এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, ফিজিক্স 3 এর সলভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো চলো আমরা আমাদের সলভ ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা আমাদের এ সেটের সলিউশনটা দেখব। সো প্রথম প্রশ্নটা খেয়াল করো। এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের জন্য, যে ভার্নিয়ার স্কেলের তোমার 10 নম্বরটা প্রধান স্কেলের 9 ভাগের সাথে মিলে যায়। আচ্ছা, সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেলের পার্ট পাইছে 15 মিলিমিটার। ভার্নিয়ার সমাপতন 4 নির্ণয় করা হলো, সব ডাটা দিয়ে দিচ্ছে। ওকে, আবার সেই স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাস 15.44 মিলিমিটার ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 44 নির্ণয় করলো। আচ্ছা, এটা আমাদের সেকেন্ড একটা ইনফরমেশন। ওকে, আচ্ছা, স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক ও ন্যূনাঙ্ক। ওকে, তাহলে এখন দেখি আমরা প্রথম প্রশ্ন কি বলছে, যে পরিমাপের একক কাকে বলে। তো এটা তোমরা আই গেস সবাই পারো, মানে একজন যদি বইয়ের সংজ্ঞা বলতে চাও, যে আমরা এখানে কি বলছে, যে কোনো পরিমাপের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সময়ের সাথে অপরিবর্তনীয় যে পরিমাণকে স্ট্যান্ডার্ড ধরে তাকেই পরিমাপের একক বলা হয়। সম্পূর্ণরূপে কি বইয়ের সাথে ম্যাচ করা। ওকে, বাট চাইলে তোমরা নিজেদের মতো বলতে পারো যে কোনো একটা কিছুকে পরিমাপ করার জন্য আমরা যে প্যারামিটারগুলো বা এককগুলো ইউজ করি সেগুলোই হচ্ছে পরিমাপের একক। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের নিজেদের ভাষা, বাট তোমরা চাইলে বইয়েরটাও একদম মুখস্থ করে লিখতে পারো, অসুবিধা নেই। মানে মেইন থিমটা যদি বুঝতে পারো দ্যাটস এনাফ। ওকে, পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আচ্ছা, মাত্রার প্রয়োজনীয়তা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখানে লাগে সেটা হচ্ছে যে কোনো ইকুয়েশন ঠিক আছে না কিনা এটা দেখার জন্য। ঠিক আছে, তুমি যদি খেয়াল করো, মানে এই চ্যাপ্টারটা যদি খুব ভালোভাবে তোমার পড়া হয় তাহলে গেস বুঝবা, অলরেডি তুমি এরকম ম্যাথ করে আসছো, যে একটা ইকুয়েশন সঠিক নাকি ভুল আমি জাস্ট তার মাত্রা বিশ্লেষণ করে বের করে ফেলতে পারি। ঠিক আছে, ইকুয়েশনের দুই পাশে যে প্যারামিটারগুলো আছে তাদের মাত্রা যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের ইকুয়েশনটা ভুল। ওকে, সো মাত্রার যে ইম্পর্টেন্সটা এটা ফিজিক্সে অনেক বেশি। আচ্ছা, তো এখানে তোমাদের কিছু বলা আছে যে কিসের জন্য পদার্থবিজ্ঞানের মাত্রার প্রয়োজনীয়তা। এখানে দেওয়া আছে হচ্ছে মৌলিক রাশির সমন্বয় করতে সুতরাং প্রদর্শিত বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। আচ্ছা, এভাবে কোনো তাদের পারস্পরিক সূচকের সম্পর্ক সহজে নির্ণয় করা যায়। হ্যাঁ, এখানে আরেকটা ইউজ কেস দিচ্ছে, সেটা হচ্ছে কি তোমার বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন যে এককগুলো আছে, একক না বলতে পারো যে হচ্ছে প্যারামিটারই, যে হচ্ছে দৈর্ঘ্য, ভর, এই যে আমাদের ফর্মুলার মধ্যে যে প্যারামিটারগুলো থাকে, ধরো এফ ইকুয়াল টু এম এ, এখানে এম এবং এ এফ এর সাথে কীভাবে রিলেভেন্ট। ঠিক আছে, আমি যেটা বলছি সেটার সাথে এটা প্রায় সিমিলার, মানে জাস্ট অন্যভাবে বলা যে একটা ইকুয়েশন সঠিক নাকি ভুল। তার মানে কি বেসিক্যালি ওই ইকুয়েশনের মধ্যে যে প্যারামিটারগুলো আছে তাদের মধ্যে সম্পর্কগুলো নির্ণয় করার জন্য আমরা মাত্রা ইউজ করি। ঠিক আছে, বেসিক্যালি কি যদি আমাদের সম্পর্কগুলো ঠিক থাকে তাহলে আমাদের মাত্রা ঠিকঠাক আসবে, আর যদি মাত্রা ভুল ভালো আছে তার মানে সম্পর্ক ঠিক নেই। তার মানে সম্পর্কটা আমরা জাস্ট এস্টাবলিশ করতে যাচ্ছি কি দিয়ে, মাত্রা দিয়ে। যদি একটা ইকুয়েশনের মাত্রা আমরা ঠিকঠাকভাবে বের করতে পারি যে দুই পাশে সেম, তার মানে কি ইকুয়েশনটা পারফেক্ট এবং এদের মধ্যে যে সম্পর্কটা আছে, ইকুয়েশনের মধ্যে যে প্যারামিটারগুলো আছে এদের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাও কি ভ্যালিড এবং সঠিক। ওকে, সো এটাই এখানে বলা আছে যে আমরা যে কোনো ইকুয়েশনের মধ্যে তাদের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক সেটা আমরা মাত্রা দিয়ে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, স্লাইড ক্যালিপার্স দিয়ে আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিছে যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10, এটা প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে। ওকে, সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পার্ট 15 মিলিমিটার পেল। ঠিক আছে, এখন জাস্ট আমরা কি করবো, সব ডাটা দিয়ে আমরা ফর্মুলাতে বসাবো। দেখো, আমরা এই ফর্মুলা জানি যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ সমান সমান তোমার এইটা প্রধান স্কেলের কোন ভাগের সাথে মিলছে ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ওখানে কোশ্চেনে বলাই ছিল যে তা মানে প্রথম স্কেলের 9-এর পার্টের সাথে মিলছে, আর ভার্নিয়ার স্কেল তোমার কত ছিল, 10টা ছিল। ওকে, সো আমরা ভার্নিয়ার স্কেলের এক ভাগের পেয়ে গেছি, মানে বেসিক্যালি ভার্নিয়ার ধ্রুবকটাও পেয়ে গেছি আমরা। আচ্ছা, দেন ভার্নিয়ার ধ্রুবক পেয়ে গেলে এই যে ফর্মুলা গোলকের ব্যাস নির্ণয়, মানে এটা শুধুমাত্র গোলকের ব্যাস নির্ণয়ের ফর্মুলা না, এই যে এটা আমাদের মানে স্লাইড ক্যালিপার ইউজ করে আমরা যে কোনো কিছু পরিমাপ করতে গেলে আমাদের এই ফর্মুলাটাই ইউজ করতে হয়। যেখানে এলটা কি, এলটা হচ্ছে তোমার যে মূল পার্টটা, যেটা হচ্ছে তোমার 15 ছিল মেবি কোয়েশ্চেনে, এই যে প্রধান স্কেল পার্ট 15 মিলিমিটার। তারপরে আমাদের ভার্নিয়ার সমাপাতন দেওয়া আছে, সেটাও কোয়েশ্চেনে ছিল। একটা সেকেন্ড, সরি, এই যে দেখো ভার্নিয়ার সমাপাতন 4 নির্ণয় করো। তারপরে ভিসি মানে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা ভার্নিয়ার ধ্রুবক, সেটাও কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আমরা বের করলাম যে ভিসি সমান সমান ওই যে আমরা অনুপাতটা নিলাম সেই অনুপাত, আর হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলে একটা যে ভাগ সংখ্যার যে মানে ডিস্টেন্সটা বা বলতে পারো যে মানে একটা ঘরের কতটুকু পরিমাপ সেটা, তো ওটা থেকে আমরা যদি বিয়োগ করে দিলাম আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাচ্ছি, ভিসিও পেয়ে যাচ্ছি।
সব ডাটা আমরা পেয়ে গেছি, এল দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভিসি আমরা খুব ইজিলি বের করে নিচ্ছি, ভ্যালুগুলো বসো, তোমার গোলকের কি বের হয়ে আসবে, ব্যাসটা বের হয়ে আসবে। দ্যাটস ইট। গোলকের ব্যাস যদি পেয়ে যাই, ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো, ব্যাসার্ধ যদি পেয়ে যাই আমি আয়তন বের করে ফেলতে পারবো। গোলকের আয়তন নির্ণয় ফর্মুলা আমরা জানি না, গোলকের আয়তন নির্ণয় মানে গোলক জাতীয় বস্তুর ক্ষেত্রে আয়তন নির্ণয় ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, যেখানে আরটা হচ্ছে তার ব্যাসার্ধ। ওকে, সো আমরা এটাকে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পেয়ে গেলাম। দেন 4/3 পাই আর কিউবের মধ্যে আমি যদি ভ্যালুটা বসাই, আচ্ছা কী চাইছে, ক্ষেত্রফল চাইছে, সরি আয়তন চাইনি, আমাদের প্রশ্ন চাইছে হচ্ছে ক্ষেত্রফল। তো গোলকের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা কি, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওই সেম কাহিনী, আরটা কি এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বের করে রাখছি, ফর্মুলার মধ্যে বসিয়ে দাও, আনসার চলে আসবে। এই যে গোলকের সমস্ত পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, আরটা আমরা মাত্র বের করলাম, ভ্যালুটা বসাও, আনসার চলে আসবে। ওকে, দ্যাটস ইট। মানে জাস্ট একটা বেসিক ফর্মুলাই তোমার লাগবে যে স্লাইড ক্যালিপার দিয়ে কোনো একটা বস্তু দৈর্ঘ্য নির্ণয় ফর্মুলাটা কি আর প্যারামিটারগুলো কোনটা কি সেটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তুমি দেখবে বেশিরভাগ ডাটা কোশ্চেনে দেওয়া থাকে, আর যেগুলো দেওয়া নেই সেগুলো খুব ইজিলি বের করা যায়। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা খেয়াল করো, গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি, আমরা দুইটারই ব্যাসার্ধ বের করে ফেলতে পারি বা ব্যাস বের করে ফেলতে পারি। ঠিক আছে, একটা তো আমরা বের করে রাখছি, কোথা থেকে, এই যে গ নাম্বারে আমরা বের করে রাখছি, আর একটা হচ্ছে স্ক্রু গজ দিয়ে আমরা এটাকে মাপলাম। ঠিক আছে, এখন দেখো স্ক্রু গজের ক্ষেত্রে এই যে স্ক্রু গজের জন্য নির্ণীত ব্যাস সেম, মানে ফর্মুলাটা প্রায় সিমিলার, সব ডাটা দেওয়া আছে, এল তোমার প্রধান স্কেলের পার্ট, তারপরে হচ্ছে কী কী দেওয়া আছে, স্ক্রু গজের গোলকটির ব্যাস পাইলাম। আচ্ছা খেয়াল করিও কিন্তু সেই স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাস সরাসরি পরিমাপের ভ্যালুটা এখানে দিচ্ছে 15.44 মিলিমিটার। স্লাইড ক্যালিপার দিয়ে কিন্তু সরাসরি পরিমাপেরটা দেন, সেটা আমরা বের করছি যে স্লাইড ক্যালিপার দিয়ে মাপতে গিয়ে আমাদের এটা লেন্থ কতটুকু আসলো বা মানে সাইজ কতটুকু আসলো, কিন্তু স্ক্রু গজ দিয়ে সরাসরি ভ্যালুই দিয়ে দিছে যে মাপলে আমি এতটুকু পাচ্ছি। ঠিক আছে, প্রধান স্কেলের পার্টটার কিছু দেয় নেই। আচ্ছা, তো ফর্মুলার মধ্যে আমরা তো জানি যে এটা হচ্ছে তোমার প্রধান স্কেলের পার্ট, আর ডি প্রাইমটা হচ্ছে কি আমাদের নির্ণীত ব্যাসটা, যেটা হচ্ছে সরাসরি কোশ্চেন দেওয়া আছে 15.44 মিলিমিটার। আচ্ছা, এখন এখানে আমার দরকারটা কি, এখানে আমার দরকারটা হচ্ছে এই যে এলসিটা, এই কনস্ট্যান্টটা। কেন, এই কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করতেছে যে এই কনস্ট্যান্টটা যত ক্ষুদ্র হবে সেটা তত সূক্ষ্ম আমাদেরকে পরিমাপ দিতে পারবে, সহজ কথা। এখন আমাদের প্রথম প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ছিল, এই যে কোথায় গেল, এই যে এখানে দেখো ভিসি এর মান কত ছিল, কোথায়, এই যে এখানে কনস্ট্যান্টের মান কত ছিল, 0.1 মিলিমিটার। তার মানে এটা সর্বোচ্চ 0.1 মিলিমিটার পর্যন্ত কি সূক্ষ্মভাবে মাপতে পারবে। আচ্ছা, এবার দেখো কোথায়, এই যে এবার এখানে আমরা সেম কনস্ট্যান্টটা বের করলাম এলসি। ঠিক আছে, স্ক্রু গজের জন্য এটার মান কত আসলো, 0.01। কোনটা ছোট, এটা ছোট, তার মানে এটা 0.01 স্কেল পর্যন্ত কি 0.01 মিলিমিটার স্কেল পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারবে। তার মানে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সূক্ষ্ম, বুঝা গেছে। তাহলে আনসারটা কি, স্ক্রু গজ দিয়ে যদি আমরা মাপি তাহলে আমরা আরও বেশি সূক্ষ্মটা পাবো। ঠিক আছে, এর মানে কোনো একটা যন্ত্র কত সূক্ষ্ম মাপতে পারে বা না পারে এটা ডিপেন্ডই করতে তার ওই কনস্ট্যান্টটার উপর। ঠিক আছে, তুমি যদি কনস্ট্যান্টটা বের করে দেখো যারটা কম, এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে কি, একদম সিম্পল কথা, একদম সহজ কথা, যে এই কনস্ট্যান্টের মান যা সে অতটুকু পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারবে। মানে যদি ডেভিয়েশন হয় না, তাহলে সর্বোচ্চ এতটুকু ডেভিয়েশন হবে আসল মানের থেকে। তো এতটুকু ডেভিয়েশন আর ওই ডেভিয়েশন, একটা হচ্ছে 0.1 মিলিমিটার, একটা 0.01 মিলিমিটার, কোনটা ভালো, 0.01 মিলিমিটার ডেভিয়েশন ভালো, যে আমার মেইন মানের থেকে এতটুকুই তো ডেভিয়েশন হচ্ছে, তো খুব একটা সমস্যা না। তাই স্ক্রু গজটা দিয়ে যদি আমরা মাপি তাহলে আমরা বেটার রেজাল্ট পাবো। ওকে, আচ্ছা দ্যাটস ইট। সো এটা এতটুকুই ছিল, জাস্ট তোমাকে লাস্টে বলে দিতে হবে যেহেতু এখানে আমার এলসি এর মানটা অনেক কম, তার মানে এলসি বা স্ক্রু গজ দিয়ে যদি আমি মাপি তাহলে আমি সেই ক্ষেত্রে ত্রুটিটা কম পাবো। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেনটা খেয়াল করো, যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। আচ্ছা, এটা আমাদের চ্যাপ্টারের প্রশ্ন, চ্যাপ্টার 10-এর প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। আমরা জানি না, এটাও তোমরা নিজেদের ভাষায় বলতে পারো যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তোমার তড়িৎ ক্ষেত্র কি, বেসিক্যালি অনেকে এটাকে হয়তো ব্যাখ্যা করবে হচ্ছে তোমার তড়িৎ বলরেখা দিয়ে, যে যেখানে একটা তড়িৎ বলরেখা, মানে একটা না, যেখানে অসংখ্য তড়িৎ বলরেখা আছে ওরকম একটা ক্ষেত্র হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র। অথবা হচ্ছে তোমার মানে অনেকভাবে এক্সপ্লেন করা যায়, যেমন ধরো হচ্ছে যে তোমার পজিটিভ থেকে যে চার্জ তড়িৎ বলরেখাগুলো বের হলো সেগুলো যে নেগেটিভের মধ্যে প্রবেশ করলো, এই যে তড়িৎ কাল্পনিক বলরেখাগুলো দিয়ে আবদ্ধ যে ক্ষেত্র একটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আমি মানে যদি এটা দেখানোর প্রয়োজন নেই, বাট চিন্তা করো এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ ছিল কয়েকটা, আর এখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ ছিল, তো এখান থেকে যে তড়িৎ বলরেখাগুলো এখানে প্রবেশ করতেছে। ঠিক আছে, ধরো আরো অনেক আছে। ঠিক আছে, তো এই যে তড়িৎ বলরেখাগুলো দিয়ে আবদ্ধ যে একটা ক্ষেত্র, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার তড়িৎ ক্ষেত্র। আরো সহজভাবে বলতে গেলে যে কোনো একটা চার্জ থাকবে, ওই চার্জ যেটা বলরেখা যেগুলো সেগুলো তো ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত যদিও, তো একটা চার্জের চারপাশ জুড়ে
ওই চার্জের যে প্রভাব বিস্তার করে, যতটুকু অঞ্চল জুড়ে সে প্রভাব বিস্তার করে সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। সহজ কথা, দেখো আমি এখানে যে ড্রয়িংটা করছি এটা আরেকবার চিন্তা করো। এই প্লাস থেকে যে বলরেখাটা বের হলো এটা যাবে কত পর্যন্ত? ইনফাইনাইট পর্যন্ত না, ধরে আশেপাশে কোনো নেগেটিভ চার্জ নেই যেখানে সে প্রবেশ করতেছে, তাহলে কি সেটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হবে না? এখন এই বলরেখাগুলো ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হওয়া মানে কি, ইনফাইনাইটের মধ্যে যদি এখানে একটা নেগেটিভ চার্জ আসতো তাহলে এই চার্জটা এই বলরেখার জন্য ওর প্রেজেন্স কি ফিল করতো না? অবশ্যই ফিল করতো যে হ্যাঁ এখানে অলরেডি একটা পজিটিভ চার্জ আছে। এই যে একটা চার্জ যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাবটা বিস্তার করে, তার বলরেখা দিয়ে তার যে প্রভাবটা বিস্তার করে সেটাই হচ্ছে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র, এবং এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, বেসিক কনসেপ্ট এখানে। এখন তুমি এটা নিজের ভাষায় ক নাম্বারের জন্য যেইভাবে ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট ভুল না লিখলেই হয়েছে। ওকে, আচ্ছা দেখেন আমরা যদি পরের প্রশ্ন যাই, যে বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না কেন? বুঝতেই পারতেছো, মানে বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকলে কী হবে? অনেকেরই হয়তো শখ খাওয়ার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? অনেকে হয়তো টেস্টার দেখছো, যে আগে অনেক বেশি ছিল বাসায়, যে একটা টেস্টার দিয়ে চেক করা হয় যে একটা পোর্টের মধ্যে কি কারেন্ট আছে নাকি না। ওই টেস্টার বাইরের অংশটা তোমার, যদিও যে অংশটা আমরা যে পোর্টের ভিতরে ঢুকাই সেটা হচ্ছে মেটালের, বাট বাইরের অংশটা প্লাস্টিকের। কেন? পুরোটা মেটাল হলে কী হতো? সুন্দর কথা, পুরোটা মেটাল হলে কারেন্ট এসে আমার হাতেই লাগতো। ঠিক আছে, সেম কাহিনী এখানে। বিদ্যুতের লাইনের সাথে যদি আমি ধাতব খুঁটিরই সংযোগ দিই তাহলে তো এটা সরাসরি খুঁটিতেই চলে আসলো, তাই না? ধাতব খুঁটিতে চলে আসবে না আমার বিদ্যুৎটা, কারেন্টটা মেটালের মধ্যে দিয়ে, মেটালের মধ্যে তো খুব আরামসে কারেন্ট ফ্লো করে, তাহলে সেটা চলে আসবে কোথায়? আমার ধাতব খুঁটির মধ্যে। এখন এই ধাতব খুঁটি না রাস্তার মধ্যে গেড়ে রাখছো, মানুষ তো ধরলেই ওখানে মরে যাবে, তাই না? এই কারণে কি করা হয় না, বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির কোনোভাবেই সরাসরি সংযোগ দেওয়া হয় না, কারণ এটা প্রচণ্ড বিশাল একটা রিস্ক, অনেক বড় একটা রিস্ক। ওকে, আচ্ছা দেন পরের কোশ্চেনটা খেয়াল করো, যে এ ও বি আহিত বস্তু দুটির মধ্যকার বিকর্ষণ বল কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, বলে দিছে বিকর্ষণ বল, বাট আই গেস তোমরা হলো বুঝতে পারতো যে এটা কি আকর্ষণ বল হওয়ার কথা না বিকর্ষণ বল হওয়ার কথা, যেহেতু সমধর্মী চার্জ, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাই না? এই যে 270 30 কুলম্ব দুইটাই পজিটিভ, তো সমধর্মী চার্জ কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা, তো সেই বিকর্ষণ বলের মানটা জানতে চাইছে, খুব ইজি না? আমরা কি জানি? আমরা জাস্ট বেসিক এখানে কুলম্বের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কাজ হয়ে যাবে। তো কুলম্বের ফর্মুলা আমরা জানি না কি, যে এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, দ্যাটস ইট। যেখানে সিটা হচ্ছে কুলম কনস্ট্যান্ট, আমরা জানি এটা ভ্যালু কিন্তু মুখস্থ রাখতে হবে। কুলম কনস্ট্যান্ট যার ভ্যালু কত? 9 ইন্টু 10⁻9। ওকে, আর Q1 Q2 যে দুটার মধ্যে তুমি মানে ফোর্সটা পরিমাপ করতে যাচ্ছ তাদের চার্জের পরিমাণ, Q1 কত 270, Q2 কত 30, ভ্যালুগুলো বসাও। আর ডি কি? ডি হচ্ছে ওই চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? 80 সেন্টিমিটার। যেহেতু আমরা সব এসআইটি হিসাব করতেছি তাহলে আমরা এটাকে মিটারে কনভার্ট করে নেব, 0.8 মিটার। ঠিক আছে, ভ্যালুগুলো বসাও, স্ট্রেট আনসার চলে আসবে। আচ্ছা দেন পরের প্রশ্নটা খেয়াল করো, এ ও বি আহিত বস্তু দুটির সংযোগ রেখার উপরস্থ কোনো বিন্দুতে +5 কুলম্ব আধান বিশিষ্ট একটি আহিত বস্তু রাখা হলে এটি কোনো বল অনুভব করে না, বিন্দুটির অবস্থান নির্ণয় করো। আচ্ছা, ড্রয়িং যদি একটু জায়গা নিই, আচ্ছা একটু দাঁড়াও। খেয়াল করো, সরি ওকে সরি দুইটা চার্জ ছিল, তাই না? একটা ছিল হচ্ছে পজিটিভ চার্জ 270 কুলম্ব, আর একটা ছিল হচ্ছে পজিটিভ চার্জ 30 কুলম্ব। আচ্ছা, এখানে এখন একটা নতুন, মানে নতুন না, আই গেস তোমরা অনেকে জানো, একটা কনসেপ্ট দেখবো, সহজ কথা। তো আমরা কি বলছিলাম মনে আছে, যে বড় রেখাগুলো পজিটিভ চার্জ থেকে বের হয় নেগেটিভ চার্জে প্রবেশ করে, এখানে দুইটাই পজিটিভ চার্জ। আচ্ছা, তাহলে এখান থেকেও বড় রেখা বের হবে, এখান থেকেও বড় রেখা বের হবে। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে এরকম যে এই বড় রেখাগুলো কিন্তু কখনো একে অপরকে ইন্টারসেক্ট করে না, বা একে অপরকে কখনো স্পর্শ করে না। তাহলে চিন্তা করো তো, এখান থেকে যে বড় রেখা একটা তো এভাবে বের হওয়ার কথা, তাহলে সেটা কি ওর মধ্যে গিয়ে প্রবেশ করবে? আবার ওর মধ্যে যে একদম সেম লাইনে যদি একটা বড় রেখা আসে তখন কী হবে? এটা কি একে অপরকে ইন্টারসেক্ট করবে? করবে না। কি হয়, যেগুলো তো চলে যাচ্ছে যাচ্ছে ইন্টারসেক্ট না করে, বাট যেগুলো এরকম মানে ইন্টারসেক্ট করার মতো পজিশনে আসতেছে, এই বড় রেখাগুলো একটু বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে এইভাবে চলে যায়। ঠিক আছে, এরকম একটা গ্রাফ হয়তো তোমরা তোমাদের বইতেও দেখছো, মানে এই পয়েন্টটার কিছু থাকে না, তাই না? এখন
এই বলরেখাগুলো যদিও কাল্পনিক, বাট এগুলো মানে আসলো কেন, এই বলরেখা দিয়ে আমরা কেন এটাকে ব্যাখ্যা করি, তার জিনিসটা খুব সিম্পল, একদম সহজে চিন্তা করো। এই বলরেখার বেসিক কনসেপ্টটা কি, এই বলরেখাগুলো পজিটিভ থেকে বের হবে, নেগেটিভে ঢুকবে, এগুলো ফিক্সড, এগুলো রিজিড কনস্ট্যান্ট, এগুলো কখনোই চেঞ্জ হবে না, এটা হইতেই হবে। এই বলরেখা পজিটিভ থেকে বের হয়ে যদি এইদিকে যেতে চাইতো তাহলে কি হতো, এই পজিটিভকে ইন্টারসেপ্ট করে ফেলতো। তার মানে কি, সে তো এটা করতে পারবে না, এটা তো কনস্ট্যান্টেই আছে যে সে পজিটিভের মধ্যে ঢুকবে না। তাহলে তাই কি করতে হবে, এই পজিটিভ থেকে দূরে সরতে হবে। আবার ওরও বলরেখা আছে, তাহলে এই বলরেখাগুলো আবার নিজেরা কখনো ইন্টারসেক্টও করবে না, তাহলে তাদেরকে এমন একটা পজিশনে আসতে হবে যে একে অপরকে ইন্টারসেক্টও করবে না, একে অপরের মধ্যে ঢুকেও যাবে না। তাহলে কি করা যায়, একে অপরকে দূরে ধাক্কা দিয়ে দেওয়া। বুঝা গেছে? এই কারণে এই পজিটিভ চার্জ, এইসব কারণে এই যে একটা ব্ল্যাঙ্ক স্পেস ক্রিয়েট হলো, কেন হলো, তার রিজনটা হচ্ছে ও ওকে ধাক্কা দিচ্ছে, ও ওকে ধাক্কা দিচ্ছে। ধাক্কাগুলো আসলে চার্জ দিচ্ছে না, এই বলরেখাগুলো দিচ্ছে। এই বলরেখা দিয়ে ইন্টারসেক্ট করতে পারবে না, বাট তারা তো কাছাকাছি আসতেছে, কিন্তু কাছাকাছি তারা আসতে পারবে না। কেন? এটা একে অপরকে বিকর্ষিত করবে। মানে এই বলরেখার সাথে না লাগার জন্য যা করা লাগে তাই করবে। বুঝা গেছে? মানে সিম্পল কথা চিন্তা করো, তোমরা ম্যাগনেট নিয়ে হয়তো খেলছো, দুইটা ম্যাগনেটের কাছাকাছি আনা যায়, খুব জোরে আটকে যায়, কিন্তু ওই ম্যাগনেটের যদি উল্টা পিঠটা তুমি লাগানোর চেষ্টা করো, সেটা কি লাগে কখনো? তুমি যতই প্রেসারাইজ করো না কেন, এটা একে অপর থেকে দূরে যাবেই যাবে। এখানে কাহিনীটাও সেম, ওখানে ম্যাগনেটিক কিছু বলরেখা ছিল, মানে চৌম্বক বলরেখা, এখানে হচ্ছে সেগুলো তড়িৎ বলরেখা, বাট কনসেপ্ট একই। যদি এখানে একটা নেগেটিভ চার্জ থাকতো তাহলে কি হতো? সহজ কথা, একদম বলরেখা বেরোয় ঢুকে যেত, এখানে স্ট্রেট লাইনে ঢুকে যেত। অ্যান্ড এই প্রত্যেকটা চার্জ বলরেখার দিকে তোমার মানে নেগেটিভ চার্জ বলরেখার দিকে গতি লাভ করে, বলরেখার বিপরীত দিকে গতি লাভ করে। বলরেখার দিক কোন দিকে? এদিকে, সরি, এই বলরেখার দিক কোন দিকে? এই দিকে। এই নেগেটিভ চার্জ তার এই বলরেখার বিপরীতে গতি লাভ করবে, বলরেখার ওদিকে যাচ্ছে না, এই নেগেটিভ চার্জ এই দিকে অ্যাট্রাক্টেড ফিল করবে। বুঝা গেছে? মানে চিন্তা করতে পারো একটা দড়ির মতো, যে দড়ি দিয়ে আমি এটাকে টেনে কাছে নিয়ে আসতেছি। সহজ কথা, এই কারণে নেগেটিভ চার্জ অ্যাট্রাক্টেড ফিল করে। কেন? কারণ ও তো বলরেখার মধ্যে ঢুকাই দিচ্ছে, তাহলে সিম্পলি কি হবে, এখন ও ওকে টেনে নিয়ে আসবে কাছে। সহজ কথা। আর ও ওকে বলরেখা কোনোভাবেই ওর বলরেখাকে নিজেকে স্পর্শ করতে দিবে না, তাই ও দূরে যেতে থাকবে। বুঝা গেছে? তাহলে এই সিম্পলি জাস্ট বলরেখার কনসেপ্ট দিয়ে তুমি মানে কেন তোমার চার্জগুলো নেগেটিভ পজিটিভ আকর্ষণ করে, আর কেন পজিটিভ বা পজিটিভ নেগেটিভ বিকর্ষণ করে, এটা বুঝতে পারবা জাস্ট তোমার এই বলরেখার কনসেপ্ট দিয়ে। এখন আসি কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে যে এদের মধ্যে আমি একটা 5 কুলম্বের চার্জ কোথায় রাখতে পারবো, এদের মধ্যে আমি একটা 5 কুলম্বের চার্জ কোথায় রাখলে সে কোনো ফোর্স ফিল করবে না। সহজ কথা, যেই অঞ্চলে কোনো তড়িৎ ক্ষেত্রই নাই, যেই অঞ্চলে কোনো তড়িৎ ক্ষেত্রই নেই সেখানেই কোনো ফোর্স নাই। বুঝা গেছে? সিম্পল কথা। এই চার্জটা যদি আমি এমন একটা পজিশনে রাখি যেই পজিশনে কোনো বলরেখা নেই, তাহলে সেই পজিশনটাতে সে কোনো ফোর্স ফিল করবে না। বুঝা গেছে? মানে ওর নিজের বলরেখা বাদে। এখন কথা হচ্ছে যে চিন্তা করো, দাঁড়াও, তোমরা এরকম অনেকগুলোই দেখবা, সবসময় যে পজিটিভ দিবে এমন না, আমরা সবগুলা জেনারেল কনসেপ্ট একটু চিন্তা করি। যদি পজিটিভ নেগেটিভ দিত চার্জ, তখন কি হতো? তখন এর থেকে বলরেখা এখানে যাইতো, প্রবেশ করতো। তার মানে পজিটিভ নেগেটিভ দুইটা চার্জের মাঝখানে এমন কোনো বিন্দুই পাবা না যেখানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল শূন্য হয়। কেন? কারণ এদের মাঝখানে এমন কোনো পয়েন্টই নেই, প্রত্যেকটা পয়েন্টে কি আছে? তড়িৎ বলরেখা আছে। আর আমি একটু আগেই বলছি, তুমি যদি এমন কোনো একটা পয়েন্ট খুঁজতে চাও যেখানে হচ্ছে তোমার কোনো রকম অ্যাট্রাকশন ফোর্স বা মানে কোনো রকম ফোর্স নেই বা বল নেই, কোনো কিছু আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না, তার মানে সেখানে কোনো তড়িৎ বলরেখা নেই। কিন্তু নেগেটিভ পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হয়? এখানে এই বলরেখাগুলো এক্সিস্ট করে। তো তখন কি করতে হয়? তখন আমাদেরকে মানে বাহিরের কোনো একটা পয়েন্টে এটা প্লেস করতে হয়। ধরো তোমাদের পজিটিভ নেগেটিভ চার্জ দিয়ে জিজ্ঞেস করলো যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য বা তড়িৎ বল শূন্য, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন বিন্দু। এখন বিন্দুটা কোথায় হবে? বিন্দুটা আর যেখানে হোক এদের মাঝখানে হবে না। বুঝা গেছে? এদের মাঝখানে হবে না, কারণ মাঝখানে কোনো পয়েন্টই এরকম নাই যে বলরেখা নাই। আচ্ছা, তাহলে এটা হবে কোন দিকে? ওই যে নতুন চার্জ কিউ, যেটা মানে হচ্ছে +1 কুলম্ব, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করি, এইটা হবে হচ্ছে এমন একটা পয়েন্টে যেইটা হবে হচ্ছে বড় চার্জ থেকে দূরে ছোট চার্জের কাছে। ধরো এটা হচ্ছে তোমার মানের কথা বলতেছি, ধরো এটা হচ্ছে 100 কুলম্ব আর এটা হচ্ছে -50 কুলম্ব। তাহলে কি বললাম? তাহলে এই যে তোমার তড়িৎ, যেই বিন্দুতে তোমার কোনো তড়িৎ বলরেখা থাকবে না বা তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ওই বিন্দুটা হবে বড় চার্জটা থেকে দূরে ছোট চার্জটার কাছে, তাদের আউটার পয়েন্টে, তাদের যে কানেকশন পয়েন্ট সেটার আউটার কোনো একটা সাইডে, অর্থাৎ এই সাইডে অথবা ওই সাইডে, মাঝখানে তো কোনোভাবেই হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি আমি এটা চিন্তা করি যে কোন সাইডে হবে, এটা +1 কুলম্ব, এটা কোথায় হবে? যে বড় চার্জটা থেকে দূরে ছোট চার্জের কাছে।
এখন দেখো তাহলে এরকম কোন একটা পয়েন্ট হতে পারে, এদিকে তো কোনোভাবেই হবে না, কারণ এটা হচ্ছে বড় চার্জের কাছে আর ছোট চার্জ থেকে দূরে হচ্ছে, তার মানে এটা হবে এই রকম কোন একটা পয়েন্টে। এখন কথা দিতে পারে কেন এটা ওইদিকে হলো, সহজ কথা, ওর পাওয়ার বেশি, ও বড় চার্জ, তার মানে আমরা +1 কুলম্বকে তোমার প্রমাণ ধরে কাজ করি, তাহলে এই +1 কুলম্বকে তুমি যদি এখানে বসাও, ও ওকে কি করবে, বিকর্ষণ করবে, সহজ কথা, কিন্তু ওর পাওয়ার বেশি থাকার কারণে ও ওকে বেশি বিকর্ষিত করতে পারবে। আর এই নেগেটিভ চার্জটা ওকে অ্যাট্রাক্ট করবে, তার মানে এই পজিটিভ চার্জটা ওকে দূরে ঠেলবে আর এই নেগেটিভ চার্জটা ওকে কাছে টানবে। তো আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার বেসিক শর্ত কি, যে এই দুটা একে অপরকে নালিফাই করে ফেলবে। এখন চিন্তা করে দেখো, ওর চার্জ বেশি, ওর যদি চার্জ বেশি হয় তাহলে ও কি ওকে নালিফাই করতে পারবে চার্জের পাওয়ার দিয়ে? কোনোভাবেই সম্ভব না। তখন আমাদের ডিস্টেন্সের হেল্প নিতে হয়। যার চার্জের পাওয়ারটা বেশি তার থেকে যদি আমি দূরে রাখি তাহলে ডিস্টেন্সের কারণে ওর ফোর্সটা কমে যাবে, আর ওর কাছে থাকার কারণে ওর ফোর্সটা বেড়ে যাবে, তখন ও ওর চার্জের হিসাবটা ইকুয়াল করে ফেলতে পারবে। বুঝা গেছে? বাট তুমি যদি এইদিকে একটা +1 কোনো, তখন কি হইতো? সহজ কথা, ওকে ধাক্কা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত, তাই না? মানে ওর তো এখানে কোনো ইম্প্যাক্টই নেই, এত দূরে ও আর কি ফোর্স দিবে, আর ওর তো অলরেডি পাওয়ার আগে থেকে বেশি, আনসার আরও ওর কাছে, ওকে ধাক্কা মেরে পাঠিয়ে দিবে, রাখতে পারবে না। বুঝা গেছে? তার মানে দুইটা চার্জ যদি ডিফারেন্ট হয় তাহলে আমাদের যে নতুন একটা চার্জ, মানে তড়িৎ প্রাবল্য যেখানে শূন্য হবে, +1 কুলম্ব +5 এনিথিং, যে কোনো একটা চার্জ, সেটা তুমি যদি রাখতে চাও তাহলে সেটা হবে কোথায়? ওদের সংযোগ সরল রেখার বাইরের কোনো বিন্দুতে, মানে মিডল পয়েন্টে না, দুই সাইডের কোনো একটা বিন্দুতে, বড় চার্জ থেকে দূরে ছোট চার্জের কাছে, দ্যাটস ইট। ঠিক আছে? আর যদি দুইটা চার্জ সেম হয় তাহলে অবশ্যই মাঝখানের কোনো একটা পয়েন্টটা হবে। ঠিক আছে? তো এটাই দরকার ছিল মেইনলি আমাদের, আর বাকি সবগুলা মানে ম্যাথ সলভ করা খুব ইজি। তো আমরা যদি এখন ম্যাথটা সলভ করি, আই গেস তোমরা মানে মুখস্থই হয়ে গেছে এরকম ম্যাথগুলো করতে করতে। তো দেখো এখানে হচ্ছে 270 প্লাস 270, আর এখানে হচ্ছে +30। তাহলে দেখো দুটো চার্জ যেহেতু সেম, তার মানে এদের মিডল পয়েন্টের কোনো একটা, মানে মাঝখানে কোনো একটা পয়েন্টে এরকম হবে যেখানে হচ্ছে কোনো তড়িৎ বলরেখা পাবো না, আর কি হবে, চার্জের উপর নিট ফোর্স 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ওটা কোথায় হবে? এটাও কমন সেন্সের বিষয়, বড় চার্জ থেকে একটু দূরে হবে, ছোট চার্জের কাছে হবে। ঠিক আছে? ধরো হচ্ছে x বিন্দুতে। আচ্ছা, এবার এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? 80 সেন্টিমিটার। তাহলে এই ডিস্টেন্সটা কত? 80 - x, তাহলে 0.8 - x আমরা এসআইতে হিসাব করি। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে আমি +5 কুলম্ব বলো বা যাই বলো ম্যাটার করতেছে না, কারণ কারণ কি, এই পয়েন্টে কোনো বল রেখে নেই, তাই সে কিছু ফিল করতেই পারবে না। এখন তোমাকে জাস্ট এই এক্সের মানটা বের করতে হবে, তো সহজ না? এই 270 ওকে যেই ফোর্সে রিপালস করতেছে, মানে ওকে ধাক্কা দিচ্ছে, যেহেতু দুইটা সেম চার্জ, আর ও ওকে সেই সেম পরিমাণ ফোর্সে ধাক্কা দিবে, তাহলে একটা আরেকটাকে কি করে ফেলবে, নালিফাই করে ফেলবে, আর ওর উপর কোনো ইম্প্যাক্ট থাকবে না। তাহলে ওর যদি আমি ফোর্সটা বের করি তাহলে সেটা কি আসবে, যে সি ইন্টু Q1 মানে 270, সরি সি ইন্টু 270 ইন্টু 5 ডিভাইড বাই 0.8 - x হোল স্কোয়ার, এটা হচ্ছে ওর ফোর্স, সেম ফোর্স ওরও হবে, আর ওর ফোর্সের জন্য ইকুয়েশন কী হবে, সি ইন্টু ওর চার্জের মান 30 ইন্টু 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, দ্যাটস ইট। এখন তুমি কাটাকাটি করো, এখান থেকে জাস্ট সিম্পলি এক্সের ভ্যালুটা তোমাকে সলভ করতে হবে, 0.8 - x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 270/30, বুঝা গেছে? 90 আসবে 0.93, এটা আসবে হচ্ছে তোমার +-3। ঠিক আছে? এটাকে যদি আমি করে ফেলি, স্কোয়ার রুট করে ফেলি, দ্যাটস ইট। এখান থেকে এখন এক্সের মান বের করা খুব ইজি, চাইলে ক্যালকুলেটরও করতে পারো, ম্যানুয়ালিও করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে তো এইটাই ছিল আসলে ঘ নাম্বারের কনসেপ্ট। কনসেপ্টটা তো ইজি, জাস্ট একটু বুঝতে টাইম লাগছে, বাট সলভ করাও ইজি। ঠিক আছে? সলভ করতে কিন্তু বেশি টাইম লাগবে না, জাস্ট আইডেন্টিফাই করতে পারলেই হবে। ওকে, জাস্ট ওই পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারলেই হবে এখন থেকে, যে কোন বিন্দুতে হবে, মানে এদের কি মাঝখান বরাবর হবে নাকি বাইরে কোথাও হবে। আচ্ছা, পরের কোশ্চেনে খেয়াল করো, নিচের চিত্রটি পর্যবেক্ষণ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটা সমান্তরাল পাত ধারক দিয়ে দিছে আর আমাদেরকে একটা ব্যাটারি দিয়ে দিছে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে তড়িৎ বিভব কাকে বলে। আচ্ছা, তো খেয়াল করো তড়িৎ বিভব কি আমরা তো জানি, মানে তুমি এখন একটা ফর্মুলা দিয়েও ডিরাইভ করে দিতে পারো, আর একটা হচ্ছে যে তোমার হচ্ছে মানে বইয়ের যে সংজ্ঞা আছে সেগুলো দিয়েও তুমি ডিরাইভ করতে পারো। এখানে তো বইয়ের সংজ্ঞাটা ইউজ করা হয়েছে যে কোনো চার্জের আশেপাশে কোনো একটা জায়গায় অসীম দূরত্ব থেকে আরও একটা একক চার্জ, ধনাত্মক চার্জকে আনতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে কি ওই বিন্দু তড়িৎ বিভব। তো এটা ডিপে আমি যাচ্ছি না, বাট জিনিসটা হচ্ছে খুব সিম্পল, যে
ধরো এখানে অলরেডি একটা এ চার্জ আছে, ঠিক আছে? এখন অসীম থেকে আমি ওর কোনো একটা বিন্দুতে, ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুর বিভব হচ্ছে VA, অসীম থেকে একটা চার্জ আমি এই বিন্দুতে আনলাম, ঠিক আছে? র্যান্ডম একটা চার্জ, ধরো কিউ চার্জ আনলাম, ঠিক আছে? এখন এই চার্জটা আনতে আমার যতটুকু কাজ করতে হয়েছে, মানে আমি যদি এটাকে যদি একক চার্জ করি তাহলে আমার সরাসরি সংজ্ঞাটা হয়ে যায় যে অসীম থেকে যদি আমি একক চার্জকে আনি তাহলে যতটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। সহজ কথা। এখন অসীম থেকে কেন আনলাম? অসীম থেকে আনার রিজনটা হচ্ছে যে অসীমে বিভব শূন্য হয়, তাহলে তার কোনো ইম্প্যাক্ট আর থাকতেছে না। বাট আমি যদি এই বিন্দু থেকে নিয়ে আসি, ধরো এটা হচ্ছে আরেকটা বিন্দু ভিবি, তাহলে এখানে অলরেডি একটা বিভব আছে, তাহলে আমি এটার প্রপার ক্যালকুলেশনটা পাবো না, কারণ এখানে এই বিভবেরও একটা ইম্প্যাক্ট থাকবে। তাহলে আমার দরকার হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে বিভব শূন্য, আর বিভব শূন্য হইলে ওই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে যতটুকু কাজ করতে হবে, কতর জন্য? +1 কুলম্বের জন্য, সেইটাই হবে হচ্ছে আমার বিভবটা, ওই বিন্দুর জন্য বিভবটা যতটুকু কাজ করতে হবে সেটা হবে বিভব। তাহলে আমার দরকার কি 0, এন্ড 0 কোথায় পাওয়া যায় বিভব? সহজ কথা, থিওরিটিক্যালি অসীমে বিভব শূন্য হয়, বুঝা গেছে? তার মানে অসীম থেকে কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক চার্জকে আনতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। ওকে, দ্যাটস ইট। তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে তীব্রতা সমান নয় কেন? সহজ কথা, আমরা ইন্টেন্সিটির ফর্মুলা থেকে জানি E = C × Q / D², তাই না? দেখাই যাচ্ছে যে দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ডিস্টেন্স বাড়তে থাকে তোমার তড়িৎ ক্ষেত্রটা পাওয়ার কমতে থাকে, সহজ কথা। আর যদি মানে হাইপোথেটিক্যালি ভাবতে চাও, চিন্তা করো তোমার একটা চার্জ থেকে যখন আমাদের বলরেখাগুলো বের হয়, একটা চার্জ থেকে যখন বলরেখাগুলো বের হয় এগুলো খুব ডেন্সড থাকে, তাই না? এই পয়েন্টটার কথা চিন্তা করো, খুব ডেন্স, কারণ কি পরিমাণ বলরেখা, মানে ইনফাইনাইট নাম্বার অফ বলরেখা, তাই না? এই জায়গাটার মধ্যে কিন্তু একটা সার্টেন টাইম পরে যখন এগুলো বের হয়ে স্প্রেড হয়ে গেছে, এইটা যখন অনেক দূরে চলে গেছে, এবার দেখো এখন একক ক্ষেত্রফলের মধ্যে কয়টা বলরেখা আছে? খুবই অল্প, একটা দুইটা। বাট এইখানে যদি একক ক্ষেত্রফল নিতাম, চিন্তা করো কয়টা বলরেখা পড়তো, বুঝা গেছে? তো ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কি হয়, তোমার একক জায়গার মধ্যে একক ক্ষেত্রফলের মধ্যে বলরেখার পরিমাণ কমে যায়, আর বলরেখার পরিমাণ কমে যাওয়ার কারণে কি হয়, সেখানে সিম্পলি তড়িৎ ক্ষেত্রের মানটা কমে যায় বা তীব্রতাটা কমে যায়, ঠিক আছে? তড়িৎ তীব্রতা কমে যায়, দ্যাটস ইট। নিজের মতো করে বুঝাই লিখলে এনাফ, ঠিক আছে? তোমাদের এইসব সংজ্ঞাটাকে মুখস্থ করতে হয় না, এগুলো জাস্ট তুমি যা বুঝো সেটা যদি জাস্ট একটু এক্সপ্রেস করতে পারো, দ্যাটস এনাফ। আচ্ছা, উদ্দীপকের ধারকটিতে কি পরিমাণ চার্জ সঞ্চিত হবে? ফর্মুলা আমরা জানি না, C = Q/P বা Q = VC, তাই না? সঞ্চিত চার্জ হচ্ছে Q, C হচ্ছে আমাদের ধারকত্ব, আর Vটা হচ্ছে ভোল্টেজ। ধারকত্ব দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাড আর ভোল্টেজ দেওয়া আছে 20, জাস্ট দুটোকে গুণ করে দাও, ওটা মিলিফ্যারাড, মাইক্রো না, 20 মিলিফ্যারাড, তো 20 × 10⁻³ × 20, দ্যাটস ইট, এতটুকুই, ঠিক আছে? দেখো এই যে 20 × 20 × 10⁻³ মানে 0.02 আসবে, ঠিক আছে? এতটুকুই, কঠিন কিছু না। আচ্ছা, কোনো একটি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে 5 কুলম্ব চার্জ আনা হলো, যদি চার্জটি আনতে উদ্দীপকের ধারকটিতে জমাকৃত শক্তির সমপরিমাণ শক্তি লাগে, তাহলে ওই বিন্দুর বিভব কত? আচ্ছা, আমরা কি বলছিলাম, একক চার্জ আনতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব। আচ্ছা, কিন্তু তুমি কি করলো, তুমি কিউ পরিমাণ চার্জ নিয়ে আসছো। এখন দেখো, কিউ এর জন্য যদি তোমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক চার্জের জন্য তোমার কতটুকু কাজ করতে হবে? W/Q, দ্যাটস ইট, তাই না? তাহলে দেখো ওরা কি বলছে, কোন একটি তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দুতে 5 কুলম্ব চার্জ আনা হলো, যদি চার্জ আনতে উদ্দীপকের ধারকটিতে জমাকৃত শক্তির পরিমাণ কাজ হয়, তাই না? এখন আমাকে বের করতে হবে কি ধারকটিতে কতটুকু শক্তি সঞ্চিত আছে। আমরা জানি না ফর্মুলা, 1/2CV²। দেখো সি এর মান দেওয়া আছে 20 মিলিফ্যারাড আর ভি এর মান দেওয়া আছে 20, তাহলে 1/2CV² এর মধ্যে ভ্যালুগুলো বসালে আমি কৃত কাজটা পেয়ে যাব। ওই কৃত কাজটা হচ্ছে ডাব্লিউ, যে 5 কুলম্ব চার্জ আনতে আমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হলো, তাহলে 1 কুলম্ব চার্জ আনতে W/5 এতটুকু কাজ করতে হলো। এন্ড আমরা তোর বিভবের সংজ্ঞা থেকে জানি এইটাই আমাদের কি বিভবের মান। ওকে, দ্যাটস ইট। দেখো একদম সিম্পল, এই যে 1/2CV² দিয়ে আমরা শক্তিটা পেয়ে গেছি, শক্তিকে আমরা জাস্ট সিম্পলি 5 দিয়ে ভাগ করছি, ঐকিক নিয়ম, যে আমার তো তোকে +1 কুলম্বের জন্য কাজ, +1 কুলম্বের কাজটাই হচ্ছে আমার বিভব, তাহলে 5 কুলম্বের জন্য দেওয়া আছে, আমি 1 কুলম্বের জন্য বের করে নিলাম। ওকে, তাহলে এতটুকুই, একদমই কঠিন কিছু না, টেনশন নেওয়ার কিছুই নেই। ওকে, আচ্ছা, তো এবার যদি আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে যাই, দেখাও যে বল একটি লব্ধ রাশি। তো তোমরা অনেকে জানো সরাসরি বল একটা লব্ধ রাশি, তাই না? সেটা হচ্ছে বল সমান সমান কি ভর গুণ ত্বরণ,
ত্বরণ সমান সমান হচ্ছে আবার বেগ বাই সময়, বেগ সমান সমান হচ্ছে আবার দূরত্ব বাই সময়, তাই না? এটাকে ভাঙতে 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 তুমি ফান্ডামেন্টসে চলে আসবা। ফান্ডামেন্টস হলো কি, দূরত্ব, সময়, ভর। তো এগুলোতে চলে আসলে দেখবো একটা বলের জন্য আমার অনেকগুলা ফান্ডামেন্টাল প্যারামিটার লাগছে, ঠিক আছে, মানে একদম মৌলিক একক লাগছে অনেকগুলা। তার মানে কি, অনেকগুলো মৌলিক এককের সমন্বয়ে যে রাশিটা গঠিত হয় সেটাই হচ্ছে লব্ধ বা যৌগিক রাশি। বোঝা গেছে? তাহলে আমাদের বলটা কি রাশি? একটা যৌগিক রাশি। এই যে এটাকে জাস্ট ভেঙে ভেঙে দেখাইছে যে এটা অনেকগুলা আমাদের মৌলিক রাশির উপর ডিপেন্ড করে, ভর, সরণ, সময়, সময়ের স্কোয়ার। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটা খেয়াল করো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি যথার্থতা যাচাই করো। দেখছো আমাদের লাগে কিন্তু এই যে সমীকরণের যথার্থতা যাচাই আমরা কীভাবে করবো? মাত্রা দিয়ে। দুই পাশে যদি মাত্রা সিমিলার হয় তাহলে সেটা কি আমাদের একটা পারফেক্ট ইকুয়েশন। এখন দেখো এটা কি, এস এস হচ্ছে দূরত্ব বা সরণ, সরণের মাত্রা কি হয়? এল, তাই না? লেংথ দিয়ে আমরা বুঝাই আর কি, এল। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাবো ডানেও কি এল আসে কিনা। আচ্ছা, এখন আমরা ইউটিকে নিয়ে আসি। আচ্ছা, ইউ আমাদের বেগ, বেগের মাত্রা কি আমরা জানি এল টি ইনভার্স ওয়ান, এল টি ইনভার্স ওয়ান ইন্টু টি, টি এর মাত্রা কি টাইম, তাহলে টি, তাহলে টি ইন্টু টি ইনভার্স ওয়ান, কাটাকাটি গিয়ে শুধুমাত্র এল থাকতেছে। আচ্ছা, এবার হাফ এটি স্কোয়ারকে নিয়ে আসি। তো হাফের তো কোনো মাত্রা নেই, এ এর মাত্রা কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স টু। আচ্ছা, আর টাইমের মাত্রা আমরা জানি টি, তাহলে টি স্কোয়ার, এটাও কাটাকাটি গিয়ে কি থাকতেছে? এল থাকতেছে। তার মানে এই পাশে কি আসতেছে? এল প্লাস এল সমান সমান এল। আবার অনেকে এটা টুয়েলভ করে দিও না, এটা কিন্তু অ্যালজেব্রা না, ঠিক আছে? এখানে আমরা জাস্ট দেখাচ্ছি যে দুইটা মাত্রাকে যোগ করা যায়। তো দুইটা মাত্রা যোগ করলে তোমার সেম মাত্রায় আসবে। কেন? কারণ মাত্রাদের মধ্যে তুমি যোগ বিয়োগ করতে পারবা না। তোমাকে কি হইতে হবে? দুইটা মাত্রা যদি তুমি মাঝখানে যোগ বা বিয়োগ সাইন দিয়ে লিখো, শুধুমাত্র যোগ বা বিয়োগ সাইন দিয়ে যদি লিখো, তাহলে ওই একটাই মাত্রা হবে। কেন? কারণ তুমি শুধুমাত্র সিমিলার মাত্রার মাঝখানেই যোগ বিয়োগ লিখতে পারবা। আমার দুইটাই এল ছিল অ্যান্ড আমি একটা এলই পাবো। তুমি কোনোভাবে এইটা ভ্যালিড কিছু না, এল টি ইনভার্সন বা এনিথিং, দুইটা যদি ডিফারেন্ট হয় এটা ভ্যালিড কিছু না। বুঝা গেছে? ভ্যালিড হওয়ার জন্য, যোগ বা বিয়োগের ক্ষেত্রে ভ্যালিড হওয়ার জন্য কী হতে হবে? অবশ্যই দুটো সেম হতে হবে, আর আউটপুটও একটা, যে কোনো একটা সমানই হবে। বুঝা গেছে? তাহলে দেখো এল প্লাস এল, এলই আসতেছে আমার রাইট হ্যান্ড সাইডেও, আর লেফট হ্যান্ড সাইডে আমরা আগেই দেখছি এলই ছিল। ওকে, তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রুগজ অধিকতর গ্রহণযোগ্য। হ্যাঁ, তার রিজন তো আমরা অলরেডি দেখে আসছি, এটা আমাদের সিকিউ প্রশ্নে দেখছি আমরা, মানে খুব আমাদের স্ক্রুগজটা বেটার পারফর্ম করছে, ঠিক আছে, তারের ব্যাসের ক্ষেত্রে। কারণ এটা তারের ব্যাস নির্ণয় তোমার স্ক্রুগজ স্লাইড ক্যালিপার্স খুব একটা সুবিধা করতে পারবে না, অত ক্ষুদ্র মানে ব্যাসার্ধ মাপা ওর জন্য পসিবল না, ঠিক আছে? আচ্ছা, তো তুমি নিজের মতো করে বলতে পারো। আর অথবা আমরা যে অলরেডি ব্যাখ্যা করে আসছি যে ভিসি এবং এলসি মানে দুটো কনস্ট্যান্টকে কম্পেয়ার করে, সে কম্পারিজন দিয়েও তুমি করতে পারো, ঠিক আছে? এই যে দেখো এখানে ওই কনস্ট্যান্টের কম্পারিজন দিয়ে করছে ভার্নিয়ার ধ্রুবক আর লঘিষ্ঠ ঘনক, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রন আসক্তির ভিন্নতাই স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার মূল কারণ ব্যাখ্যা করো। এটা সবাই আমরা জানি, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, মানে ইলেকট্রিসিটির মূলে আসেই হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এই ইলেকট্রন না থাকলে তো আর এরকম কিছু হইতোই না। যদি মানে ইলেকট্রন নাই লাগতো, ইলেকট্রন ফ্লো হচ্ছে দেখি ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, দ্যাটস ইট। তো ইলেকট্রন আসক্তির ভিন্নতাই স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার মূল কারণ, ঠিক আছে? এখন তোমরা চাইলে দেখে নিতে পারো, মানে আর স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে মানে বেসিক বৈশিষ্ট্য আর কি, তোমাদের বইয়ের মানে চ্যাপ্টারে একদম লাস্টের দিকে আছে। ওই যে তোমার ফানেলের সাথে তোমার যদি তুমি পলিথিনের ফানেলের রড মনে হয় আর পলিথিন যদি ঘষো তাহলে একটা থেকে আরেকটাতে ইলেকট্রন চলে যায়। কেন? ওই যে ইলেকট্রন আসক্তির ভিন্নতা, একজন ইলেকট্রন দিতে চায় আরেকজন নিতে চায়। দুজনে যদি ইলেকট্রন আসক্তি ইকুয়াল হতো, এদের মধ্যে কখনো ইলেকট্রনের ফ্লো হইতো না। তো ইলেকট্রনের ফ্লোই যদি না হতো বা ইলেকট্রনে যদি ওখানে মানে কোনো ইম্প্যাক্ট নাই রাখতো, তাহলে তো আমাদের কোনো ইলেকট্রিসিটি ফ্লো মানে তৈরি হওয়ার কোনো কনসেপ্টই আসতো না, তাই না? তাহলে ইলেকট্রিসিটি কনসেপ্ট আসতেছে কোথা থেকে? ইলেকট্রনের আদান প্রদান বা ইলেকট্রনের মুভমেন্টের উপর। আর ইলেকট্রনের মুভমেন্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আসক্তির উপর। ওর দরকার ওকে দিচ্ছি, বাট দুজন যদি ইকুয়াল হই তাহলে তো আমরা ওকে দেওয়ারও দরকার না, আমার নেওয়ারও দরকার নেই, মানে সব কিছু স্টেবল হয়ে যাবে। তো আই গেস বুঝতে পারছো ইলেকট্রন আসক্তির ভিন্নতাই আসলে স্থির স্থির কি যে কোনো তড়িৎ উৎপন্ন হওয়ার মূল কারণই এটা, ঠিক আছে? আচ্ছা, বাতাসে জলীয় বাষ্প থাকলে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায় কেন? তোমাদের বইতে এটা খুব মানে খুব ইজিলি লেখা আছে, যদিও এটা মানে খুব বেশি যে ইম্প্যাক্ট করে, খুব অনেক বেশি ইম্প্যাক্ট করে বিষয়টা এমন না, বাট হালকা হলেও ইম্প্যাক্ট থাকে যে বাতাসে জলীয় বাষ্প থাকলে জমা হওয়া চার্জ জলীয় বাষ্প দ্বারা আকৃষ্ট হয়ে মানে ফ্লো হয়ে চলে যায়, কারণ জলীয় বাষ্প কন্টিনিউয়াসলি মুভমেন্টের মধ্যে থাকে, চার্জ এটাও ওটা মানে জলীয় বাষ্পের সাথে এটাও চলে যায়। আচ্ছা, বিভব পার্থক্য না থাকলে কেন তড়িৎ প্রবাহিত না? সহজ কথা, ইলেকট্রন তোমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাইতে চায়। তো খুব সিম্পল কথা না, যে মানে যদি পার্থক্যই না থাকে তাহলে উচ্চ আর নিম্ন বিভব আইডেন্টিফাই করবো কেমনে, আর ইলেকট্রন যাবে কেমনে? আর ইলেকট্রন যদি নাই যায় তাহলে আমার তড়িৎ প্রবাহ হবে কেমনে? সহজ কথা, ইলেকট্রন ধর্ম এটা। তুমি চিন্তা করো, সেম লেভেলের পানি কখনো মুভ করে না। যদি পানি উপর থেকে নিচে একটা পথ থাকে তাহলে উপর থেকে নিচে পড়তে থাকে। ইলেকট্রনের ক্ষেত্রে কাহিনী সেম,
উচ্চ বিভব আর নিম্ন বিভব, সে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। এখন যদি দুইটা বিভবই সেম হয়, সে কেন মুভ করবে? আর সে যদি মুভ না করে তড়িৎ প্রবাহ কেন হবে? বুঝা গেছে? ফান্ডামেন্টস, জাস্ট বেসিক কনসেপ্ট। আচ্ছা, ভ্যান ডি গ্রাফ মেশিনে কীভাবে উচ্চ বিভব তৈরি করা যায়? বইতে খুব সুন্দরভাবে লেখা আছে। এখানে দেখো, ভ্যান ডি গ্রাফ মেশিন দিয়ে অনেক উচ্চ বিভব তৈরি করা সম্ভব। একটি ঘুরন্ত বিদ্যুৎ অপরিবাহী বেল্টে স্থির বিদ্যুৎ স্প্রে করা, মানে চার্জ স্প্রে করা হয়। বেল্টটি ঘুরিয়ে একটি ধাতব গোলকের ভেতর নেওয়া হয়। বেল্টের উপর থেকে একটা স্পর্শক এই চার্জটা গ্রহণ করে ধাতব গোলকের কাছে পৌঁছে দেয়। আমরা জানি চার্জ সবসময় বেশি থেকে কম বিভবে প্রবাহিত হয়। ভ্যান ডি গ্রাফ জেনারেটর এটা সবসময় ঘটে থাকে, কারণ ধাতব গোলকের ভেতর সব সময় গোলকের সমান বিভব থাকে। বেল্টের উপর বাড়তি চার্জ প্রয়োজন, যে বাড়তি ভোল্টেজ তৈরি হয় সেটি তাই সবসময় গোলকের ভোল্টেজ থেকে বেশি হয়। সেই কারণে গোলকের ভিতরে চার্জ থাকলে সেটি গোলক পৃষ্ঠে চলে যায়, এভাবে বিশাল পরিমাণ জমা করে অনেক উচ্চ পটেনশিয়াল তৈরি করা সম্ভব। মানে একদম ফান্ডামেন্টালসে যদি যাই, সে হচ্ছে চার্জের একটা ম্যাসিভ ডিফারেন্স ক্রিয়েট করে, ওখান থেকে উচ্চ বিভবটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, মেকানিজমটা মুখস্থ করতে পারো, আমার নিজেরও মুখস্থ না, বাট আমি ফান্ডামেন্টালসটাই বুঝি যে হ্যাঁ, সে একটা চার্জের ডিফারেন্স, হাই লেভেলের চার্জের ডিফারেন্স ক্রিয়েট করে, আর এখান থেকে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, বাট এটা আবার কেউ ভাবিও না যে শুধুমাত্র চার্জ ডিফারেন্সের উপরে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে, না, এটা করে না। তোমার ভোল্টেজ কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, কতটুকু এরিয়ার মধ্যে কতটুকু চার্জ আছে। ঠিক আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, দেন আমরা যদি বহু নির্বাচনী অংশে যাই, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কে? থেলিস। একটু কনফিউশন থাকে অনেকের ক্ষেত্রে, তো এটা দেখে নিও, কোপার্নিকাস, থেলিস, কে কোনটা করছে, এক একজন এক একটা আবিষ্কার করছে। তো এগুলোর সাথে খুব কেয়ারফুল, মানে কী বলছে স্পেসিফিক্যালি ওটা দেখবা। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন? থেলিস। ঠিক আছে, আচ্ছা, পদার্থের অবিভাজ্য এককের নাম কে দেয়? অ্যাটম নাম দেন কে? ঠিক আছে, হইতে পারে তোমার বিজ্ঞানীর নাম চাইছে, অথবা বিজ্ঞানীর নাম দিয়ে বলতে পারে সে কী নাম দেয়। ঠিক আছে, যদিও তার মতবাদ ভুল ছিল। ঠিক আছে, মানে ডেমোক্রিটের যে মতবাদটা দিয়েছে এটা কিন্তু ভুল ছিল, যে থাকে আর ভাঙা যায় না অ্যাটমকে, বাট পরে দেখা গেছে এটাকে আরও ভাঙা যায়। ভুল মতবাদ দিচ্ছে, বাট তা আমাদের মনে রাখতে হচ্ছে, কিছু করার নেই। ইজিক্যাল টু এমসি স্কোয়ার সূত্রটি কে প্রদান করেন? একদম বাচ্চা জানে, তাই না? আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত ইকুয়েশন, ইজিক্যাল টু এমসি স্কোয়ার। পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? বইতে আছে 4%। তো আপাতত ওইটাই অ্যান্সার আর কি। আমরা মানে আমাদের পক্ষে প্রমাণ করা সম্ভব না এটা। ঠিক আছে, আমরা শুধু তাই জানবো যা আমাদেরকে বলা হয়েছে এই ক্ষেত্রে। রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং গ্রন্থের রচয়িতাকে? আমাদের মানে সবার পরিচিত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, নিউট্রন ও প্রোটন কোন ধরনের মৌলিক কণা নিয়ে তৈরি? কোয়ার্ক। এগুলো কোয়ার্ক নিয়ে তৈরি। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটি মৌলিক একক? নিউটন বলের একক, মৌলিক না, আমরা একটু আগে পড়ছি, এটা লব্ধ ছিল। জুল কাজের একক, এটাও কিন্তু জুলের মধ্যে কিন্তু তোমার নিউটন মিটার আছে, নিউটনের থেকেও বড় একক এটা। ঠিক আছে, তাহলে এটা মৌলিক একক না। প্যাসকেল, প্যাসকেল মানে কিন্তু নিউটন মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, তো এটাও একটা লব্ধ একক। ঠিক আছে, কে হচ্ছে তোমার টেম্পারেচারের জন্য ইউজ করা হয়, সো এটা একটা মৌলিক একক। ঠিক আছে, আচ্ছা, মানে বুঝতে পারছো তাপমাত্রার মধ্যে তার কিছু নাই, তো এটাই। স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্ব কত মিটার? 1 মিটার, মোটামুটি 1 মিটার, সমান না। ঠিক আছে, ছোটোখাটো তো অনেক মানুষ থাকে। আচ্ছা, 1 পিকোমিটার সমান সমান কত অটোমিটার? তোমাদের আই গেস জানা আছে যে পিকো হচ্ছে 10^12 আর অটো হচ্ছে 10^18। ঠিক আছে, সো দুইটার মধ্যে ডিফারেন্স কত? 10^6। আচ্ছা, ছোট হচ্ছে অটোমিটার, তাহলে 1 পিকোমিটার সমান 10^6 হবে। আর যদি 1 অটোমিটার বলতো তাহলে হচ্ছে 10^6 পিকোমিটার হইতো। ওকে, মানে ছোটকে বড়কে এটা আইডেন্টিফাই করে রাখিও, গ্রাফটা মনে রাখা বেটার। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10? আচ্ছা, মনে আছে 0.1 মিলিমিটার, তার মানে 0.0001 মিটার, যদি মিটারে কনভার্ট করি 3টা 0 1 মিটার, ডি নাম্বারটা আমাদের আনসার। এগুলো খুব সহজ, এগুলো জাস্ট মৌখিক আর কি। মাইক্রো উপসাগরী 10^6 নির্দেশ করে, হ্যাঁ জানি। তারপরে মেগা 10^6 না, মেগা 10^6 নির্দেশ করে, তার মানে 2 নাম্বারটা হবে না। আর 3 নাম্বার কি বলছে? 2000 মেগাওয়াট। দেখো এই 10^6কে আমরা মানে মেগাতে কনভার্ট করে লিখছি, মেগা মানে 10^6, তাহলে 6টার সময় গায়েব হয়ে গেছে, তার মানে 2000 মেগাওয়াট, এটা কারেক্ট। তার মানে 1 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, লব্ধ রাশির উদাহরণ হচ্ছে ক্ষমতা, তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা। না, দীপন তীব্রতা খুব ফেমাস, ও কিন্তু একটা মৌলিক একক। ঠিক আছে, অনেকেই জানো না হয়তো, বাট ওই ছকের মধ্যে যে 7টা আছে তার মধ্যে দীপন তীব্রতা একটা। ওকে, তড়িৎ তীব্রতা কি? লব্ধ রাশি, এটা ইকুয়েশন দেখে বুঝি। ই ইজ ইকুয়াল টু তোমার কি F/Q, তাই না? সরি, ই ইজ ইকুয়াল টু FQ, তো সরি F/Q। ই ইজ ইকুয়াল টু মানে তড়িৎ তীব্রতা ইজ ইকুয়াল টু F/Q। তো বোঝাই যাচ্ছে এখানে অলরেডি F আছে, সেটা আবার আরও কিউ এর উপরে ডিপেন্ডেন্ট, এটা মানে মৌলিক হওয়ার তো কোনো স্কোপই নেই তড়িৎ তীব্রতা।
ঠিক আছে, সেটা কি লব্ধ। আচ্ছা, ল্যাবরেটরিতে একটি নতুন স্লাইড ক্যালিপার্স তৈরি করা হলো, যার মূল স্কেলের 15 ভাগ ভার্নিয়ারের 16 ভাগের সমান। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। স্কেলের সাহায্যে একটি টাকা মূল্যের পয়সার ব্যাস মাপা হলো। তাতে মূল স্কেল পার্ট পাওয়া গেল 15 মিলিমিটার এবং ভার্নিয়ার সমতল পাওয়া গেল 7। ভার্নিয়ার ধ্রুবকের মান কত? জাস্ট রেশিওটা নিয়ে নাও, রেশিওটা নিয়ে নিলে তুমি ভার্নিয়ার ধ্রুবকের কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি দুটো কাজ করতে পারো। এক হচ্ছে ওই যে আমরা ইয়াতে সিকিউতে যেভাবে করে আসছি যে কত পাঠের সাথে মিলে গেছে ডিভাইডেড বাই টোটাল ভাগ সংখ্যা দেন 1 মাইনাস এটা, এতে করে কি পাওয়া যায়, আমরা ধ্রুবকটা পেয়ে যাবো। অথবা তুমি চাইলে আরো একটা কাজ করতে পারো যে একটা ঘরের দৈর্ঘ্য কতটুকু এটা কিন্তু এখানে দেওয়া আছে, সৃজনশীলে দেওয়া ছিল না তাই আমরা মানে ঘুরাই পেঁচাই করছি, বাট এখানে কিন্তু সরাসরি দেওয়া আছে এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, কয়টা ভাগ আছে, এই যে 16 ভাগের সমান, 16টা ভাগ আছে, দ্যাটস ইট। ওকে, তাহলে এই দুটো রেশিও নিয়ে নেবো, ওইটাই অ্যান্সার। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের পাঠের মান। ভার্নিয়ার স্কেলের পাঠের মান আমরা জানি ভার্নিয়ার সমাপতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক, সরাসরি ফর্মুলা। পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে কি বলা হয়? চার্জিত হওয়া। ঠিক আছে, চার্জিত হওয়া, কারণ সে চার্জিত হয়েছে, পজিটিভ বা নেগেটিভ কিছু একটা চার্জিত হয়েছে। একটি কাঁচের টুকরোকে সিল্ক এবং এক টুকরো প্লাস্টিককে পশমি কাপড় দ্বারা ঘষে পাশাপাশি রাখা হলো। দেখা গেলো কাঁচের টুকরোকে সিল্ক এবং প্লাস্টিকের পশমি কাপড় দিয়ে ঘষে পাশাপাশি রাখা হলো। আচ্ছা, এটা যদি আমার নিজেরও মুখস্থ না, ঠিক আছে, বাট একটা টেবিল আছে তোমাদের, তো ওই টেবিলে যত উপর থেকে নিচে যাবা তখন দেখা যায় তড়িৎ ইলেকট্রন আসক্তির একটা ক্রম দেখা যায়, বাড়তেছে বা কমতেছে। তো এখানে সিল্ক এবং কাঁচকে যখন মানে ঘষা করা মানে ঘষানো হয়েছে তখন যে কোনো একটা থেকে ইলেকট্রন আরেকটাতে চলে গেছে ওই ছক অনুযায়ী। আবার সেম প্লাস্টিক আর পশমি কাপড়কে যখন ঘষাঘষি করানো হয়েছে তখনও সেম কাহিনী হয়েছে যে এদের মধ্যে থেকে একজন থেকে ইলেকট্রন চলে গেছে, আরেকজন থেকে ইলেকট্রন মানে একজন থেকে গেছে আরেকজনের কাছে আসছে। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে কার কাছে আসছে কার কাছে আসে নাই। ঠিক আছে, তাদেরকে পাশাপাশি রাখছে, মানে কাঁচের টুকরা আর প্লাস্টিকের টুকরাকে পাশাপাশি রাখছে। তো কোনো কারণবশত দেখো কাঁচকে যখন সিল্ক দিয়ে ঘষা হয় কাঁচ পজিটিভ হয়, তার মানে কাঁচ থেকে ইলেকট্রন সিল্কে চলে যায়। ওকে, তার মানে কাঁচ কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। আর প্লাস্টিককে পশমি কাপড় বা ফানেল দিয়ে ঘষলে প্লাস্টিক ওই কাপড়টা থেকে ইলেকট্রন নিজে শুষে নেয়, তার মানে প্লাস্টিকটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। এটা ছকের মধ্যে মুখস্থ করে নিবা, মানে সিরিয়ালটা কি আছে সেই সিরিয়াল অনুযায়ী হয়। উপরেরটা মানে ইলেকট্রন দিয়ে দেয়, নিচেরটা মনে গ্রহণ করে, মানে তোমাদের বইতে কীভাবে সেটা দেখি নাই। তো যেই সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্সটা মুখস্থ করতে হবে, তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবে কে পজিটিভ হচ্ছে কে নেগেটিভ হচ্ছে। হইতে পারতো দুইটাই পজিটিভ হয়ে গেছে তখন তারা বিকর্ষণ করতো, হইতে পারতো দুইটাই নেগেটিভ হয়ে গেছে তখন তারা বিকর্ষণ করতো। অ্যান্ড এখানে যে গেস্টটা হয়েছে একজন পজিটিভ হয়েছে একজন নেগেটিভ হয়েছে, তাই তারা কি করবে, পরস্পরকে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে। ঠিক আছে, ওকে, ওই ছকটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, একটি ইলেকট্রোস্কোপকে ঋণাত্মক চার্জে চার্জিত করা হলো, তারপর একটি প্লাস্টিককে ফ্লানেল কাপড় দিয়ে ঘষে ইলেকট্রোস্কোপের চাকতিতে ছোঁয়ানো হলো। কি ঘটবে? তোমার পাতদ্বয়ের দূরত্ব বেড়ে যাবে, কারণ তুমি সেম চার্জ দিয়ে দিছো। তো দুইটা মানে পাত যদি সেম চার্জ দিত তারা একে অপর থেকে কী হয়ে যাবে, দূরে সরে যাবে না, সহজ কথা। তো পাতদ্বয়ের দূরত্ব বেড়ে যাবে, এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? আমরা কি জানি আকর্ষণ বল হচ্ছে ডিস্টেন্স বর্গের ব্যস্তানুপাতিক। তো যদি ডিস্টেন্স দ্বিগুণ করা হয় তাহলে এটা বর্গ হচ্ছে 4, তাহলে এটা ব্যস্তানুপাতিক মানে 1/4 1/4 হয়ে যাবে। ওকে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে এখানে আনসার। বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কীরূপ? আমরা জানি সমানুপাতিক, একদম স্ট্রেট কাট। আমি তখনই দেখাইছি যে যত বেশি বলরেখা তত বেশি তড়িৎ তীব্রতা, বলরেখা যেখানে কম তড়িৎ তীব্রতাও সেখানে কম। ওকে, আচ্ছা, +10 কুলম্ব চার্জ থেকে 100 মিটার দূরত্বে কোনো বিন্দুতে বিভব কত হবে? বিভবের ফর্মুলা আমরা জানি না, সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। তোমরা সি এর জায়গায় এখানে হয়তো কে দিছে, তোমাদের ইচ্ছে যেটা ইচ্ছে দিতে পারো। কিউ এর মান দিয়েছে 10 আর আর বা ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 100, তো 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 9 ইন্টু 10⁹ তো মানে ফর্মুলাতে ভ্যালুগুলো বসাও, আনসার চলে আসবে। 2 ইন্টু 10⁻6 ধারকত্বের কোনো ধারকের বিভব পার্থক্য 200 ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত? আমরা জানি না সঞ্চিত চার্জের পরিমাণ কীভাবে বের করে, কিউ ইজ ইকুয়াল টু ভিসি। দেখো ভি এর মান দেওয়া আছে 200 ভোল্ট, সি এর মান দেওয়া আছে 2 ইন্টু 10⁻6। সি কি ধারকত্ব, এত ফ্যারাড দেওয়া আছে, দুটো গুণ করে তো আনসার চলে আসবে। ওকে, গোলক দুটিকে পরিবাহী তার দ্বারা সংযোগ দিলে বি থেকে এ এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, বলের পরিবর্তন হবে, এ এর বিভব হ্রাস পাবে। আচ্ছা, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কার ইয়াটা বেশি, বিভবটা বেশি। দেখো ওর চার্জ বেশি আর রেডিয়াস যেহেতু দুজনেরই সেম, তাহলে যার চার্জ বেশি তার বিভব বেশি হবে। আচ্ছা, তো এ এর বিভব বেশি বি এর বিভব কম, তাহলে দেখো বি থেকে এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। হ্যাঁ, আমরা একটু আগেই শিখে আসছিলাম ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। বি এর বিভব কম, এর বিভব বেশি, তাহলে বি থেকে এর দিকে ইলেকট্রনগুলো চলে যাবে, তার মানে 1 নম্বরটা সঠিক। বলের পরিবর্তন হবে,
9 × 10⁻11 তোমাকে বল বের করতে হবে আগে। এই অবস্থায় বল বের করতে হবে, আর চার্জগুলো যখন চলে যাবে তখন বল বের করতে হবে। যেহেতু দুইজনের হচ্ছে রেডিয়াস সেম, তাহলে তুমি যদি এদেরকে স্পর্শ করো চার্জ দুটার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে ওরও হয়ে যাবে 40 কুলম্ব, ওরও হয়ে যাবে 40 কুলম্ব। তাহলে একবার 50 এবং 30 এর জন্য তুমি বলের মান বের করবে, আর একবার 40 এবং 40 এর জন্য বলের মান বের করবে, দেন ডিফারেন্সটা নিবা। ঠিক আছে, একদম বেসিক ফর্মুলা, সি এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু বা কে ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, ডিস্টেন্স তো সেমই থাকবে, জাস্ট কিউটা চেঞ্জ হয়ে যাবে। তো দুইটা এফ বের করে ডিফারেন্স নিয়ে দেখবা এটা আসবে। আর এর বিভব হ্রাস পাবে, এর থেকে যেহেতু চার্জ চলে যাচ্ছে, তাই না, এর তো চার্জ কমে যাবে, 40 কুলম্ব হয়ে যাবে, তাহলে ওর বিভবটাও কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে 1 2 3 তিনটেই কারেক্ট। ওকে, আচ্ছা এবার এখানে দেখো যে এ বস্তু থেকে কিছু আধান বি বস্তুতে যাবে। আচ্ছা খেয়াল করো, আমরা দেখবো হচ্ছে ভোল্টেজের পরিমাণ। ঠিক আছে, ওর হচ্ছে 10 ভোল্ট, ওর হচ্ছে 5 ভোল্ট। ওকে, তাহলে আমরা কি জানি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যায়, আমাদের মানে পজিটিভ চার্জ। আর নেগেটিভ চার্জ বা ইলেকট্রন কি করে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এখানে চার্জগুলো কি পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এখানে উচ্চ বিভব কার, ওর 10 ভোল্ট, আর ওর হচ্ছে 5 ভোল্ট। তাহলে 15 কুলম্ব থেকে চার্জ যাবে কোথায়, 20 কুলম্বের দিকে। দেখতে খুবই অকওয়ার্ড লাগতেছে যে এখানে চার্জ বেশি, সরি এখানে চার্জ বেশি, তাও কম থেকেই যাচ্ছে, কিছু কারণে নেই, বিভবের উপর ডিপেন্ড করতেছে। কেয়ারফুল কিন্তু, লোয়ার ভোল্টেজ থেকে হায়ার ভোল্টেজে যায় হচ্ছে ইলেকট্রন, আর পজিটিভ চার্জ বা প্রোটন বলতে পারো, সেগুলো হচ্ছে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু পজিটিভ চার্জ, তাহলে এটা এখান থেকে ওইদিকে যাবে। আচ্ছা, তাহলে এ থেকে বি বসে যাবে, এটা কারেক্ট। বি থেকে কিছু আধান এতে যাবে, যাবে না, উল্টা হচ্ছে। আধান পার্থক্য সর্বদা সমান থাকবে না, আধান পার্থক্য চেঞ্জ হয়েই যাচ্ছে, তাই না, এখন যা পার্থক্য আছে একটু পরে চেঞ্জ হয়েই যাবে, তাহলে এটা হবে না, শুধুমাত্র 1 নম্বরটাই কারেক্ট। নিচের দুটি আধানকে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে হয়। নিচের দুটি আধানকে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, আধানদ্বয়ের মধ্যে বিকর্ষণ বল কত, চিন্তা করো, একদম সবগুলো ডাটা দেওয়া আছে, 50 কুলম্ব 60 কুলম্ব ডিস্টেন্স দেওয়া আছে। ফোর্সের মান কি, এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ভ্যালুগুলো বসান, আনসার চলে আসবে। আচ্ছা, একটি পরিবাহী তার দ্বারা আধান দুটিকে সংযুক্ত করলে এই হতে কিছু আধান বিতে যাবে। দাঁড়াও, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে হয়। আচ্ছা দেখো, নিচের দুটি আধানকে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি একই পরিমাণ কাজ করতে হয়, তার মানে কি, আমাদের ওই বিন্দুর ভোল্টেজটা সেম না, ভোল্টেজটা ডিফারেন্ট। কেন, কারণ এদের কিন্তু চার্জ সেম না, চার্জ ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা এটা কীভাবে সলভ করতে পারি, সিম্পলি আমরা জানি ভি মানে আমরা তো এটা করে আসছি অলরেডি, ওই যে ঐকিক নিয়ম দিয়ে যে ভোল্টেজের মান বের করা যায়, কিউ পরিমাণ চার্জকে আনলে এত পরিমাণ মানে যে ডাব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে এক একক চার্জকে আনতে কতটুকু কাজ হবে, ডাব্লিউ বাই কিউ পরিমাণ। তাহলে এখান থেকে আমরা ভিটা বের করতে পারি। আচ্ছা, যেহেতু এ ও বি আধানদ্বয়কে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একই পরিমাণ কাজ করতে হয়, তার মানে দুই ক্ষেত্রে কি সেম, আমার ডাব্লিউ এর মানও সেম, ডাব্লিউ বি এর মানও সেম। ওকে, দেন ভ্যালুগুলো এখানে বসানো হয়েছে। এবার তুমি খেয়াল করো কোন চার্জের পরিমাণ কত, কিউ এর মান 50, কিউ বি এর মান 60, ভ্যালুগুলো বসাও। এই যে কিউ এর মান 50, কিউ বি এর মান 60। এখন এই দুটাকে ইকুয়াল করতে হইলে আমাদের ভি এ এবং ভি বি এর মান ডিফারেন্ট হতে হবে। আমি মাত্রই বলছি যে যেহেতু এদের চার্জ সেম না, তার মানে ওই দুটা বিন্দুর ভোল্টেজও সেম না, মানে ভোল্টেজটা তোমাকে বের করতে হবে, ভোল্টেজ ডিফারেন্সটা দেখো। যেহেতু কিউবি গ্রেটার দেন কিউ এ, তার মানে আমাদের ভি এটা গ্রেটার দেন ভিবি হইতে হবে, কারণ এই দুটো গুণফল তো ইকুয়াল হইতে হবে, তাই না, চিন্তা করো, আমাকে এই দুটো গুণফল ইকুয়াল হইতে হবে। এখন এখানে যদি কিউ এ বড় হয় আর এখানে যদি কিউ বি ছোট হয়, তার মানে অবশ্যই এখানে ভি বি কে বড় হইতে হবে আর এখানে ভি এ কে ছোট হইতে হবে, তাহলেই তো ইকুয়ালিটিটা রাখতে পারবো, বুঝা গেছে। তাহলে আমি এখান থেকে ভি এ এবং ভি বিটা বের করে ফেলতে পারবো। এখন যদি ভি এ বড় হয়, তার মানে এ হতে কিছু আধান বিতে যাবে, সিম্পল কথা, চার্জটা কি পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ উচ্চ থেকে নিম্নের দিকে যায়, তাহলে হ্যাঁ এই যে উচ্চ থেকে তোমার নিম্নের দিকে যাবে, যে ভি এটা বড়, তার মানে ভি এ থেকে ভিবি মানে এ থেকে বি এর দিকে যাবে, তাহলে এ থেকে বি এর দিকে যাবে, তার মানে 1 নম্বরটা কারেক্ট, 2 নম্বরটা হবে না। ঠিক আছে, তো আই গেস বুঝতে পারছো এটা ছিল মানে এই সেটা সলভ ক্লাস, বাট মানে এই সলভ ক্লাসে করে এতটুকু আই গেস বুঝে গেছো যে এইরকম চ্যাপ্টারগুলো কোশ্চেন বেশিরভাগই করা ফান্ডামেন্টাল থেকে। ঠিক আছে, একদম ফান্ডামেন্টাল যদি তোমার স্ট্রং থাকে এই টাইপের কোশ্চেন আনসার করা কোনো ব্যাপারই না। সব সিমিলার ক্যাটাগরি, দেখতে ডিফারেন্ট হতে পারে, বাট সবগুলোর কোর কনসেপ্ট একই। ঠিক আছে, সো বইটা একটু ভালো মতো পড়তে হবে, তাহলে আসলে এগুলো সলভ করা খুব একটা প্যারা দিবে না তোমাদেরকে। ওকে শিক্ষার্থীরা, তো চলো আমরা আমাদের বি সেটের সলভ ক্লাসটা শুরু করি। তো প্রথম প্রশ্নটা খেয়াল করো যে দৃশ্যকল্প 1, একটি তারের ব্যাস স্ক্রুগজের সাহায্যে নির্ণয় করে নিম্নলিখিত পার্ট পাওয়া যায়। ওকে, রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে, লঘিষ্ঠ গণনা দেওয়া আছে। আচ্ছা, আরও দৃশ্যকল্প 2 দেওয়া আছে পরবর্তী আরেকটা কোশ্চেনের জন্য।
ঠিক আছে, তো প্রথম প্রশ্ন কি পিচ কাকে বলে? ঠিক আছে, একদম যদি বইয়ের সঙ্গে দেখি আমরা, দেখো পিচ মানে এটা সংজ্ঞাটা কি, স্ক্রু গজের টুপি একবার সম্পূর্ণ ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে, মানে সবচেয়ে সরণটা আসলে যে দৈর্ঘ্যটা আর কি, সেই যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে সেটাকে বলা হয় পিচ। ওকে, আচ্ছা দেন মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আচ্ছা, মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা অনেক ইম্পর্টেন্ট আর কি, এখানে যেগুলো দিচ্ছে সেগুলো যদি দেখি যে ভৌত রাশিতে কোন কোন মৌলিক রাশি দ্বারা গঠিত তা জানা যায়। মানে একটা তোমার প্যারামিটার ধরো ফোর্স, বল, এই বল কিসের উপর ডিপেন্ড করতেছে আমরা তার মাত্রা বিশ্লেষণগুলো জানতে পারবো, যে এম এল টি ইনভার্স টু তার মাত্রা, তার মানে আমি বুঝতে পারতেছি এম মানে একটা ভরের মাত্রা, তার মানে সে কোনো একটা ভরের উপর ডিপেন্ড করতেছে, এল এটা কোনো একটা দৈর্ঘ্য বা ডিস্টেন্স, তার মানে সে কোনো একটা ডিস্টেন্স বা দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে, টি তার মানে সে টাইমের উপরও ডিপেন্ড করতেছে। ঠিক আছে, ফান্ডামেন্টালি ফোর্স এই প্যারামিটারগুলোর উপর ডিপেন্ডেন্ট, আমরা এগুলো জানতে পারি। দেন রাশির একক নির্ণয় করা যায়, আমরা এককও বের করতে পারি, এই সবগুলোর একক যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে একটা একক পাবো, সেটা হচ্ছে বলের একক। যদি আমরা সেটাকে পরবর্তীতে মানে মডিফাই করে ডিফারেন্ট একটা একক দিয়ে দিই, যেমন তো বলের জন্য আমরা তোমার কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু ইউজ করি না, আমরা কি ইউজ করি, নিউটন ইউজ করি। ঠিক আছে, বাট নিউটনের ভিতরে আছে কি কেজি মিটার সেকেন্ড ইনভার্স টুই আছে। তারপরে সমীকরণের সঠিকতা যাচাই করা যায়, একটা ইকুয়েশনের দুই পাশে তুমি যদি মাত্রা বিশ্লেষণ করো, যদি দুই পাশের মাত্রা সেম আসে তার মানে ইকুয়েশনটা সঠিক ভ্যালিড। বাট যদি কোনো মানে উদ্ভট জিনিস আসে যে তোমার বামের সাথে ডান মিলতেছে না বা বামে উল্টাপাল্টা দুইটা মাত্রা যোগ বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে সেটা ভ্যালিড একটা ইকুয়েশন না। তার মানে যদি মাত্রা বিশ্লেষণ করো তাহলে তুমি যে কোনো একটা ইকুয়েশনের ভ্যালিডিটি যাচাই করতে পারবা। আচ্ছা, এক পদ্ধতির এককের সাথে অন্য পদ্ধতির এককের সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। সিম্পল কথা, আমরা যে কোনো মানে প্যারামিটার ইয়ার মধ্যে এককের মধ্যে মানে ইয়া করতে পারি, কি বলে, সম্পর্ক স্থাপন করতে পারি। সহজ কথা, দেখো না তোমরা তো অলরেডি করে আসো, তোমাদেরকে সিজিএস কিছু দেওয়া থাকে, তোমরা এমকেএসে নিয়ে যেতে পারো, কিটার মিটার কিলোমিটার এগুলোর মধ্যে তোমরা মানে ইয়া করতে পারো, ট্রান্সফার করতে পারো, তাই না? মানে আমরা যে কোনো একক ফুট পাউন্ডার এককের মধ্যে এসআই একক আমরা ইন্ট্রোডিউস করাইতে পারি, আমরা জাস্ট ট্রান্সফার করে ফেলতে পারি। তো এগুলো সব কিছু আমাদের হেল্প করে কিসের জন্য, এই মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা, মানে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তার মধ্যে এই সব কিছুই চলে আসে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যদি খেয়াল করো, দৃশ্যকল্প একে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সরাসরি ফর্মুলা, একদম স্ট্রেট কাট ফর্মুলা দেওয়া আছে, এই যে ব্যাস ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। এল তোমার প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, এই যে 0.5 মানে 0.5 মানে 5 আর কি। তারপর হচ্ছে সি তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14, সেটা স্ট্রেট দেওয়া আছে। আর হচ্ছে লঘিষ্ঠকরণ এল সি কনস্ট্যান্টটা সেটাও দেওয়া আছে, ভ্যালুগুলো বসো আনসার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তো কি চাইছে, আমরা তো ব্যাসটা বের করে ফেললাম, বাট চাইছে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, একটা বৃত্ত না, একটা বৃত্তই তো, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তার মানে আরটা আমরা পেয়ে গেছি, ব্যাস পাইছি, 2 দিয়ে ভাগ করো আর পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো, জাস্ট পাই আর স্কয়ার করে দাও, আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ওকে, দ্যাটস ইট। তো সিম্পলি পাই আর স্কয়ারের মধ্যে ভ্যালুটা বসো, আনসার চলে আসবে। দৃশ্যকল্প 2 এর বস্তুর আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘনক আকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। অনেকভাবে ম্যাথটা সলভ করা যায়, অনেকভাবে করতে গেলে তোমার ম্যাথের আনসারটাও অনেক রকম মানে কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আসে, কারণ এক একজন ত্রুটিকে এক একভাবে তোমার প্রেফার করে আর কি, মানে এক একভাবে ইউজ করে ত্রুটিকে। তো তোমাদের বই অনুযায়ী এসএসসি লেভেলের স্ট্যান্ডার্ডে যেটা করা হয় সেটা হচ্ছে যে তোমার এই ত্রুটি দিয়ে একদম মিনিমাম কত পর্যন্ত পসিবল এবং এই ত্রুটি দিয়ে ম্যাক্সিমাম কত পর্যন্ত পসিবল সেইটা বের করে, দেন ওই ডিফারেন্সটা নেয়, ওই ডিফারেন্সটাকে তারা হচ্ছে ত্রুটি হিসাবে কনসিডার করে। ঠিক আছে, তুমি যদি একটু খেয়াল করো দেখবা, দেখো নর্মালি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, কিন্তু আমি যদি এটা মাপতে যাই তাহলে আমার ত্রুটি হতে পারে। ঠিক আছে, ত্রুটিটা কত দেয়া আছে দেখো, 5% ত্রুটি হতে পারে। তাহলে এই 8-এ যদি আমি 5% ত্রুটি করি তাহলে কি হতে পারে, যদি আমি ছোট করে ফেলি তাহলে আমি পাবো হচ্ছে 7.6 মিটার, 7.6 সেন্টিমিটার। আবার আমি যদি বড় হিসাবে করে ফেলি ত্রুটিটা তাহলে আমি পাবো হচ্ছে 8.4 সেন্টিমিটার। তাহলে এই দুইটা প্যারামিটার দিয়ে আমি সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তনও পেয়ে যাব কিউব করে দিলে, সম্ভাব্য বৃহত্তম আয়তনও পেয়ে যাব কিউব করে দিলে। ঠিক আছে, এই যে দেখো আমি ক্ষুদ্রতম আয়তন আর বৃহত্তম আয়তনটা পেয়ে গেছি। তারপর ডিফারেন্ট মানে জাস্ট ইয়ার নিলাম যে মেইন আয়তন কত হতে পারে, দেখো দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে মেইন আয়তন কত, এটা কিউব করে দাও, তাহলে কিউব করলে আমি এই দুইটা ডিফারেন্স নিয়ে নিতে পারবো। দেখো ক্ষুদ্রতম কাজ করলে 512 থেকে ক্ষুদ্রতম বাদ দিব, মানে জাস্ট মডুলাস মান, আমাদের যে ডিফারেন্সটা লাগবে, ত্রুটি মানে কি ডিফারেন্স, কে বড় কে ছোট ম্যাটার করতেছে না, আমার মেইন মানটা থেকে জাস্ট ডিফারেন্সটা লাগবে। তো 512 হচ্ছে আমার মেইন মান, তো 512 থেকে এটা ডিফারেন্স কতটুকু 73 আর এর ডিফারেন্স কতটুকু 80। ওকে, তাহলে আমরা মানে সর্বোচ্চ ত্রুটি কত পসিবল আমরা জাস্ট আইডেন্টিফাই করবো, এই যে এখানে যে সর্বোচ্চ ত্রুটি পসিবল। ঠিক আছে, তো আমরা এটাকে হায়েস্ট ত্রুটি ধরে চূড়ান্ত ত্রুটি হিসেবে কনসিডার করব, তাহলে এইরকম একটা আনসার আসবে। ঠিক আছে, এতটুকু ত্রুটি ডিভাইডেড বাই মেইন মান ইন্টু 100%, তাহলে শতকরা ত্রুটি কনভার্ট হয়ে যাবে। বাট যেটা বললাম যে ত্রুটিকে আসলে অনেকে অনেকভাবে ডিফাইন করে, তো সেই হিসেবে আনসারও কিন্তু ডিফারেন্ট আসে। তো তুমি যদি ইন ফিউচারে অন্য একটা স্টাইলে ম্যাথটা করতে দাও তাহলে অবাক হওয়ার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এগুলো জাস্ট হচ্ছে গেসিং এর উপর, যেমন এখানে যে সবসময় যে তুমি সবসময় যে বৃহত্তম ত্রুটি হবে বিষয়টা তো এমন না, কমও তো ত্রুটি হতে পারে, বাট এখানে জিনিসটা কনসিডার করছে যে আমরা হায়েস্ট কতটুকু ভুল করতে পারি তার উপর। ওকে,
আচ্ছা, রিমা চুল আঁচড়ানোর পর দেখতে পেল তার চিরুনি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করছে। সীমা বলল চিরুনিটি ধনাত্মকভাবে আহিত হয়েছে, যার জন্য এটা ঘটেছে। রিমার বক্তব্য চিরুনিটি ঋণাত্মক আধানে আহিত হয়েছে। বিষয়টি সুরাহার জন্য দুজনে তাদের পদার্থবিজ্ঞান শিক্ষককে খুঁজতে গিয়ে তাকে পদার্থবিজ্ঞান গবেষণাগারে পেল। তিনি সবসময় তাদেরকে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে চিরুনির প্রকৃত আধান নির্ণয় করতে বললেন। আচ্ছা, আধান বলতে কি বোঝো? চার্জ বলতে পারো, ইলেকট্রনের অসমতাও বলতে পারো, ঠিক আছে। আর বইয়ের সঙ্গে অনুযায়ী পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে, ঠিক আছে। আচ্ছা, বাট তোমরা নিজেরা যেটা বুঝো আধান বা চার্জ দিয়ে যা বুঝো তোমরা যদি সেটাও লিখো ম্যাটার করে না, খুব একটা ম্যাটার করে না, আনটিল ভুল লিখতেছো, ঠিক আছে। ঘর্ষণে কেন বস্তু আহিত হয়? সহজ কথা, ঘর্ষণের মধ্যে দুইটা বস্তুর মধ্যে স্পর্শ হয়, পরস্পর স্পর্শ হয়। তো সেই স্পর্শে একটা বস্তুর তোমার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকে, আরেকজনের কম থাকে। যার ইলেকট্রন আসক্তি বেশি থাকে সে কমটা থেকে ইলেকট্রন টেনে নিয়ে ফেলে, ঠিক আছে। সহজ কথা, এই কারণে কি হয়ে যায়? আহিত হয়ে যায়। একজনের মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, আরেকজনের মধ্যে আধিক্য দেখা যায়। তো এর মাধ্যমে কি হয়? ইলেকট্রনের মানে দুইটা বস্তু আহিত হয়েছে, কেউ পজিটিভ কেউ নেগেটিভ হয়েছে। চিরুনিটি আহিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তো এটা বইতে তোমার ব্যাখ্যা আছে খুব সুন্দর মতো, যে ঘর্ষণের ফলে একটি বস্তু আহিত হতে পারে। মাত্র আমরা ক্ষতে যেটা সলভ করলাম সেটাই তোমার এখানে একটা বড় ব্যাখ্যা, যে চিরুনি আর কি ছিল, চিরুনি হচ্ছে চুল দিয়ে মানে যখন চুলকে আঁচড়ানো হয়েছে তখন চিরুনি কি হয়ে গেছে? নেগেটিভ বা পজিটিভ। দেখো চিরুনি ঋণাত্মক আধানে আহিত হয়েছে, তার মানে আমাদের চুল থেকে কি হয়েছে? চিরুনিটা ইলেকট্রনগুলো গ্রহণ করে ফেলছে, ঠিক আছে। যেহেতু চুলের তুলনায় চিরুনির তোমার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, তো চুল আঁচড়াইছি, সহজ কথা, এখন সে আমার চুল থেকে ইলেকট্রন চিরুনিটা নিয়ে ফেলবে, চিরুনি নেগেটিভ হয়ে গেছে। অ্যান্ড সে নেগেটিভ হওয়ার কারণে এই নেগেটিভ চার্জযুক্ত চিরুনি কাগজের টুকরোর কাছে আনে, তখন কাগজের টুকরোর কাছাকাছি অংশগুলোতে পজিটিভ চার্জে আবেশিত হয়। একটা আবেশের একটা কনসেপ্ট আছে, মানে জিনিসটা হচ্ছে একটা বস্তুতে তোমার তো যদি সে চার্জ নিরপেক্ষ থাকে তখন তার মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জগুলো একদম সমভাবে থাকে। বাট তুমি যদি কোনো একটা ভাবে এইদিকে কিছু পজিটিভ চার্জ নিয়ে আসো, মানে আবেশিত করার ট্রাই করো, তখন যেটা হয় এইখানকার পজিটিভ চার্জগুলো এইটার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সের কর্নারে গিয়ে জমা হতে থাকে, আর নেগেটিভ চার্জগুলো এটার কাছাকাছি কর্নারে চলে আসে, ঠিক আছে। এটাকে বলা হয় আবেশিত হওয়া, এটাকে বলা হয় আবেশিত হওয়া। তো এখানে ওই আবেশের কনসেপ্টটা বলবো আর কি, যে চিরুনির নেগেটিভ চার্জ সেগুলোকে আকর্ষণ করে, কোনগুলোকে? আমাদের কাগজের যে কর্নারে পজিটিভ চার্জগুলো আছে সেগুলোকে অ্যাট্রাক্ট করে ফেলে, ঠিক আছে। পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন, কঠিন কিছু না। আচ্ছা, যন্ত্রটির সাহায্যে কীভাবে চিরুনিটির আধানের প্রকৃতি নির্ণয় করা যাবে? আচ্ছা, তো যন্ত্রটি তোমার স্পেসিফিক মানে প্রসিডিওর আছে বইতে, আমার জানা আছে, তোমাদের চিত্রসহ বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো তোমরা জাস্ট সেটাকে যদি ব্যাখ্যা করে দাও দ্যাটস এনাফ। তো এখানে তোমার ঘটনা হইতে পারে ওই যে আধানের প্রকৃতি নিয়ে কোনো বস্তুতে যদি কী ধরনের আধার আছে তা জানতে হলে কী করতে হবে? তড়িৎবীক্ষণ যন্ত্রকে প্রথমে ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানে আহিত করে নিতে হবে। এসব কনসেপ্টটা কি? অলরেডি আমার এক্সিস্টিং যে সিস্টেমটা আছে সেটাকে আমি একটা স্পেসিফিক চার্জ দেবো এবং সেটা আমার জানা থাকবে। আমি ওকে পজিটিভ চার্জ দিচ্ছি না নেগেটিভ চার্জ দিচ্ছি সেটা আমার জানা থাকতে হবে, বাট আমি যে কোনো একটা দিতে পারবো, ঠিক আছে। তো এটাই বলছে যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানে আহিত করে নিতে হবে, বাট কিসে করবো সেটা আমার জানা থাকতে হবে। আচ্ছা, আহিত করার জন্য জানা কোনো উপায় ব্যবহার করার আগে একটি বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করে সেটিকে চাকতিতে লাগালে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটিও সেই টাইপের চার্জে আহিত হয়ে যাবে। মানে পুরো ব্যাখ্যাটা হচ্ছে আমি ওকে কীভাবে আবেশিত করতে পারবো, আহিত করতে পারবো। আচ্ছা, তো এরপরে সিম্পলি জাস্ট যে ওটার ক্যাপের মধ্যে তোমার যদি ওই বস্তুটাকে স্পর্শ করো, তোমার বস্তুটাকে যদি পাদদ্বয়ের দূরত্ব বৃদ্ধি পায় তাহলে চিরুনিটি ঋণাত্মক চার্জযুক্ত, আর যদি পাদদ্বয়ের দূরত্ব কমে যায় তাহলে চিরুনিটি ধনাত্মক চার্জযুক্ত। সহজ কথা, ওখানে দুইটা পাত থাকে, তাই না? এইভাবে দুইটা পাত মনে হয় থাকে, এখানে একটা ইয়ার সাথে লাগানো। এই দুটা পাতের মধ্যে যদি ডিস্টেন্স বেড়ে যায়, ঠিক আছে, ডিস্টেন্স এটা যদি এভাবে থাকে, এইভাবে হয়ে যায়, তাহলে কি হবে? পাদদ্বয়ের দূরত্ব যদি বেড়ে যায় তার মানে চিরুনিতে কি ছিল? ঋণাত্মক চার্জ ছিল, সহজ কথা। আর যদি পাত দুটো কাছাকাছি চলে আসে তার মানে তোমার চিরুনিতে ধনাত্মক চার্জ ছিল। এখানে খুব সুন্দরভাবে দেখা নেই, বাট তোমাদের বইতে খুব একদম ব্যাখ্যা দিয়ে করা আছে, চিত্র সহ দেওয়া আছে, আগে সেটা পড়লে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। মানে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আনসার আসলে একদম যে স্পেসিফিক্যালি বইয়ের মতো লিখতে এমন না, তুমি জাস্ট কনসেপ্টটা বুঝলে দ্যাটস না, ঠিক আছে। এখানে জাস্ট কাহিনী একটাই, তোমাকে ফার্স্টে কী করতে হবে? তোমার যন্ত্রটাকে একটা মানে আধানে আহিত করতে হবে। আধানে আহিত করার পরে তুমি যেটা চার্জটা মাপতে চাচ্ছ সেটাকে ওই যন্ত্রে স্পর্শ করতে হবে উপরে ক্যাপের ওখানে। তো তুমি যদি একবার স্পর্শ করো তাহলে কী হবে? হয় সেটা হচ্ছে তোমার পাদদ্বয়ের ফাঁক বৃদ্ধি পাবে বা কমে যাবে, অ্যান্ড সেটার উপর বেস করে তুমি ডিসিশনটা নিয়ে ফেলবে, দ্যাটস ইট, ঠিক আছে। এখানে একদম স্টেপ বাই স্টেপ প্রসিডিউর দেখেছে, তাই একটু বড় লাগতেছে, বাট ইজি আছে, কঠিন কিছু না। আচ্ছা, এ ও বি বস্তুদ্বয় একই আকৃতির এবং একই উপাদান দ্বারা গঠিত। আচ্ছা, ঠিক আছে। তড়িৎ বলরেখা কাকে বলে? আচ্ছা, তড়িৎ বলরেখা কি? মানে তোমার যে পজিটিভ আধান থেকে কাল্পনিক যে কিছু বলরেখা বের হয় এবং সেগুলো নেগেটিভ চার্জে প্রবেশ করে সেগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, সহজ কথা, এইভাবে লিখলেও হবে। আর এখানে কি আছে? কোনো তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাই তড়িৎ বলরেখা। সেম সেম কনসেপ্ট। মানে ধরো এখানে অলরেডি অনেক বলরেখা আছে, ঠিক আছে। তো
তো পজিটিভ এবং নেগেটিভ চার্জে কিছু বৈশিষ্ট্য আছে। তুমি যদি কোনো বলরেখা বরাবর পজিটিভ চার্জকে বসাও, পজিটিভ চার্জগুলো বলরেখার দিক বরাবর গতিশীল হয়। বলরেখা যেদিকে থাকবে চার্জটা ওই দিকে গতিশীল হয়ে যাবে, আর নেগেটিভ চার্জ তার উল্টা দিকে গতিশীল হয়। তো এখানে ওইটাই বলছে যে কোনো তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে, এই যে মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে, এই যে কোন পথে, এটা এখন ওই দিকেই ভ্রমণ করবে, কারণ তড়িৎ বলরেখাগুলো ওই দিকে। ঠিক আছে, বাট তোমরা নিজেদের মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে তোমার পজিটিভ আধান থেকে বা পজিটিভ চার্জ থেকে যে কিছু কাল্পনিক বলরেখার সৃষ্টি হয় সেগুলোই হচ্ছে তড়িৎ বলরেখা। আচ্ছা, সমমানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। কেন? কারণ হচ্ছে বলরেখাগুলো একে অপরকে ইন্টারসেক্ট করে না। ঠিক আছে, এই আকর্ষণ বা বিকর্ষণ বল ডিপেন্ড করেছে বলরেখার উপর। যেখানে তোমার বলরেখা উপস্থিত সেখানে হচ্ছে তোমার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, কিন্তু দুইটা সমধর্মী চার্জের মাঝখানে এমন কোনো অঞ্চল থাকে না যেখানে হচ্ছে বলরেখা থাকে। কেন? বলরেখাগুলো যেহেতু একে অপরকে ইন্টারসেক্ট করে না, সমধর্মী চার্জের বলরেখাগুলো একে অপরকে বিকর্ষণ করে দূরে সরে যায়, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস সৃষ্টি হয়। ওই ব্ল্যাঙ্ক স্পেসে যেহেতু কোনো তড়িৎ বলরেখা থাকে না, তাই সেখানে মানে কোনো ফোর্স বা অ্যাট্রাকশন বা কিছুই থাকে না, তাই সেই অঞ্চলটা কী হয়ে যায়, সেটা একটা নিরপেক্ষ বিন্দু হয়ে যায় বা নিরপেক্ষ অঞ্চল হয়ে যায়। ওকে, আচ্ছা, এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুতে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। এই বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুতে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। ডিস্টেন্স তো দেওয়া আছে, চার্জের মানও দেওয়া আছে, ভ্যালুগুলো বসো, আনসার চলে আসবে। দ্যাটস ইট। দেখো আমরা কি তড়িৎ বলরেখার মানে তড়িৎ তীব্রতা মানের ফর্মুলা জানি না, সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, দেখো আমাদের সব ডাটা দেওয়া আছে। সি ইজ ইকুয়াল টু কিউ মানে ই ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। কিউ সি এর মান আমরা জানি 9 × 10⁻৯ মুখস্থ রাখতে হবে, কিউ এর মান 50 কুলম আর ডিস্টেন্স 5 মিটার। এখন আবার অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে, ভাইয়া প্লাস 50 কুলম নিলাম, বি এর চার্জ কি নিতে পারতাম না? যদিও এখানে কাহিনী হচ্ছে সেম, মানে মনে হয় বি এর চার্জ না, বি এর চার্জ হয়তো অন্য কিছু হবে, ফোর্স দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি বি এর চার্জ দেওয়া থাকে, বি এর চার্জ কেন নিতাম না? সিম্পলি চিন্তা করো, এই বস্তুর সাপেক্ষে বলছে, তার মানে ও কতটুকু প্রভাব বিস্তার করতেছে সেটা লাগবে আমার, তাহলে ও কতটুকু প্রাবল্য সৃষ্টি করতেছে সেটা লাগবে আমার, আর ও কতটুকু প্রাবল্য সৃষ্টি করতে সেটাকে আমি বি এর চার্জ দিয়ে পাবো না তো, আমার তো লাগবে ওর চার্জটাই। তাহলে ওর কতটুকু চার্জ আছে সেটা দিয়ে আমরা ই এর মান বের করবো বি বিন্দুতে, মানে বি যেখানে আছে ওই পয়েন্টে। ঠিক আছে, ওখানে বি এর কোনো ইম্প্যাক্ট নেই। ঠিক আছে, কেউ তো নিজের বলরেখা নিজে ফিল করে না, আমি অন্যের বলরেখা ফিল করবো। ঠিক আছে, অন্য একটা চার্জ থেকে যদি বলরেখা আসে আমাকে হিট করে, আমি সেটা ফিল করবো, বাট আমার থেকে যে বলরেখাগুলো বের হয়েছে সেগুলো তো আমি ফিল করবো না। ঠিক আছে, তাহলে এর সাপেক্ষে এই বিন্দুতে বলরেখা চাইছে বা তোর প্রাবল্যের মান চাইছে, তাহলে আমি বি এর চার্জ দিয়ে কাজ করবো না, আমার তো এ এর চার্জ নিয়ে কাজ করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, দেন পরের কোশ্চেনে খেয়াল করো, এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে ব্যাখ্যা করো। আচ্ছা, সিম্পল কাজ, তোমার জাস্ট এ এর বিভব বি এর বিভব দুটো বের করতে হবে। এখন বিভব বের করার জন্য ব্যাসার্ধের পাশাপাশি চার্জও লাগে। এখন দেখো তোমার এফ এর মান দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, একটা চার্জ দেওয়া আছে, তাহলে আমি কিউ টু তো বের করতেই পারবো খুব সহজে, তাহলে বি এর আমি কিউ টুটা পেয়ে যাবো। আচ্ছা, বি এর চার্জ যদি পেয়ে যাই তাহলে আমার আর বিভব বের করতে হবে না। কেন? কারণ প্রশ্নটা খেয়াল করো, এ ও বি বস্তুদের একই আকৃতির, আর বিভব ডিপেন্ড করে ভি ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি, বা এটাকে তুমি ডি বা ব্যাসার্ধ, মানে যেহেতু ব্যাসার্ধ আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর সি তো অলরেডি কনস্ট্যান্ট, দুইজন যেহেতু একই আকৃতি তাহলে দুজনের জন্য আরও কনস্ট্যান্ট, তার মানে ভিটা ডিপেন্ড করতেছে কিসের উপর? ওদের চার্জের উপর। একবার তুমি যদি কিউ টু পেয়ে যাও তাহলে তুমি এদের চার্জ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো যে কার চার্জ বড় কার চার্জ কম। যার চার্জ বেশি তার ভি বেশি হবে, সহজ কথা। এই যেটার মধ্যে যার চার্জ বেশি হবে তারই ভি বেশি হবে। তো চার্জ যদি আমাদের এ এর বেশি হয় আর যদি বি এর কম হয় তাহলে পজিটিভ চার্জ এ থেকে বি এর দিকে যাবে, আর উল্টো হলে বি থেকে এর দিকে আসবে, সহজ কথা। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? আমরা এখান থেকে যদি সলভ করি, দেখো এই যে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা থেকে আমরা কিউটা বের করলাম, এই যে কিউবি বের করলাম। যেহেতু বি এর চার্জ হচ্ছে মাত্র 20 কুলম, তার মানে কি এর থেকে চার্জ কম, তাহলে তার বিভবটাও কম হবে। আর যার বিভব কম, চার্জ কি করে? পজিটিভ চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তার মানে এ থেকে বি এর দিকে আমাদের কি হবে? চার্জ ফ্লো হবে। বুঝা গেছে? তাহলে দেখো ইলেকট্রন প্রবাহিত হবে বি থেকে এর দিকে, কিন্তু পজিটিভ চার্জ বলছি আমি, পজিটিভ চার্জ কি হবে? উল্টা হবে, এ থেকে বি এর দিকে। বুঝা গেছে? তার মানে দুইটা চার্জ। আমাদের কোশ্চেনে কি বলছে? ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? তা পজিটিভের উল্টা, পজিটিভ আমরা বের করছি, এ থেকে বি এর দিকে যাবে, তাহলে এটা হবে উল্টা, বি থেকে এর দিকে আসবে। ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, আর পজিটিভ চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সিকিউর সলভটা। এখন আমরা শুরু করবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা যদি শুরু করি, তো দেখো ওজন একটি লব্ধ রাশি। হ্যাঁ, আমরা জানি তাই না, ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করতে হয়। তার মানে ওজন পাওয়ার জন্য আমাকে ভিন্ন ভিন্ন কয়েকটা রাশির উপর মানে ডিপেন্ডেন্ট হইতে হচ্ছে। ত্বরণ নিজেও আবার অন্য দুটো রাশির উপর ডিপেন্ডেন্ট, বেগ সময়, বেগ আবার তোমার স্মরণ সময়ের উপর ডিপেন্ডেন্ট, তাই না? মানে সে ফান্ডামেন্টাল কোনো একটা প্যারামিটার না বা একক না, মানে একটা রাশি না,
তাকে অন্য আরও কয়েকটা ফান্ডামেন্টাল প্যারামিটারের উপর বা এককের উপর রাশির উপর ডিপেন্ড করতে হচ্ছে। তো যেহেতু তাকে অন্য রাশির উপর ডিপেন্ড করতে হচ্ছে, তার মানে কি সেটা লব্ধ না, ঠিক আছে, মানে সে হচ্ছে লব্ধ, মৌলিক না। তো এটাই এখানে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তো তুমি তোমার মতো ব্যাখ্যা করতে পারো যে ওজন হচ্ছে ভর এবং অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ডেন্ট, অভিকর্ষ ত্বরণ বেগ সময়ের উপর ডিপেন্ডেন্ট, বেগ আবার স্মরণ সময়ের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এইভাবে দেখানো যাচ্ছে যে ওজনটা আমার এগুলোর উপর ডিপেন্ডেন্ট, অন্যান্য প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, দেন পরের প্রশ্নটা খেয়াল করো, ক্ষুদ্র ও সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেলের সীমাবদ্ধতাকে ব্যাখ্যা করো। তো মিটার স্কেল দিয়ে মানে এত বড় বড় প্যারামিটার দিয়ে, মানে এত বড় বড় স্কেল দিয়ে যদি আমরা কিছু মাপতে যাই, দেখা যায় আমাদের চোখের ভুল হোক বা স্কেলের ত্রুটি হোক, কিছু কারণবশত সামান্য কিছু ভুল হয়ে যায়, সূক্ষ্মতার একটা ইস্যু থাকে। দেখো, ক্ষুদ্র সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেল সীমাবদ্ধ রয়েছে। একটি স্কেলের সবচেয়ে যে সূক্ষ্ম দাগ থেকে সে দাগ পর্যন্ত মানে পরিমাপ করা যায়। আর একটা মিটার স্কেলে কতটুকু ক্ষুদ্র দাগ থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত, তার মানে 1 সেন্টিমিটার পর্যন্ত আমরা ভুল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো মিটার স্কেল সাধারণত, আচ্ছা এটা তোমার মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে, যদি মানে মিটার স্কেল আমাদের নর্মাল যে স্কেলগুলো থাকে সেগুলোতে তোমার মিলিমিটার পর্যন্ত আছে। তো যেহেতু মিটার স্কেল একটু বড়, সেন্টিমিটারও থাকতে পারে, বাট বললো আর কি মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে। তো যেহেতু মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে, তার মানে আমি 1 মিলিমিটার পর্যন্ত কারেক্ট মাপতে পারবো, ঠিক আছে। এর নিচে হলে আমি আর কারেক্টলি মাপতে পারবো না। তো আমাদের যদি এর থেকে ক্ষুদ্র ভালোভাবে মাপার প্রয়োজন পড়ে, তখন আমরা আসলে মিটার স্কেল দিয়ে কাজ করাইতে পারবো না, আমাদের এর থেকেও সূক্ষ্ম কিছু লাগবে, ঠিক আছে। তখন আমরা ভার্নিয়ার স্কেল ইউজ করি, কারণ সেখানে 0.1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। আচ্ছা, ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি ব্যাখ্যা করো। সহজ কথা, মানে একটা সাইজ যত বড় হবে তুমি সেটাকে আরামসে মানে মেজার করতে পারো, সেটাতে ত্রুটি কম হবে। এটা তো খুব কমন সেন্সের বিষয় না। দেখো, যে বস্তু পরিমাপে আপেক্ষিক ত্রুটি কম সেটির পরিমাপের সঠিকতা বেশি। বস্তুর দৈর্ঘ্য বেশি হলে পরিমাপ করা মান বেশি হবে। তো পরিমাপ করা মান বেশি হওয়া মানে কি, সিম্পল কথা, সেখানে ত্রুটির পরিমাণ কমই হবে একই চূড়ান্ত ত্রুটিতে, তাই না? মানে তখন চূড়ান্ত ত্রুটি একই থাকলেও উক্ত সূত্র মতো আপেক্ষিক ত্রুটি কম হয়ে যাবে, সিম্পল হিসাব। তো প্যারার কিছু নাই। আচ্ছা, 10 কুলম্ব আধান বলতে কি বুঝো? আচ্ছা, এটা তুমি সরাসরি ফর্মুলা দিয়ে প্রমাণ করতে পারো, যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। কিউ যেখানে হচ্ছে আধান, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে টাইম। তার মানে কিউ ইজ ইকুয়াল টু আইটি। কিউ 10 কখন হবে? যদি আই এর মান 10 হয়, সময় যদি 1 হয়, তাহলে দীর্ঘ গুণ করো। তুমি 5 আর 2 দিয়েও করতে পারো, যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 2 সেকেন্ড ধরে চললো, যতটুকু আধান প্রবাহিত হলো সেটাই হচ্ছে 10 কুলম্ব, ঠিক আছে। দুইটা গুণফল 10 হইতে হবে, তুমি 10 গুণ 1 করো বা 5 গুণ 2 করো, ম্যাটার করে না, এখানে এটাই বলছে যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললো, অথবা 5, এমন হইতে পারে যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 সেকেন্ড ধরে চললো। সহজ কথা, দুটো গুণফল 10 হইতে হবে, ঠিক আছে। কিউ ইজ ইকুয়াল টু আইটি, মানে আইটি এর গুণফলটা কত হইতে হবে? 10 হইতে হবে, দ্যাটস ইট। তাহলে সেটাই হবে আমাদের 10 কুলম্ব। বজ্রপাত কেন হয়? আকাশে মেঘ জমা হবার সময় জলীয় বাষ্প যখন উপরে উঠতে থাকে, তখন সেই জলীয় বাষ্পের ঘর্ষণের কারণে কিছু ইলেকট্রন হয়ে আলাদা হয়ে নিচের মেঘগুলোর মাঝে জমা হতে থাকে, সেগুলো আবার ডিসচার্জ হয়ে নিচে নেমে আসে পৃথিবীতে। তখন স্বাভাবিকভাবে মেঘের মাঝে ইলেকট্রন কম পড়ে বা সেখানে পজিটিভ চার্জ জমা হয়। মাঝে মাঝে আকাশের মেঘে এত বেশি চার্জ জমা যায়, সেগুলো বাতাসকে আয়নিত করে আক্ষরিক অর্থে লক্ষ মাইল বেগে মাটিতে নেমে আসে, ওই যে বললাম সেগুলো ডিসচার্জ হয় মাটিতে। তো এই যে ডিসচার্জটা, সেটাই হচ্ছে বজ্রপাত, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক বড়ভাবে ব্যাখ্যা করা আছে, তোমার মানে পুরা ইলাবোরেটলি দেওয়া আছে, বাট কনসেপ্টটা ওই একই, চার্জ জমা হয় পৃথিবীতে ডিসচার্জ হয়। আচ্ছা, বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন? আচ্ছা, তোমার এটার মেইন রিজনটা হচ্ছে সে চার্জ, মানে শক্তি রূপে চার্জ সঞ্চয় করে রাখে বা চার্জ রূপে শক্তি সঞ্চয় করে রাখে। তো বেসিক্যালি এটার লাভটা কি হয়, আমাদের ফ্যানের মুভমেন্টটা বেটার হয়। তোমার দেখো, বৈদ্যুতিক ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা যাতে প্রয়োজনের সময় তা থেকে স্থির বৈদ্যুতিক চার্জের প্রবাহ পাওয়া যায়। এখন এসি কারেন্টে কিন্তু সবসময় ফিক্সড কারেন্ট, মানে ফিক্সড চার্জ ফ্লো হয় না, বাট ফ্যানকে তো একটা ফিক্সড মুভমেন্টে রাখতে হয়, তারপরে আমার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ চার্জ অলওয়েজ লাগবে, এটা নিশ্চিত করা কে? ওই ক্যাপাসিটরটা, বুঝা গেছে। এই কারণে তুমি দেখবে ফ্যানে অনেকে হয়তো দেখছো যে ছোটবেলায় ফ্যান চেঞ্জ, মানে ফ্যানের ক্যাপাসিটর কিছুদিন পর চেঞ্জ করতে হয়, কারণ একটা সময় পরে গিয়ে সে হচ্ছে আর আগের মতো চার্জটা সাপ্লাই দিতে পারে না, তখন ফ্যান আর ঠিক মতো ঘুরতে পারে না। আচ্ছা, স্টিলের আলমারি রং করতে স্প্রে ব্যবহার করা হয় কেন? এখানে তোমার তড়িৎ মূলনীতি ইউজ করা হয়, যে তোমার ওই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রভাবে ওই রংগুলো খুব আরামসে ওখানে গিয়ে বসে যায় একদম জায়গার মতো, ঠিক আছে। ওখানে আধানের যে ডিফারেন্স থাকে সেটা কারণে একদম পারফেক্টলি সেখানে লেগে যায়। নর্মাল কালার করলে সেটা উঠে যায়, ঠিক আছে। ওয়ালে যেরকম কালার করা হয়, ওই কালার তুমি যদি কোনো মেটালের উপর করো, দেখবা যে এটা ঘষা দিলেই উঠে যাচ্ছে, ওখানে এরকম কালার করা যায় না। ওকে, এই যে স্প্রে গান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আহিত কণাগুলো তড়িৎ ক্ষেত্রে বলরেখা বরাবর চলে আলমারির কাঠামোর অপ্রকাশ্য স্থানে পৌঁছে যায়। অপ্রকাশ্য স্থানে পৌঁছাইলে সেটা আমাদের জন্য বেটার হয়, কারণ সেখান থেকে সেটা খুলে বের করা পসিবল, মানে ঘষা দিলে আর উঠে যাবে না, ঠিক আছে। সেই কারণে নর্মাল রং দিয়ে এটা করা যায় না। আচ্ছা, কারণ আমরা যদি বহু নির্বাচনী প্রশ্নে যাই, মাটি, পানি, বাতাস ও আগুন দ্বারা সব কিছু তৈরি, এই মতবাদ কে দেন? অ্যারিস্টটল, ঠিক আছে। তোমাদের বইতে সব কিছু দেওয়া আছে।
আচ্ছা, তো মাটি পানি বাতাস আগুন দ্বারা সবকিছু তৈরি করে এই মতবাদ কেন অ্যারিস্টটল। প্রত্যেক বিজ্ঞানী কি কি মতবাদ আছে এগুলো সব চ্যাপ্টার মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, মুখস্থ করা একটু বেটার, ঠিক আছে, পরীক্ষাতে সরাসরি কোশ্চেন দিয়ে দিতে পারে। পৃথিবীর সঠিক ব্যাসার্ধ সর্বপ্রথম কে নির্ণয় করে? তোমার ইরাতোস্থিনিস মেবি, ঠিক আছে, নামটা এরকমই হওয়া উচিত, ইরাতোস্থিনিস, হ্যাঁ ইরাতোস্থিনিস, ঠিক আছে। হ্যাঁ বললামই এক একজন বিজ্ঞানী এক একটা কিছু করছে। কারা প্রমাণ করেন ইথার বলে কিছু নেই? মাইকেলসন মোরলি, ঠিক আছে। আগে একসময় কল্পনা করা হতো পুরো মহাবিশ্বের মধ্যে মানে যেগুলো আমরা দেখতেছি মানে সামথিং হচ্ছে স্পেসে বলি না যে স্পেসটা হচ্ছে শূন্য স্থান, ওখানে কিছু নাই। তো আগে কল্পনা করা যেত ওখানে আসলে শূন্য স্থান না, ওখানে আসলে ইথার আছে, পুরা মানে মহাবিশ্ব ইথারের মধ্যে ডুবে আছে, ঠিক আছে। তো তারা পরবর্তীটা প্রুভ করছে যে এটা আসলে ফেক, মানে ভুল। অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? কঠিন পদার্থের বিজ্ঞান, ঠিক আছে, সরাসরি আর কি, এক একটা এক এক বিজ্ঞানের। উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কি? কেস্ক্রোগ্রাফ, তাই না? আমাদের জগদীশ চন্দ্র বসু সেটা আবিষ্কার করছিল। বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে? রূপপুর, খুব ফেমাস, এখনো হয়নি বাট খুব ফেমাস, তাই না? আচ্ছা, কোনটি লব্ধ রাশি? আচ্ছা, পদার্থের পরিমাণ, মোল, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, তাপ। আচ্ছা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, পদার্থের পরিমাণ জাস্ট মোল, সো এটা কারোর উপর ডিপেন্ড করতেছে না, মৌলিক রাশি। শুধুমাত্র তাপই হচ্ছে এখানে মানে অন্য কিছুর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সামনে তাপের তুমি যদি ফর্মুলা কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তিনটা পদার্থের পরিমাণ, তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা, এগুলো সব মৌলিক রাশি। আচ্ছা, 1 হেক্টো ন্যানোর কত গুণ? হেক্টো সমান সমান আমরা জানি মিটারের থেকে 100 গুণ বড়, আর ন্যানো কি মিটার থেকে 10⁻⁹ গুণ ছোট। ওকে, তাহলে ডিফারেন্সটা কত? 10⁻11 এর ডিফারেন্স। মিটারের থেকে একটা হচ্ছে 2 গুণ মানে ডাবল স্টেপ উপরে, আর একটা হচ্ছে 9টা স্টেপ নিচে, তাহলে টোটাল স্টেপ গ্যাপ কত? 11 এর স্টেপ গ্যাপ, ঠিক আছে। তাহলে 10⁻11। বলের মাত্রা কোনটি? সবার এতদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, ml T−2। একটি দ্বন্দ্বকে স্লাইড ক্যালিপারের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাধান 7, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। দ্বন্দ্বটির দৈর্ঘ্য নির্ণয় করো। সরাসরি ফর্মুলা আছে না, L = m+v × vc। m হচ্ছে প্রধান স্কেলের পার্ট, দেয়া আছে 5 সেন্টিমিটার, v ভার্নিয়ার সমাপতন দেয়া আছে 7, আর vc ভার্নিয়ার ধ্রুবক বা কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার। ভ্যালুগুলো বসাও, আনসার চলে আসবে। ওকে, আচ্ছা, অবশ্যই সবাইকে সেম প্যারামিটারে বসাও। এই m এর মান 5 সেন্টিমিটার বসাই, vc এর মান 0.1 মিলিমিটার বসাই দিও না, বসানো সব মিলিমিটারে অথবা সব সেন্টিমিটারে, আর চাইলে মিটারও বসাতে পারো, বাট সবাইকে সেম প্যারামিটারে বসাতে হবে, সেম এককে, ঠিক আছে, ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে বসানো যাবে না। সেন কুয়ো, হ্যাঁ, উনি চুম্বক নিয়ে কাজ করছে, কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করা, ওটা চুম্বকের কাজের মধ্যে পড়ে গেছে না, তিনি কোনো এনসাইক্লোপিডিয়া রচনা করেন, তার মানে 1 আর 2 হচ্ছে আনসার। আপেক্ষিক ত্রুটি এক ধরনের ত্রুটি, হ্যাঁ, সত্যিকার ত্রুটির পরিমাপ না। আপেক্ষিক ত্রুটি তোমার মেইন আমার টোটাল সাইজের উপর একটা পোর্শনের হিসাবে আপেক্ষিক ত্রুটি আমরা বের করি, সো এটা হচ্ছে মেইন ত্রুটি না, টোটাল ত্রুটি না, সেটা হচ্ছে একটা মানে রেশিও, সো 2 নম্বর হবে না। সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়, হ্যাঁ, কারণ ভার্নিয়ার স্কেলে 0.1 মিলিমিটার পর্যন্ত পারফেক্টলি মাপা যায়, সো অনেক বেটার, তাহলে 1 আর 3 হচ্ছে আনসার। একটি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় স্ক্রুগজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া যায় 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট 0.4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা 100 এবং যন্ত্রটির পিচ 1 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে? একদম সব ডাটা দেওয়া আছে, ভ্যালুগুলো বের করো। আমরা কি জানি ন্যূনাঙ্ক কীভাবে বের করে? পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই যে ফর্মুলা দেওয়া আছে, ভ্যালুগুলো বসাও, তাহলে আমরা এখানে কী পেয়ে গেলাম? ন্যূনাঙ্ক পেয়ে গেলাম। এখন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কেমনে বের করবো, সরি বৃত্তাকার স্কেলের দাগের নম্বর কীভাবে বের করবো? বৃত্তাকার স্কেলের দাগের নম্বর সবসময় বৃত্তাকার স্কেলের পার্ট ডিভাইডেড বাই তার ন্যূনাঙ্কটা, কনস্ট্যান্টটা, ঠিক আছে, যেটাকে আমরা এলসি হিসাবেও চিনি। তাহলে দেখো ভ্যালুটা বসাও, এই যে পয়েন্ট মাত্রই বের করলাম, এই যে ন্যূনাঙ্ক পাইছি 0.01, আর আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট 0.4 মিলিমিটার, ঠিক আছে। তাহলে বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগের সাথে মিলবে? 40 নাম্বার, ঠিক আছে, দ্যাটস ইট, জাস্ট ফর্মুলা, মানে জাস্ট ফর্মুলা, আর কিছুই না। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? আচ্ছা, তারটার আগে ব্যাসার্ধ বের করতে হবে, আর ব্যাসার্ধ তো সরাসরি বের করা যাবে না, স্ক্রুগজে যেটা বের আসবে সেটা হচ্ছে ব্যাস, তাহলে আমরা ফর্মুলাতে ব্যাসটা বের করতে পারি, এই যে রৈখিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট। আমরা এটা একটু আগেই মানে এটাও কোশ্চেনে দেওয়া আছে, ভ্যালুটা বসাও, 2.4 মিলিমিটার হচ্ছে তারের ব্যাস, 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, আর ব্যাসার্ধ পেয়ে গেলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো। প্রস্থচ্ছেদ হচ্ছে বৃত্তাকার কোনো কিছু ক্ষেত্রফল πr², ভ্যালুটা বসাও, আনসার চলে আসবে। ওকে, কোনটি তড়িৎ পরিবাহী? কাঁচ, প্লাস্টিক, কাঠ, মানবদেহ। মানবদেহ যে পুরোপুরি তড়িৎ পরিবাহী বিষয়টা এমন না, আমরা বেশিরভাগ টাইমে হচ্ছে ওই যে
আমাদের শরীরে যে পানিগুলো আছে না, আমরা তো 70% পানি, তো এই কারণে হচ্ছে আমাদের বডিটা মনে হয় খুব ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। তো কাহিনী হচ্ছে কাঁচ, প্লাস্টিক, কাঠ এগুলো কোনোটা দিয়ে কারেন্ট ফ্লো হয় না, কারণ এদের আপেক্ষিক রোধ অনেক বেশি। মানুষের আপেক্ষিক রোধও মোটামুটি বেশি, বাট আমাদের বডিতে পানি বা জলীয় অংশ থাকার কারণে আমাদের বডি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হয়তো দেখা যায় না, ভিজিবল না, বাট প্রচুর পানির কণা। তো এই কারণে পসিবিলিটি আছে, এই কারণে আমরা খুব বেশি পরিমাণে না হলে আমরা কারেন্ট ফ্লো করতে পারি। মানে আমরা যদি একটা কারেন্টের কারেন্টের লাইনের সাথে যদি আমরা কানেক্টেড থাকি পৃথিবীর সাথে, ভূমির সাথে, তাহলে আমাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে চলে যাবে, আনটিল আমরা কোনো রাবারের জুতা পরে আসি, ঠিক আছে? তাহলে আর কারেন্ট যদি তোমার কানেক্টেড হইতে না পারে নিম্ন বিভবের সাথে, তাহলে আর আমাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না। সো সাবধান, কারেন্ট নিয়ে কাজ করে রাখে অবশ্যই রাবারের জুতা পরে নিতে হবে, ঠিক আছে? কাঁচের জুতাও পরতে পারো, কাঁচ, প্লাস্টিক, কাঠ, ঠিক আছে, বাট রাবারও সেম। তার মানবদেহের মধ্যে দিয়ে আমরা তড়িৎ পরিবাহী, মানে এটা আসলে লজিক্যাল সেন্স, মানে বাকি সব বাদ, মানবদেহ, আমাদের মোস্ট অফ দ্য মানুষ অলরেডি শখ খেয়ে ফেলছি আমরা, ঠিক আছে লাইফে, তার মানে অবশ্যই আমাদের মধ্যে কারেন্ট ফ্লো হয় দেখে আমরা শখ খাইছি। কোন পদার্থ থেকে ইলেকট্রন আসক্তি কম? তোমাদের বইতে একটা ছক আছে, ওই ছকের টপে বা দেখবা কোন সিকোয়েন্সে সাজানো, সেখানে হচ্ছে ইলেকট্রন আসক্তি ক্রম অনুযায়ী তোমাদের বস্তুগুলো সাজানো আছে, ঠিক আছে? তো ফ্লানেল কাপড়ের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, সে অন্যান্যদেরকে নিজের ইলেকট্রন দিয়ে দেয়। ইলেকট্রোস্কোপের সাহায্যে কোন কাজটি করা হয় না? ইলেকট্রোস্কোপ দিয়ে সবই করা যায় তড়িৎ প্রবাহের মান বের করা যাওয়া ছাড়া, কারণ তড়িৎ প্রবাহের মান বের করার সাথে ইলেকট্রোস্কোপের তো কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ইলেকট্রোস্কোপ দিয়ে এইসব কিছু করা যায় না, আধান টাধান আমরা মাপতে পারি। দুটি বিন্দু আধান Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ হলে তাদের মধ্যবর্তী বলের কিরূপ পরিবর্তন হবে? দূরত্বের সাথে আমাদের বলের সম্পর্ক কি? বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে দেখো, দূরত্ব যদি 1.5 গুণ হয়ে যায়, তাহলে এটার বর্গ হবে কত? 1.5 এর স্কয়ার, মানে 2.25, এবং এটা ব্যস্তানুপাতিক, মানে 1/2.25। ওকে, তাহলে এত গুণ হয়ে যাবে আমাদের বল। এটাই অ্যান্সার। 5 কুলম্বের চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? ইলেকট্রিক ফিল্ড সমান সমান কি? E ইজ ইকুয়াল টু F ডিভাইডেড বাই Q। F এর মান দেওয়া আছে 15 নিউটন, Q এর মান দেওয়া আছে 5 কুলম্ব, তাহলে 15 ডিভাইডেড বাই মানে 3 নিউটন পার কুলম্ব। ওকে, এই যে সি নাম্বারটা আমাদের আনসার। কোন বৃত্তের কেন্দ্রে A বিন্দুতে একটি ধনাত্মক চার্জ Q অবস্থিত, একটি 1 কুলম্ব চার্জকে B বিন্দু থেকে C বিন্দুতে নিয়ে যাওয়া হলো, কৃত কাজ কত? আচ্ছা, একদম সহজ কনসেপ্ট। একটা চার্জকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিলে তোমার যদি কৃতকাজ বের করতে বলে, কৃতকাজ বের করা খুবই ইজি। জাস্ট কি করতে হয়, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিসি, তার সাথে তোমাদের চার্জটা গুণ করে দিতে হয়, ঠিক আছে? কারণ চার্জ তো যা হওয়ার হলো, বুঝলাম কিউ কিউ পরিমাণ চার্জ। আচ্ছা, এই যে 1 কুলম্ব চার্জকে যেটাকে ট্রাভেল করাবো সেটা 1 কুলম্ব চার্জ, এটা হচ্ছে এটা +1 কুলম্ব। কিন্তু এই দিকে খেয়াল করো, ভিবি মাইনাস ভিসি এটার মান কত? শূন্য। কেন শূন্য? দেখো, এই পয়েন্টে যে বিভবটা ক্রিয়েট করতেছে, কে ক্রিয়েট করতেছে? এই চার্জটা করতেছে না? আচ্ছা, এই চার্জটা থেকে এখানকার যে ডিস্টেন্স আর এখানকার যে ডিস্টেন্স, দুটো সেম না? দুটো যদি সেম হয়, তাহলে সেম চার্জ সেম ডিস্টেন্সে সেম বিভব ক্রিয়েট করবে না? ইভেন তো শুধু এই দুটো পয়েন্ট না, এই পুরা বৃত্তাকার যে পথটা, পুরাটাতেই যে কোনো জায়গায় বিভব কি সেম, তাহলে বিভব পার্থক্য কি? শূন্য। তো দুইটা পয়েন্টের মধ্যে যদি কোনো বিভব পার্থক্য না থাকে, এটার মধ্যে তুমি যদি চার্জের আদান প্রদান করো, কোনো কাজই হবে না। কেন? কারণ ভি বাই মানে বিভব পার্থক্য তোমার শূন্য হয়ে যাবে, তার সাথে চার্জ গুণ করলেও শূন্যই আসবে, তাহলে এখানে আমাদের আনসার কি আসবে? আমাদের কৃতকাজ হবে শূন্য, ঠিক আছে? আচ্ছা, একটি ধারকের ধারকত্ব দেওয়া আছে, ধারকটিতে 1000 ভোল্ট পটেনশিয়াল দেওয়া হলো, কি পরিমাণ শক্তি জমা হবে? ফর্মুলা আমরা জানি, হাফ সি ভি স্কোয়ার। সি এর মান দেওয়া আছে 20 মিলি ফ্যারাডে, 20 × 10⁻³ ফ্যারাড, আর ভি দেওয়া আছে 1000, তাহলে ভি স্কোয়ার মানে 1000 স্কোয়ার, ভ্যালুগুলো বসাও, আনসার চলে আসবে। আচ্ছা, স্থির তড়িতের ব্যবহার কোথায় হয়? স্প্রে গানে হ্যাঁ হয়, ফটোকপিয়ারে হ্যাঁ হয়, ওই যে তোমার কাগজের যে মানে কালো যে কালিগুলো আছে না, সেগুলো তোমার আমাদের কাগজের উপর যে বসে, সেগুলো তোমার স্থির তড়িৎ ব্যবহার করে বসানো, ওগুলোকে আহিত করা হয়। প্রিন্টারে এইভাবেই কাজগুলো করে। তারপরে ইঙ্কজেট প্রিন্টারে সেম, সবগুলো একই। তার মানে সবগুলোতেই আমরা কি কি ইউজ করি? স্থির তড়িৎ ইউজ করি। আচ্ছা, নিজের চিত্রটি লক্ষ্য করো, ধনাত্মক চার্জে চার্জিত, এটা দেওয়া আছে, ধাতব সূচিগুণ ইলেকট্রন ধাতব। আচ্ছা, চিত্র প্রদর্শিত ব্যবস্থাটি কিসের? দেখাই যাচ্ছে, বুঝতে পারছি, বজ্রপাত নিরোধক। কি করছি, এখানটা সুচালো মাথা দিয়ে দিছি বিল্ডিং এর উপরে, এবং সেটা কানেক্টেড কোথায়? মাটিতে। তাহলে উপর থেকে যদি কোনো বজ্রপাত পড়ে, সেটা এই পয়েন্ট হয়ে নিচে চলে যাবে, ঠিক আছে? তার মানে বজ্রপাত নিরোধক। আচ্ছা, আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত? খুব ইজি না? F = C × Q1 Q2 / D²। C এর মান 9 × 10⁹ মুখস্থ রাখতে হবে। Q1 20, Q2 30 দেওয়া আছে, আর D এর মান 2 মিটার। ভ্যালুগুলো বসাও, আনসার চলে আসবে। আচ্ছা, আধানদ্বয়ের মধ্যবর্তী বল 8 গুণ হবে যদি এদের মধ্যবর্তী দূরত্ব 8 গুণ হয়। কখনোই না, মধ্যবর্তী দূরত্ব যদি 8 গুণ হয়, তাহলে কি হবে? বল কত গুণ হবে? আমরা অলরেডি শিখে আসি, বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
দূরত্ব যদি 8 গুণ করো, এটার বর্গ কত হবে? 64 গুণ। এটার ব্যস্তানুপাতিক মানে 1/64 গুণ। তার মানে ফোর্স হয়ে যাবে 64 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তার মানে 1 নম্বর তো ভুলও হবে না। একটি আধান দ্বিগুণ, অপরটি যদি 4 গুণ হয়। একটা আধান যদি দ্বিগুণ হয় আর অপরটি যদি 4 গুণ হয়, তাহলে এদের গুণফল কত গুণ হয়ে যাবে? 8 গুণ হয়ে যাবে না? হ্যাঁ, ফোর্স কিন্তু এদের গুণফলের সমানুপাতিক সরাসরি। Q1 Q2 এর প্রপোর্শনাল। তার মানে এই দুটোর গুণফল যদি 8 গুণ হয়, তাহলে F ও 8 গুণ হয়ে যাবে। আধানদের গুণফল দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে, হ্যাঁ, আধানদের গুণফল যদি দ্বিগুণ হয়, মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হওয়া মানে কি? তোমার নিচে হচ্ছে হাফের স্কোয়ার, তাহলে নিচে হাফের স্কোয়ার মানে কি? এটা 1/4, নিচে 1/4, তাহলে 4টা উপরে চলে আসবে, এখানে চলে আসবে। আর অলরেডি দুটো গুণফল দ্বিগুণ ছিল, তাহলে এটাও 8 গুণ হয়ে যাচ্ছে। তার মানে হ্যাঁ, এখানেও ফোর্সটা কত গুণ হয়ে যাবে? 8 গুণ হয়ে যাবে। তার মানে 2 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। তার মানে সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, কঠিন কিছু না, জাস্ট তোমাদের বইয়ের বেসিক ফর্মুলাগুলো পারতে হবে। বইয়ের একটা ভালো আইডিয়া থাকলে সবগুলো ম্যাথে কিন্তু খুব ইজিলি সলভেবল। ওকে শিক্ষার্থীরা, তো চলো আমরা আমাদের সেট সি এর সলিউশন ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্নটাতে কি বলছে? নিচের চিত্র দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? আচ্ছা, এটা সরাসরি আমরা সংজ্ঞা বা ফর্মুলা থেকে বলে দিতে পারি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, এই সংজ্ঞাটা খুবই ফেমাস, কয়েকশোবার বোর্ডে আসছে। ঠিক আছে, সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা মুখস্থ করে রাখবা। তারপরে বলছে স্লাইড ক্যারিয়ার প্রসেসে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়। আচ্ছা, তো এটার মেইন রিজন তো হচ্ছে যে আমাদের মানে তোমার পরিমাপের সূক্ষ্মতার জন্য। তো দেখো, স্লাইড ক্যারিয়ার প্রসেসে ভার্নিয়ার স্কেল ব্যবহার করার কারণ অধিকতর সঠিক পরিমাপের জন্য, অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপের জন্য স্লাইড ক্যারিয়ার প্রসেসে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। আচ্ছা, যা বলছি তাই ওরা একটু ওদের মতো করে ভাষায় লিখছে, ম্যাটার করে না। তুমি তোমার মতো ভাষায় যদি বুঝিয়ে বলতে পারো, তুমি যা বুঝো, দ্যাটস এনাফ। টিচারদের জন্য একদম যে বইয়ের মতো করে যে লিখতে, বিষয়টা এমন না। সঠিক যতক্ষণ লিখবো, ঠিক আছে, ফুল নাম্বারই পাবা। বাট যদি ভুলভাল লিখে নাম্বার এক্সপেক্ট করো, তাহলে হবে না। এটাই, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের নিরেট বলটিকে ঘনবস্তুর ভেতর প্রবিষ্ট করানো হলে ঘনবস্তুর ভেতরে খালি অংশের আয়তন কত হবে? খুব সহজ না? ঘনবস্তুর আয়তনটা আমরা বের করতে পারি। ঘনবস্তুর আয়তন কি আসবে? 6.55 হোল কিউব, তাই না? যেহেতু একটা ঘনবস্তু। আর নিরেট বল, এটার আয়তন কি আসবে? 4/3 পাই আর কিউব। আর এর মান কত? 2.5 কিউব। শেষ। এটা হচ্ছে ওর আয়তন, এটা হচ্ছে ওর আয়তন। তাহলে ওর আয়তন থেকে ওর আয়তন বাদ দিয়ে দিলেই কি আমি পেয়ে যাবো না যে ভেতরে খালি অংশের আয়তন কত? মানে কি, এই বলটাকে জাস্ট এটার ভিতরে রাখা হয়েছে, যে খালি অংশের আয়তন লাগবে, তাহলে টোটাল আয়তন থেকে আমি বলের আয়তনটা বাদ দিয়ে দিব। তো ফর্মুলাতে জাস্ট ভ্যালুগুলো বসাও, সলভ করো। ঠিক আছে, যে নিরেট বলটার আয়তন 4/3 পাই আর কিউব, আর দেয়া আছে ঘনবস্তুর ভেতরে খালি অংশ, ঘনবস্তুর আয়তন দেয়া আছে মানে 6.55 কিউব। দেন জাস্ট ডিফারেন্সটা নিয়ে নিবা, দ্যাটস ইট। ঠিক আছে, আর কঠিন কিছু না। উদ্দীপকের উভয় চিত্রের বস্তুগুলো মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যাবে কি না ব্যাখ্যা করো। আচ্ছা, মানে তোমার থিওরি টাইপ প্রশ্ন। জিনিসটা হচ্ছে যে যাবে না এমন কোনো কনসেপ্ট নাই। মানে মাপতে তো আমি পারবোই, আমাকে একটা স্কেল দিচ্ছে, একটা বলের দৈর্ঘ্য মাপতে বলছে, পারবো না? পারবো। বাট প্রবলেম কী হবে? সূক্ষ্মতা থাকবে না। মিটার স্কেলে সর্বোচ্চ হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত তুমি কারেক্টলি মাপতে পারবা, কিন্তু মানে কি 1 মিলিমিটার মিনিমাম তোমার ত্রুটি হয়ে যাবেই, এমন একটা সিচুয়েশন। কিন্তু তুমি যদি ভার্নিয়ার স্কেল বা অন্য কিছু ইউজ করো, স্ক্রু গজ ইউজ করো, এখানে স্ক্রু গজ লাগবে না, ভার্নিয়ার স্কেল যদি ইউজ করো, তাহলে তুমি কী পাবা? একটা পারফেক্ট, মানে ফুল পারফেক্ট না, বাট 0.1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসি পাবা তুমি। সেটা আরও বেটার না? তার মানে হ্যাঁ, মিটার স্কেল দিয়ে আমরা মাপতে পারবো, বাট আমাদের যে মাপটা সেটা পুরোপুরি কারেক্ট হবে না, পুরোপুরি সঠিক হবে না। এটা জাস্ট তোমাকে ব্যাখ্যা করতে হবে, দ্যাটস ইট, আর কঠিন কিছু না। আচ্ছা, ধারক কি? তো ধারক হচ্ছে কি, তোমার দুইটা পাতের মধ্যে, স্থির পাতের মধ্যে তোমার শক্তি রূপে মানে আধান সঞ্চয় করে রাখা, এইটাই, এতটুকুই ধারক। তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অপরিবাহী পদার্থ রেখে চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। খুব সুন্দরভাবে লিখছে, ম্যাটার করতেছে না। তুমি যদি বুঝাইতে পারো, আমি বারবার রিপিট করছি, একদম এক্স্যাক্ট মুখস্থ করতে হবে না, হবে এমন না। তোমাকে ভাবটা বুঝতে হবে যে আসলে কী জিনিস এটা। ওই জিনিসটা তুমি যদি জাস্ট বলতে পারো, দ্যাটস না। একদম হুবহু মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট লজিকটা বুঝতে হবে। ওকে, এরপর দেখো, প্লাস্টিককে পশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয় বুঝিয়ে লিখো। মেইন রিজন ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তোমার প্লাস্টিকের ইলেকট্রন আসক্তিটা অনেক বেশি, কার তুলনায়? তোমার আচ্ছা একটা সেকেন্ড, প্লাস্টিক আর পশমি কাপড়, প্লাস্টিক আর পশমি কাপড়, প্লাস্টিক পরে, হ্যাঁ, তোমাদের মধ্যে একটা ছক আছে দেখবা, সেই ছকের মধ্যে এইরকম কয়েকটা পদার্থ, প্লাস্টিক, তারপরে প্লানেল, তারপর হচ্ছে কাঁচ, এরকম একটা লিস্ট দেওয়া আছে। ওই লিস্টে একটা সিকোয়েন্স আছে যে কার থেকে কার ইলেকট্রন আসক্তিটা বেশি, একটা সিকোয়েন্স অনুযায়ী। তো সেখানে প্লাস্টিকের যে ইলেকট্রন আসক্তি সেটা হচ্ছে রেশমি কাপড়ের থেকে বেশি। ঠিক আছে, সরি, পশমি কাপড় থেকে বেশি। তাহলে তাহলে কী হবে? যখন এই দুটোর মধ্যে মানে স্পর্শ করানো হবে, তখন এদের ঘর্ষণের ফলে
প্লাস্টিকে যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি, সে রেশমি পশমি কাপড় থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেবে, আর সে ইলেকট্রনে মানে সে নেগেটিভ হয়ে যাবে, সহজ কথা। তো এই কারণে ওরা জাস্ট কারণটাই জানতে চাই যে কেন ঋণাত্মক আধান আহিত হয়, কারণ ওর ইলেকট্রন আসক্তি বেশি। যেহেতু ওর ইলেকট্রন আসক্তি বেশি, সেই ইলেকট্রন টেনে নিয়ে ফেলে কার থেকে, পশমি কাপড় থেকে। তো ইলেকট্রন যেহেতু সে টেনে নিয়ে ফেলে, সে নেগেটিভ তো হবেই, বুঝা গেছে এটাই। আচ্ছা, উদ্দীপকের আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। আচ্ছা, এখানে মেবি তোমার একটা উঠে নেই, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা হ্যাঁ, এইখানে তোমার এখানে উঠে নেই আর কি, এটা -80 কুলম্ব, ঠিক আছে, কোশ্চেনে ঠিক আছে, বাট এখানে উঠে নেই আর কি। তো চার্জ দুইটার মান দেওয়া আছে, +120 -80 কুলম্ব, মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে 2 মাইক্রোকুলম্ব, মাইক্রোমিটার। আমরা কি জানি, ফোর্স সমান সমান কি ফর্মুলা জানি না আমরা, ফোর্স ইজ ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, দ্যাটস ইট। তো আমরা যেহেতু ফোর্সের মান জানি, মানে ফোর্সের ফর্মুলা জানি, ভ্যালুগুলো বসাবো। সি এর মান আমরা জানি মুখস্থ, 9 × 10⁹, Q1 Q2 দুটাই দেওয়া আছে, ডি দেওয়া আছে 2 মাইক্রোমিটার, অবশ্যই কি মিটারে কনভার্ট করে নিবা, 2 × 10⁻6 মিটার। ওকে, ভ্যালুগুলো বসাও, আনসার চলে আসবে। আচ্ছা, দ্যাটস ইট, এতটুকুই, কঠিন কিছু না। আচ্ছা, পরের ম্যাটটা খেয়াল করো, আধান দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে। আচ্ছা, খেয়াল করো, তড়িৎ প্রাবল্য 0 হওয়া মানে কি, এদের যে সংযোগ সরলরেখা আছে, এই সরলরেখার কোন বিন্দুতে আমি যদি একটা +1 কুলম্বের চার্জ রাখি, তাহলে সে কোনো ফোর্স ফিল করবে না। আচ্ছা, চিন্তা করো, +1 কুলম্ব যদি আমি মাঝখানে কোনো একটা পয়েন্টে রাখি, তাহলে কি হবে, ও তো ওকে ওইদিকে ঠেলবে, তাই না, সেম চার্জ। ও কি করবে, ও ওকে ওর দিকে টানবে। তো দুইটা ফোর্স কি একে অপরকে নালিফাই করতে পারবে, পারবে না তো, দুটো তো একই দিকে, তার মানে ও ওদিকে চলেই যাবে, তার মানে এখানে রাখা যাবে না বস্তুটাকে। আচ্ছা, সহজ কথা। এবার যদি আমি ওকে এই পাশে রাখি, তাহলে কি হবে, ও ওকে দূরে ঠেলবে আর ও ওকে কাছে টানবে। এখন তোমাদের মাথায় আসতে পারে যে হ্যাঁ, তাহলে তো হচ্ছে কিছুটা, বাট না, ও কার কাছে আছে, +120 এর বেশি কাছে আছে, কার তুলনায়, -80 এর তুলনায়। তো ও যেহেতু +120 এর বেশি কাছে আছে, তার মানে ওর ফোর্সটা বেশি এক্সিবিট হবে ওর উপরে, তার মানে ওকে বেশি ধাক্কা দিতে পারবে, তার মানে এই ফোর্সটার মান বেশি হয়ে যাবে কার তুলনায়, এইটার তুলনায়। কেন, কারণ ওদের মধ্যে ওর চার্জের মান অলরেডি বেশি, এই কারণে সে একটা প্রিভিলেজ পাচ্ছে, আবার ওর ডিস্টেন্সটাও কম, এই কারণে সে আরেকটা প্রিভিলেজ পাচ্ছে, মানে দুইটা প্রিভিলেজ দুইটাই ও পাচ্ছে, তাহলে ওর ফোর্সের মান বেশি হবে, এটা অনেক বেশি হবে এইটার তুলনায়, তাহলে ওকে এই পাশেও রাখা যাবে না। ওকে ফাইন, তাহলে কি করতে পারি, ওকে এই পাশে রাখতে পারি +1 কুলম্ব। এবার কি হয়, ও ওকে কাছে টানবে এইদিকে, ওকে ভালো, আর ও কি করবে, ওকে দূরে ঠেলবে কোন দিকে, এইদিকে। এখন এখানে একটা ভালো জিনিস আছে, কেন, ওর চার্জ বেশি, একটা প্রিভিলেজও পাচ্ছে যে ওর চার্জ বেশি, ওর দিকে খেয়াল করো, ওর চার্জ কম কিন্তু ওর ডিস্টেন্সটাও তো কম, ফোর্স কিন্তু ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে কি, যদি ওর যেহেতু ওর ডিস্টেন্সটা কম, তার মানে ও একটা ভালো ফোর্স এক্সিবিট করতে পারবে, মানে দুজনই এখন ইকুয়ালি প্রিভিলেজড, ও একটা প্রিভিলেজ পেয়েছে, ও একটা প্রিভিলেজ পেয়েছে, সহজ কথা। তার মানে হ্যাঁ, ওই দিকেই কোনো একটা পয়েন্টে রাখলে কি হবে, আমরা একটা নিরপেক্ষ বিন্দু পাবো বা তড়িৎ প্রাবল্য 0 পাবো, ওই বিন্দুটা তোমাকে বের করতে হবে, সহজ কথা। আর এটা আমরা খুব ইজিলি বের করতে পারবো, এই ফোর্সের মান আর এই ফোর্সের মান সেম হবে, তাই না, তার মানে f(120) = f(-80) বা 80 বলতে পারো আর কি, জাস্ট মার্কিং এর জন্য। তাহলে এখন দেখো ফোর্সের ভ্যালুগুলো বসাও, তুমি জাস্ট যদি ভ্যালুগুলো বসাও তোমার আনসার চলে আসবে। এই যে দেখো, ফোর্স বা তুমি তড়িৎ প্রাবল্য দিয়েও করতে পারো, ম্যাটার করে না। এই যে দেখো, এই দুটো কি আসবে, দুটো ইকুয়াল আসবে, তো দুটো যোগফল 0 আসবে, কারণ এদের ডিরেকশনের একটা ম্যাটার আছে, ঠিক আছে। সো ডিরেকশন যদি হিসাব করো তাহলে হচ্ছে কি আসবে, E1 + E2 = 0 আসবে, বাট ম্যাটার করে না, আমরা জাস্ট মান দুটো নিয়ে কাজ করতে পারি যে E1 এবং E2 কি আসবে, ইকুয়াল আসবে, কারণ ডিরেকশন তো আমরা সেট করেই ফেলছি যে সে কোথায় হবে, ঠিক আছে। এই যে ডিরেকশন তো এটা আমরা বুঝেই গেছি, সরি, এই যে একটা এদিকে আরেকটা এদিকে, ঠিক আছে, এক্সপ্লিসিটলি আমরা ডিরেকশন নিয়ে আর মাথা ঘামাবো না। আচ্ছা, তো জাস্ট এই যে আমাদেরকে এক্স এর মানটা সলভ করতে হবে, ঠিক আছে। তো এটা আই গেস তোমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারো, খুব একটা আহামরি কঠিন কিছু হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে, তড়িৎ বলরেখা কাকে বলে। আচ্ছা, তড়িৎ বলরেখা কি বলতে পারো, যে পজিটিভ চার্জ থেকে তোমার বের হওয়া কাল্পনিক বলরেখাগুলোকে তড়িৎ বলরেখা বলে, যেগুলো নেগেটিভ চার্জে প্রবেশ করে, ঠিক আছে। এটা আমরা বুঝি, আমি বুঝি যেভাবে, আমি সেভাবে সংজ্ঞা লিখবো, তোমরা চাইলে এখানে বইয়ের মতো লিখতে পারো যে কোনো তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। কনসেপ্টটা এইরকম যে যেখানে তোমার তড়িৎ বলরেখা থাকে না, তুমি ওখানে যদি একটা চার্জকে রাখো, পজিটিভ চার্জকে, সে সবসময় তড়িৎ বলরেখাগুলো যেদিকে, সে ওই দিকেই গতি লাভ করে। তাহলে দেখো, এই যেহেতু তড়িৎ বলরেখাগুলো এইদিকে, তার মানে এই চার্জটাও এই সব দিকেই গতি লাভ করবে, আর নেগেটিভ চার্জ এক্স্যাক্ট তার অপোজিটে গতি লাভ করবে, বুঝা গেছে।
সো তুমি এইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, এরপর দেখো স্টিলের আলমারি রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন? তার সহজ কথা, এরকম একটা মসৃণ পৃষ্ঠা তুমি যদি বেসিক মানে ওয়ালে যেভাবে রং করে সেভাবে যদি রং করে দাও, এটা তোমার একটা ঘষা দিলেই উঠে যাবে। এরকম এক্সপিরিয়েন্স তোমাদের হওয়ার কথা, হয়তো ছোটোবেলায় খেলাধুলা করতে করতে এরকম এক্সপিরিয়েন্স হওয়ার কথা। তো এই টাইপের এক্সপিরিয়েন্সে তোমরা বুঝে গেছো যে বেসিক রং দিয়ে স্টিলের আলমারি রং করা যায় না। তখন তোমার মানে স্প্রে গান ইউজ করা যায়, যেখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইউজ করা হয়। এগুলো তোমার ওই যে একদম সূক্ষ্ম কর্নার, মানে একদম সূক্ষ্ম যে ছিদ্র বলতে পারো, সেখানে গিয়ে বসে যায় একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায়, যাতে সেগুলো আর তোমার ঘষা দিলে বের হয়ে না আসে বা উঠে না যায়। ঠিক আছে, এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, আই গেস বুঝতে পারবা। আচ্ছা, পরের প্রশ্নটা খেয়াল করো, বি গোলকের বিভব নির্ণয় করো। এই যে বি গোলকটা দেয়া আছে, তো বিভব বের করার ফর্মুলা আমরা জানি না, যে ভি ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি বা আর বলতে পারো। ঠিক আছে, ওকে। তো দেখো সি 9 ইন্টু 10⁻৯, এটা আমাদের মুখস্থ ভ্যালু, কিছু কারণে সরাসরি বসে দেবে। কিউ এর মান দেয়া আছে +30 কুলম্ব, আর আর এর মান ওর ব্যাসার্ধটা। ঠিক আছে, আচ্ছা, এই যে ব্যাসার্ধ এখানে দেয়া আছে 4 সেন্টিমিটার। ভ্যালুগুলো অবশ্য আনসার চলে আসবে। এরপরে এ ও বি গোলকটি স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে? আচ্ছা, বলের পরিবর্তন চেয়েছে, তার মানে ইনিশিয়াল ফোর্সটা আমাদেরকে বের করতে হবে আগে, তাই না? তাহলে আমরা ওর ইনিশিয়াল ফোর্সটা যদি বের করি, একদম সহজ। এদের মধ্যকার ডিস্টেন্স দেওয়া আছে 5 মিটার, দুইটার চার্জ দেওয়া আছে +30 আর -5। এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ1 কিউ2 ডিভাইড বাই ডি স্কোয়ারের মধ্যে ভ্যালুগুলো আমি বসিয়ে দিব। সি এর মান আমরা মুখস্থ রাখছি, কিউ1 কিউ2 দেওয়া আছে, ডিও দেওয়া আছে। আচ্ছা, এটা ছিল আমাদের ইনিশিয়াল ফোর্সের মান। ঠিক আছে, এটা যদি আমরা সরাসরি বের করে ফেলি, এই যে ইনিশিয়াল ফোর্সের মান -5 30, ডিস্টেন্স দেওয়া আছে, ভ্যালুগুলো বসাও, আনসার চলে আসবে। আচ্ছা, এখন আচ্ছা একটা জিনিস বলা হয়নি এখানে, চিত্র দেখলে যদি খেয়াল করো, দেখো 5 মিটার কিন্তু এদের মধ্যকার ডিস্টেন্স না, আমি সরি, 5 মিটার কিন্তু এদের মধ্যকার ডিস্টেন্স না, 5 মিটার হচ্ছে এদের পৃষ্ঠের মধ্যকার ডিস্টেন্স। আর আমাদের ফোর্সের মধ্যে যে ডিস্টেন্স হিসাব করতে হয় সেটা হচ্ছে তাদের কেন্দ্রের মধ্যকার ডিস্টেন্স হিসাব করতে হয়। তাহলে আমার পুরো ডিস্টেন্সটা যদি নিতে চাই, আমাকে এদিকে 3 সেন্টিমিটার আর এদিকে 4 সেন্টিমিটার অ্যাড করতে হবে, তাহলে 0.07 মিটার হবে। তাহলে টোটাল এদের মধ্যকার ডিস্টেন্স হবে 5.07 মিটার। ঠিক আছে, খুবই সূক্ষ্ম একটা জিনিস, তো খেয়াল করে বসাবা। এটা আসবে আমাদের প্রথম ফোর্সের মান। কিন্তু পরে কি বলছে যে আমি এদেরকে স্পর্শ করাইলাম, এখন স্পর্শ করানোর পরে কাহিনী কি হবে? সহজ কথা, দুইটার বিভব বের করে দেখো কি হয়। দুইটার বিভব যদি বের করো, তাহলে তুমি বুঝতে পারবা যে দুজনের চার্জের মধ্যে একটা মিসম্যাচ আছে। চার্জ সবসময়, পজিটিভ চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর নেগেটিভ চার্জ সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এখন এদের বিভবগুলো তুমি যদি বের করো, তাহলে তুমি বুঝতে পারবা যে এদের বিভব সেম না, দুজনের বিভব ভিন্ন। অ্যান্ড এদেরকে যখন তুমি স্পর্শ করাবা, তখন এদের মধ্যে চার্জের আদান প্রদান হয়ে যাবে। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ এদের বিভবটা ইকুয়াল হচ্ছে, তার মানে দুজনের বিভবটা ইকুয়াল হয়ে যাবে। এই যে দেখো, স্পর্শ করানোর পর গোলক দুটি চার্জ কিউ1 প্রাইম ও কিউ2 প্রাইম, এবং বিভব যতক্ষণ v1 ও v2 হলে এই দুটো ইকুয়াল হবে। এখন তোমাকে ওই কিউ1 প্রাইম আর কিউ2 প্রাইম বের করতে হবে। যে বিষয়টা এমন না যে আমি তোকে স্পর্শ করলাম, চার্জের গড় হয়ে যাবে দুজনের মধ্যে, ও মানে দুইটা তুমি গড় করে দিলাম, 30 - 5 30 মানে -25 আসবে, এটাকে গড় করে 12.5 কুলম্ব দিয়ে দিলাম না। এইভাবে হয় না জিনিসটা, জিনিসটা খুবই সিম্পল। কিউ1 কিউ2 ইকুয়াল হবে না, হবে হচ্ছে v1 v2, অ্যান্ড v1 v2 ইকুয়াল করার জন্য কিউ1 কিউ2 যা হওয়ার তা হবে। এবার এটা তোমাকে বের করতে হবে, বুঝা গেছে? আর আমরা চার্জের ফান্ডামেন্টস থেকে এটা জানি যে চার্জ কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তার মানে কিউ1 প্রাইম ও কিউ2 প্রাইমের যোগফল স্টিল -25ই হবে, শুধু 25ই হবে, যে এই দুটার যোগফল টোটাল 30 - 5, তাহলে কত? 25। তার মানে একটা ইকুয়েশন হচ্ছে আমি এখান থেকে পেয়ে গেছি যে কিউ1 প্রাইম প্লাস কিউ2 প্রাইম সমান সমান 25। আরেকটি ইকুয়েশন আমি এদের এইখান থেকে পাবো, v1 v2 ইকুয়াল ধরে আরেকটি ইকুয়েশন পাইছি। তো যেহেতু আমি আরেকটি ইকুয়েশন পাইছি, আমি দুইটা ইকুয়েশন দুইটা আননোন সলভ করো, কিউ1 প্রাইম ও কিউ2 প্রাইম তুমি পেয়ে গেছো। সিম্পল, খুবই সিম্পল। ওকে, তাহলে কিউ1 প্রাইমও পেয়ে গেলাম, কিউ2 প্রাইমও পেয়ে গেলাম, তারপরে নতুন দুটো চার্জ আমি পেয়ে গেলাম। আর ডিস্টেন্স হচ্ছে আগের জায়গায় নিয়ে আসছি এদেরকে, তারপরে 5.07 মিটার। এবার তুমি আবার ফোর্সটা বের করো, একদম বেসিক আগের ফর্মুলা, ডিফারেন্ট কিচ্ছু না, বুঝা গেছে? এবার তুমি ফোর্সটা বের করো, দেখো যে দুটা ফোর্স ডিফারেন্ট আসছে, শেষ। ওইটাই তোমাকে বের করতে হচ্ছে কতটুকু এদের মধ্যে ফোর্সের বা তোমার বলের পরিবর্তন হবে। ঠিক আছে, এটা কিউ1 কিউ2 আমি বের করলাম না, এরপরে এই যে এরপর ফোর্স নতুন কিউ1 কিউ2 দিয়ে আমি ফোর্সটা বের করলাম, দেখো এই যে দুটার মধ্যে ডিফারেন্সটা আমি বের করে ফেললাম। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস কনসিডার করার কিছু নেই, ফোর্স আমরা জাস্ট ভ্যালু নিয়ে কাজ করি, প্লাস মাইনাস দিয়ে হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বোঝায়। ঠিক আছে, আমাদের এটা লাগবে না। ওকে, আচ্ছা, এবার যদি আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসি, দেখা হচ্ছে ক্ষমতা লব্ধ রাশি। লব্ধ রাশি কি? বেসিক্যালি এমন একটা রাশি যে হচ্ছে অন্য অনেকগুলো রাশির উপর, ফান্ডামেন্টাল রাশির উপর, মৌলিক রাশির উপর ডিপেন্ড করে। আমরা জানি ক্ষমতা সমান সমান কি, তোমার কাজ ডিভাইডেড বাই সময়, তাহলে সে কাজ এবং সময়ের উপর ডিপেন্ড করতেছে। কাজ যেখানে নিজে একটা লব্ধ রাশি, সে হচ্ছে বল এবং দূরত্বের উপর ডিপেন্ড করে। বলও আবার একটা লব্ধ রাশি, সে ভর এবং ত্বরণের উপর ডিপেন্ড করে, তাই না? তুমি জাস্ট এটাকে ভাঙতে থাকবা, কন্টিনিউসলি ভাঙতে থাকবে। দেখো, ক্ষমতা সমান কাজ বাই সময়, কাজ হচ্ছে বল গুণ সরণ, বল হচ্ছে আবার ভর গুণ ত্বরণ,
ত্বরণ হচ্ছে আবার বেগ বাই সময়, বেগ হচ্ছে আবার স্মরণ বাই সময়, তাই না? এটা ভাঙতে থাকবে, ভাঙতে ভাঙতে দেখতেছো যে কত কিছুর উপর সে ডিপেন্ড করতেছে, কে? ক্ষমতা। যেহেতু সে এত কিছুর উপর ডিপেন্ড করতেছে, তার মানে কি? সহজ কথা, সে একটা লব্ধ রাশি। ওকে, আচ্ছা। স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়? ন্যূনাঙ্ক তো আগে বুঝো যে ওটার স্ক্রুটার মাথাটা তুমি যদি একটু ঘোরাও তাহলে ওটা রৈখিক স্কেল বরাবর যতটুকু স্মরণ হয় সেটাই। তাহলে দেখো স্ক্রুগজের পিচ 1 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 হলে ন্যূনাঙ্ক হচ্ছে, মানে এটা কিভাবে পাওয়া যায় সেটা দিচ্ছে আর কি। তো বৃত্তাকার স্কেল এক ঘর ঘোরালে রৈখিক স্কেলে 0.01 মিলিমিটার অগ্রসর হবে, যেটা বললাম এটি এটি। স্লাইড ক্যালিপার দ্বারা পরিমাপকৃত দৈর্ঘ্য 100% সঠিক হয় না। হ্যাঁ, স্বাভাবিক, 100% সঠিক তোমার হবে না। কেমনে হবে? কারণ স্লাইড ক্যালিপার্সও তোমাকে 100% অ্যাকুরেসি কনফার্মেশন দেয় না। স্লাইড ক্যালিপার্স সর্বোচ্চ তোমার 0.1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসি দিতে পারবে, ঠিক আছে? এর নিচে সে আর করতে পারবে না, এর নিচে সে আর মাপতে পারবে না। তো এর নিচে তো আরও অনেক কিছু আছে, তাই না? 0.1 মিলিমিটারে তো লাস্ট লেভেল না, 0.1 মিলিমিটার থেকে জিরোর মধ্যে ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে, তাই না? তার মানে কি? সে পুরোপুরি তোমাকে শূন্য ত্রুটি দিতে পারবে না, কিছুটা হলেও ত্রুটি থেকে থাকবে, আর সেটা ম্যাক্সিমাম হচ্ছে 0.1 মিলিমিটার পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কম্পিউটার মনিটর দ্রুত ময়লা হয় কেন? সে অ্যাট্রাক্ট করে, স্থির তৈরিতে কারণে সে হচ্ছে তোমার ময়লাগুলোকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? আচ্ছা, কুলম্বের সূত্র দিয়ে ব্যাখ্যা করো। ফর্মুলাটা সরাসরি লিখে দাও, এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কয়ার, দেন সেটাকে ব্যাখ্যা করো যে আমাদের ফোর্সটা দুটো চার্জের গুণফলের উপর ডিপেন্ড করে, এই যে কিউ ওয়ান কিউ টু এটা সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এফ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু। দেন দুটো যদি মার্চ করি তাহলে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কয়ার বা আর স্কয়ার। ওকে, আচ্ছা। পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো থাকে কেন? সহজ কথা, পেট্রোলবাহী ট্রাকের মধ্যে কি থাকে? পেট্রোল থাকে। এখন যখন এটা রাস্তা দিয়ে চলতে থাকে সে পেট্রোলগুলো তো এটা ট্রাকের ভিতরে দুলতে থাকে, তো ঘষাঘষির চক্করে এক পর্যায়ে যদি একটা স্পার্কও সৃষ্টি হয়, কাজ তো শেষ, তাই না? তো পেট্রোল যখন এই যে তোমার ট্রাকের ওয়ালে ধাক্কা দেয়, সেখানে কি হয়? আধানের তো আদান প্রদান হইতেই পারে, পসিবিলিটি তো আছে। তা আধানের আদান প্রদান হলে এইটা পসিবিলিটিও আছে যে ওখানে ডিসচার্জ সৃষ্টি হবে, ডিসচার্জ হবে, মানে সহজ কথা তুমি বজ্রপাতের সাথে চিন্তা করো, মেঘে তোমার চার্জ সৃষ্টি হলো, এই কারণে বিশাল এক বজ্রপাতে পৃথিবীতে নেমে আসলো, কি? ডিসচার্জ হয়ে গেছে চার্জটা। সেম কাহিনী তোমার যদি পেট্রোল ট্রাকে হয়, কি হবে? বিদ্যুৎ তো লাগবে না, একটা স্পার্কই কি এনাফ না পুরো সব কিছু ধ্বংস করে দিতে ওখানে? এই কারণে কি করা হয়? ধাতব শিকল ঝোলানো হয় পেট্রোলবাহী ট্রাকের পিছনে। এতে কি হয়? যদি ওখানে আধানের সৃষ্টি হয়, ওই আধানটা ইনস্ট্যান্ট তোমার ওই শিকল দিয়ে নেমে ভূমিতে চলে আসে, আধান জমতে দেয় না, কারণ আধান জমলেই সেখানে বিভবের পার্থক্যের সৃষ্টি হবে, আর বিভব পার্থক্যের সৃষ্টি হলে সেখানে পসিবিলিটি আছে স্পার্ক সৃষ্টি হতে পারে, একটা জাস্ট চিঙ্গারি এনাফ, ঠিক আছে? ওইটাও আমরা সৃষ্টি হতে দিব না, এই কারণে তোমার মানে ধাতব শিকলটা ঝোলানো থাকে। আচ্ছা, শীতপ্রধান দেশে ইলেকট্রনিক্সের কাজ করার সময় কেন সতর্ক থাকতে হয়? কারণ আইসি যেগুলো আছে, ঠিক আছে, ইন্টিগ্রেটেড সার্কিট যেগুলো নিয়ে কাজ করা হয়, দেখো কি বলছে ইলেকট্রনিক্সের কাজ, ইলেকট্রনিক্স কিন্তু তোমার বড় ফ্যান লাইটের কথা বলে নেই, ছোট ছোট মাইক্রো জিনিসপত্র, অনেক ছোট, তো ওগুলো আইসি বলা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট। ওগুলো খুবই সেন্সিটিভ হয়, খুবই সেন্সিটিভ। এখন শীত প্রধান দেশের কথা চিন্তা করো, ধরো তুমি একটা ল্যাবে বসে কাজ করতেছো, সেখানে টেম্পারেচার হচ্ছে -40°C, ওকে বুঝলাম। বাট তুমি যদি চিন্তা করো আইসিকে তুমি যদি তোমার হাতের মাঝখানে চাপ দাও, চিন্তা করো সাথে সাথে টেম্পারেচার কই চলে যাবে? ম্যাসিভ একটা চেঞ্জ হয়ে যাবে। তোমার আঙ্গুল দুটো চাপ দিয়ে যদি ধরে রাখো, তুমি বুঝতে পারবে যে এখানে টেম্পারেচার কত, অনেক বেশি হয়ে যাবে, তাই না? কারণ আমাদের বডি হিট তো অনেক বেশি, আমাদের হিউম্যান বডি টেম্পারেচার কত? 36.78°C মতো হাই টেম্পারেচার। এই যে ম্যাসিভ আকারের যে টেম্পারেচার চেঞ্জ, ওইটা একটা আইসি নষ্ট করে দেওয়ার জন্য এনাফ, বুঝা গেছে? কারণ ওগুলো খুবই টেম্পারেচার সেন্সিটিভ হয়, মানে অনেক কিছুই সেন্সিটিভ হয়, টেম্পারেচার সেন্সিটিভ। এই কারণে তোমার এগুলো খুব ইজিলি নষ্ট হয়ে যেতে পারে, মানে সামান্য, একদম সামান্য থেকে সামান্য টেম্পারেচার চেঞ্জ বলো বা ভোল্টেজের চেঞ্জ বলো, ডিস্ট্রয় হয়ে যাবে। টেম্পারেচার চেঞ্জ হলো শক্তির চেঞ্জের কারণে, যদি ভোল্টেজও চেঞ্জ হয়, খেলা শেষ, ঠিক আছে? আইসিগুলো নষ্ট হয়ে যায় খুব ইজিলি, তো এই কারণে সেখানে তোমার খুব সতর্ক থাকতে হয় আর কি। আচ্ছা, তো আমরা যদি বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি, কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করে? কোপার্নিকাস, ঠিক আছে? থেলিস আর কোপার্নিকাস নিয়ে কনফিউজ হয় না, থেলিস কিন্তু তোমার হচ্ছে প্রেডিক্ট করছিল, ঠিক আছে, ভবিষ্যৎবাণী করছিল, সো এই দুটা নিয়ে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়েছে, সো খুব সাবধান। কোপার্নিকাস হচ্ছে সৌরজগতের ব্যাখ্যাটা প্রদান করছে, আর থেলিস হচ্ছে ভবিষ্যৎবাণী করছিল। ওকে, আচ্ছা। কে প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন? আল মাসুদি, আমাদের একজন মুসলিম বিজ্ঞানী, খুবই ফেমাস ছিল অনেক, মানে সে হাজার শতকের দিকে, তো সে একটা এনসাইক্লোপিডিয়া লিখছিল। ওই টাইমে তোমার মুসলিম সাম্রাজ্যটা, মানে আমাদের মুসলিম সাম্রাজ্য খুবই আপডেটেড ছিল আর কি, জ্ঞান চর্চায়, ঠিক আছে? রেডিয়ামের আবিষ্কারককে? পিয়ারে কুরি, ঠিক আছে, তার ওয়াইফ ছিল মাদাম মেরি কুরি। বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন কে? সত্যেন্দ্রনাথ বসু, ঠিক আছে? এগুলো সবগুলো আসলে তোমার ওই যে বইতে দেখবে লম্বা সিরিয়াল আছে, অনেকগুলো বিজ্ঞানীর, প্রত্যেকটা বিজ্ঞানীর নাম আছে, আর তারপর হচ্ছে তার
যাবতীয় কাজ কামের সব ডাটা দেওয়া আছে, ঠিক আছে, ডিটেলস নেই বাট ডাটা দেওয়া আছে। তো ওখান থেকে করার প্রশ্ন এগুলো। কোনো রশ্মির বিকিরণ ব্যাখ্যা করতে গিয়ে দুর্বল নিউক্লিয় বল আবিষ্কৃত হয়, বিটা, ঠিক আছে। যখন তোমার ওই যে নিউক্লিয়াসটা ভাঙে তখন হচ্ছে তোমার সেখান থেকে মানে নিউক্লিয়াস ভাঙে হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে, এটা নিউক্লিয়াসের মধ্যে অস্থিতিশীলতার সৃষ্টি ঘটায়, ঠিক আছে। তখন সেখান থেকে তোমার বিটা রশ্মি বের হয়, তো মানে আলফা গামাও বের হয়, বাট মেইনলি হচ্ছে কোনটার ব্যাখ্যা করতে গিয়ে, বিটার ব্যাখ্যা করতে গিয়ে। নিচের কোনটি মৌলিক রাশি? তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা, এসবগুলো হচ্ছে কি আমাদের তড়িৎ তীব্রতা বলছি, তড়িৎ প্রবাহ, তারপরে দীপন তীব্রতা, এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক রাশি। আর ওগুলো আছে দৈর্ঘ্য, ভর, এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। টোটাল 60টার মতো মৌলিক রাশি আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সাবধান, তড়িৎ তীব্রতা আর তড়িৎ প্রবাহ, আমি আমার মুখে চলে আসছিল তড়িৎ তীব্রতা, বাট তড়িৎ প্রবাহ হচ্ছে মৌলিক রাশি, তড়িৎ তীব্রতা কিন্তু না। তড়িৎ তীব্রতা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ফর্মুলাই জানো তোমরা, তড়িৎ তীব্রতা সমান সমান কি, এফ বাই কিউ না। এফ এফ নিজে যেখানে লব্ধ রাশি, সেইটার উপর আবার তড়িৎ তীব্রতা ডিপেন্ড করতেছে, ওকে। আচ্ছা, এসআই এর পূর্ণ একক কি? সিস্টেমে ইন্টারন্যাশনাল ডি ইউনিটস, ঠিক আছে, এটা অন্য ল্যাঙ্গুয়েজে, তো মুখস্থ রাখতে পারো। 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ? 1 মিলি সেকেন্ড মানে কি 10^3, আর ন্যানো মানে কি 10^9, তাহলে দুটার মধ্যে গ্যাপ কতটুকু? 10⁶ এর গ্যাপ, ওকে। আচ্ছা, তার মানে এ নাম্বারটা আনসার। কোন দুইটি রাশির মাত্রা অভিন্ন? আচ্ছা, মানে সেম টাইপের প্যারামিটার বাট নাম ভিন্ন। চাপ আর পীড়ন। চাপের যদি একক জানো, চাপের একক কি? পি ইজিক্যাল টু এফ বাই এ, মানে নিউটন পার মিটার স্কোয়ার। আর পীড়ন, তোমরা চ্যাপ্টার 5 পড়ে আসলে পীড়নও জানার কথা। পীড়ন কি? নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? সেম কাহিনী, মানে একক ক্ষেত্রফলের উপর উদ্ভূত চাপটাই হচ্ছে পীড়ন, উদ্ভূত বলটাই হচ্ছে পীড়ন। সহজ কথা, তাহলে কি এটা হচ্ছে সেম, পি ইজিক্যাল টু এফ বাই এ, সেম কাহিনী, নাম ভিন্ন বাট ঘুরে ফিরে ভিতরে কাহিনী একই, ওকে। এরকম অনেক কিছু পাবো, যেমন শক্তি আর কাজ, ঠিক আছে, দুইটাই কিন্তু তোমার ফিজিক্সের ভাষায় ইকুইভ্যালেন্ট প্যারামিটার। এই যে দেখো কাজ শক্তি, ঠিক আছে। আচ্ছা, এককের গুণিতক ও উপগুণিতকের ক্ষেত্রে পেটামিটার সমান সমান 10⁻15, হ্যাঁ ওকে। পিকোমিটার সমান সমান 10⁻12, হ্যাঁ ওকে। আর 1 ফেমটোমিটার সমান সমান 10⁻12। ফেমটো মানে হচ্ছে 10⁻15, ঠিক আছে। তো 10⁻15 মিটার, তুমি যদি সেন্টিমিটার নাও তাহলে 10⁻13 সেন্টিমিটার হবে, তাহলে এটা ভুল, এটা হবে না। তার মানে 1 আর 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ওকে। এই যে দেখো তোমাদের একটা ছক দেওয়া আছে, এটা তোমাদের বইতে আছে। নিচের কোনটি সঠিক? অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স, হ্যাঁ। বায়োলজি ও পদার্থবিজ্ঞান মিলে বায়োফিজিক্স, হ্যাঁ। কেমিস্ট্রি ও পদার্থবিজ্ঞান মিলে কেম ফিজিক্স, না। কেম ফিজিক্স ছিল না, কেমিক্যাল ফিজিক্স ছিল, ঠিক আছে। তাহলে 1 আর 2 হচ্ছে কারেক্ট, 3 নম্বরটা হবে না। আচ্ছা, একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। একটি ছোট দণ্ডের দৈর্ঘ্য এর দুই চোয়ালের মধ্যে স্থাপন করলে দেখা গেল যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের 5.2 সেন্টিমিটার দাগকে অতিক্রম করেছে। আবার প্রধান স্কেলের একটি দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 14 নং দাগ মিলে গেছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 সেন্টিমিটার। সব ডাটাই দিয়ে দিছে আসলে, মানে এখন জাস্ট তুমি ফর্মুলাতে বসাবো। দেখো কি চাইছে, শুরু হয়েছে এই ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক কত। ভার্নিয়ার ধ্রুবকের মানে ভার্নিয়ার ঘরের একটা ঘরের মান দেয়া আছে, আমার মনে আছে প্রশ্নে একটু স্ট্রেট দেওয়া ছিল। এই যে তোমার একটা ঘরের মান কোথায় গেল, যে 0.1 সেন্টিমিটার, তারপরে হচ্ছে আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, সেটা প্রশ্ন দেওয়া আছে। ভার্নিয়ার স্কেলে 20 ঘরের সমান, ঠিক আছে। তাহলে কত? 0.1/20, এটি হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। সেম কাহিনী, ভার্নিয়ার সমাপতন কত, যে স্কেলে মিলে গেছে, যে দাগের সাথে মিলে গেছে, ওটা কোশ্চেনে বলা আছে। তার মানে কত? 14 ছিল, ঠিক আছে, 14। দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত? ফর্মুলাতে বসাও, যে এল প্লাস ভি ইন্টু ভিসি। এল হচ্ছে তোমার মূল পার্ট, সেটাও প্রশ্ন দেওয়া ছিল, কতটুকু মূল পার্ট। প্রধান স্কেলের 19 ঘর, এটা এই যে দেখো প্রধান স্কেলে 5.2 সেন্টিমিটার দাগ অতিক্রম করছে, তাহলে 5.2। তারপরে ভি আর ভিসি, জাস্ট ভ্যালুগুলো বসাও, মানে কিচ্ছু করতে হবে না, তোমার সব ডাটা দেওয়া আছে। ভি আর ভিসি ভার্নিয়ার ধ্রুবক, আর তোমার ভিসিটা কনস্ট্যান্টটা, সবগুলো বসাও। এই যে কনস্ট্যান্ট আমরা এখান থেকে বের করে আসছিলাম, কই গেল, এই যে 0.005, ঠিক আছে। আচ্ছা, এখানে এইভাবে যে ভার্নিয়ার ধ্রুবক কনস্ট্যান্ট 0.005 বের করে আসি। আর ভার্নিয়ার সমাপতন এটাও দেওয়া আছে, এটাও আমরা আগের প্রশ্নে বের করছি, ঠিক আছে। মানে খুব একটা যে প্যারা খাইতে হচ্ছে বিষয়টা এমন না, তোমাদের জাস্ট ফর্মুলাগুলো মাথায় রাখে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই ফর্মুলা প্যারামিটারগুলোকেও পরিচিত হতে হবে, র্যান্ডমলি বসালেও তো আর হবে না, ঠিক আছে। সো প্যারামিটারগুলোর সাথে পরিচিত থাকতে হবে। হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ কত? নিউক্লিয়াস, হিলিয়ামের চার্জ বলে না, হিলিয়ামের চার্জ 0। নর্মালি মুক্ত মৌলের চার্জ কত হয়? 0 হয়। হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ আছে, আর নিউক্লিয়াসে থাকে কি শুধুমাত্র প্রোটন আর নিউট্রন। নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে সে বাদ। বাকি থাকে কি প্রোটন, যে কয়টা প্রোটন ততই হচ্ছে তার চার্জ। হিলিয়াম নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকে, তাহলে তার চার্জ কত হবে নিউক্লিয়াসের? +2, ওকে। আচ্ছা, স্থির বিদ্যুতের এক্সপেরিমেন্টগুলো শীতকালে অনেক বেশি ভালো কাজ করে কেন?
কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। কেন? কারণ হচ্ছে যে তোমার চারপাশে যখন চার্জগুলো জমা হইতে থাকে তখন যে প্রবলেমটা ক্রিয়েট হয়, যদি জলীয় বাষ্প থাকে জলীয় বাষ্প বাতাসের সাথে চলে যায়, ওই চার্জগুলো জলীয় বাষ্পের মধ্যে ঢুকে জলীয় বাষ্পের সাথে চার্জগুলো চলে যায়, ঠিক আছে, মানে মুভমেন্ট করতে থাকে আর কি। সো খুব একটা ভালো হয় না। আর শীতকালে যেহেতু জলীয় বাষ্প কম থাকে তাই ইফেক্টটা খুব কম হয়। কোনো বস্তুর আধানের প্রকৃতি নির্ণয়ের যন্ত্রের নাম কি? তোমাদের বইতেই আছে ইলেকট্রোস্কোপ, ঠিক আছে, চিত্র সহ আছে, দেখে নিও। ওটাতে আমরা যে কোনো বস্তুতে কি পরিমাণ, মানে কি আধান আছে, কি পরিমাণ না, মানে কি আধান আছে সেটা মেনলি আমরা বের করতে পারি, পজিটিভ না নেগেটিভ, খুব ইজিলি। সমধর্মী 1 কুলম্ব চার্জ 1 মিটার দূরে থেকে পরস্পরকে কত বলে বিকর্ষণ করে? ফর্মুলাতে বসো, Q1 এর মানও 1, Q2 এর মানও 1, দুইটা সেম বলছে, Q1 Q2 1, ডিস্টেন্স হচ্ছে r, সেটাও 1, তাহলে এটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্টের সমান হয়ে যাবে 9 × 10⁹। ওকে, সব ফর্মুলা, তাই না? আচ্ছা, নিচের কোন চিত্রটি সঠিক? আচ্ছা দেখো তো কোন চিত্রটা সঠিক, দেখলে বোঝা যাচ্ছে এ নাম্বারটা সঠিক। কেন? কারণ সমধর্মী চার্জ এবং এদের একদম এক্স্যাক্ট মিডলের মধ্যে কোনো বলরেখা নেই, কারণ একে অপরের সাথে যে বলরেখাগুলো থাকে সেগুলো একে অপরকে, মানে যেহেতু ইন্টারসেক্ট করবে না, একে অপরের থেকে দূরে সরে গেছে। দেখো এই বলরেখাটা একদম বাঁকা হয়ে গেছে, মানে ওর সাথে তো কোনোভাবে লাগা যাবে না, তাহলে মাঝখানে জায়গাটা খালি হয়ে গেছে। এখন এখানে খেয়াল করো, এখানে কাহিনীটা কি, এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে পজিটিভ চার্জে বলরেখা ঢুকতেছে, এটা কখনো হয় না। পজিটিভ থেকে বের হয় নেগেটিভে ঢুকে, এখানে দেখো নেগেটিভে ঢুকতেছে, দেখছো, তাহলে এটা ঠিক আছে। সি নাম্বারটা দেখো, সেম কাহিনী, তোমার মনে হচ্ছে মাঝখানে তো, তাহলে ঠিক আছে না, পজিটিভ চার্জ বাট বলরেখা ঢুকতেছে, এটাও কিন্তু হবে না, বলরেখা বের হওয়ার কথা। এবার ডি নাম্বারটা তোমার মনে হতে পারে যে এবার তো এটা তো ঠিক আছে, সবগুলো এতে ভিতরে ঢুকতেছে, বাট এখানে একটা ব্যালেন্সের ঘাটতি আছে, যেইটা বেশি পাওয়ারফুল তার থেকে দূরে থাকবে পয়েন্টটা, ঠিক আছে, সরি, মানে হিসাবে যদি করো, দেখো সরি, তুমি যদি চিন্তা করো এক্স্যাক্ট মিডলে আছে, বাট এটা 3 এটা 5, বাট এটার ইম্প্যাক্ট বেশি না, তাহলে ও কি আরো আরো বেশি ধাক্কা দিবে না ওকে? তার মানে এই পয়েন্ট থেকে আরেকটা এদিকে শিফট হয়ে আসার কথা না, মাঝখানে না থেকে। যদি হ্যাঁ ইকুয়াল হতো 4-4 হতো, তাহলে এটা মাঝখানে থাকতো, যেমন হচ্ছে প্রথমটা 5-5 আছে মাঝখানে আছে, বাট ওর থেকে মাঝখানে পসিবল না, একজনের তো প্রভাব বেশি, তো ওকে ধাক্কা দিয়ে ওই পয়েন্টে শিফট করে ফেলবে, ঠিক আছে, এই কারণে ডি নাম্বারটাও হবে না। আচ্ছা, সো এই নাম্বারটা আনসার। এরপরে এই বিন্দুতে একটি চার্জ কিউ অবস্থিত, সি বিন্দুর বিভব 20 ভোল্ট, সি বিন্দু থেকে একটি 1 কুলম্ব চার্জকে বি বিন্দুতে নিয়ে যেতে শক্তি খরচ 5 জুল, বি বিন্দুর বিভব কত? খুব সহজে আমরা বের করে ফেলতে পারি না, মানে কি, দেখো দুইটা বিন্দুর মধ্যে যখন চার্জের আদান প্রদান করা হয় তখন কৃতকাজ বের করার ফর্মুলা একদম ইজি, ওই দুটার বিভব পার্থক্যের সাথে চার্জটা গুণ করে দাও। খেয়াল করো কি বলছে, এই বিন্দুতে একটি চার্জ কিউ অবস্থিত এখানে আছে, সি বিন্দুর বিভব 20 ভোল্ট, সি বিন্দু থেকে একটি চার্জকে বি বিন্দুতে নিয়ে আসলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে বিভব পার্থক্য হবে হচ্ছে ভিসি মাইনাস ভিবি। আচ্ছা, বি বিন্দুতে নিয়ে আসলাম, শক্তি খরচ হচ্ছে 5 জুল, তাহলে বি বিন্দুর বিভব কত? আচ্ছা, চার্জ কত এটার সাথে গুণ করো, চার্জ হচ্ছে 1 এবং এটার মান, এটা হচ্ছে কৃতকাজ, এই কৃতকাজ কতটুকু হলো 5 জুল, 5, বুঝা গেছে? ওকে, এখন দেখো তাহলে ভিবি সমান কি আসবে? ভিবি সমান আসবে হচ্ছে আমাদের ভিসি, আচ্ছা আমরা এখানে বিয়োগটা উল্টা দিকে করছি, আমরা যেখানে যাব সেটার থেকে মানে শেষ বিয়োগ আদি আর কি, তো আমরা গেছি হচ্ছে বিতে, তাহলে সি। ওকে, তাহলে এখন যদি আমরা হিসাব করি আমাদের লাগবে হচ্ছে কিসের, বি বিন্দুর বিভব, তাহলে ভিবি সমান 5 প্লাস ভিসি, দ্যাটস ইট। ভিসি এর মান দেওয়া আছে 20, তাহলে ভিবি এর মান কত আসবে? 25। ওকে, দ্যাটস ইট, কঠিন কিছুই না, জাস্ট ফর্মুলা। আর যে কোনো সময় ডিফারেন্স যখন আমরা নিই না, আর যদি মান লাগে তাহলে তো র্যান্ডমলি তুমি যার থেকে ইচ্ছা তাকে বিয়োগ করতে পারো, বাট নর্মালি কনভেনশন অনুযায়ী শেষ বিয়োগ আদি করতে হয়, তাহলে আমি যেই পয়েন্টে যাবো সেইটার থেকে যে পয়েন্ট থেকে আসি ওটাকে বিয়োগ করতে হবে। ওকে, আচ্ছা দেন উঁচু বিল্ডিংগুলোতে বজ্র নিরোধক হিসেবে কোনটি ইউজ করা হয়? ধাতব শলাকা, তাই না, একদম মাথায় তোমার একটা সূচের মতো থাকে, সেখান থেকে যদি ডিসচার্জ হয় উপরে বিদ্যুৎ, মানে বজ্রপাত যদি হয়, সেটা ওইটার মাধ্যমে চার্জগুলো এসে মাটি দিয়ে চলে যায়, যাতে মানে ওইটা বেয়ে মাটিতে চলে যায়, যাতে কাউকে ইফেক্ট করতে না পারে। বজ্রপাতের সময় বিশাল পরিমাণ চার্জ পৃথিবীতে নেমে আসে, হ্যাঁ। বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে আয়নিত করে, হ্যাঁ। বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে, হ্যাঁ। ওখানকার টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হইতে পারে। ওকে, আচ্ছা, একটি 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের 3.2 × 10⁻⁴ কুলম্ব চার্জ দেওয়া হলো, সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, খুব স্বাভাবিক বিষয়, এর বিভব 8 ভোল্ট হবে, তো বিভব তো আমরা বের করতে পারি, তাই না, ফর্মুলা তো আমরা জানি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, সুতরাং ভি সমান কিউ বাই সি। দেখো তো কিউ দেওয়া আছে তোমাকে চার্জ, আর সি ক্যাপাসিট্যান্স 40 মাইক্রোফ্যারাডে, 40 মাইক্রোফ্যারাড মানে কি তোমার 40 × 10⁻⁶ ফ্যারাড, তাই না, তুমি জাস্ট গুণ করলেই হয়ে যাচ্ছে, তাহলে ভ্যালুগুলো বসাও, তোমার ভোল্টেজ বের হয়ে আসবে, আর সেখানে এত জুল শক্তি সঞ্চিত হবে। শক্তি বের করার ফর্মুলা আমরা জানি না, যে শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার,
সিও বসাও ভিও বসাও আনসার চলে আসবে। আর তোমার যদি ভি বসাতে ইচ্ছা না করার সমস্যা নেই, আরও ফর্মুলা আছে, হাফ কিউ স্কোয়ার বাই সি, তাই না? মানে চাইলে আরও একটা ফর্মুলা আছে, তুমি চাইলে এগুলো জাস্ট রিপ্লেস করে লিখতে পারো। এই ফর্মুলা থেকে এটা আসে কিন্তু, তাই না? তুমি জাস্ট হচ্ছে কী করবা, ওই ভি এর জায়গায় এটা বসে দাও, কিউ বাই সি বসাই দাও এখানে, তাহলে তোমার এটা চলে আসবে। মানে একটা ফর্মুলা মুখস্থ করলে বাকিগুলো তুমি এমনিতেই নিয়ে আসতে পারবে। তো ভ্যালুগুলো বসে দেখো আনসার কোনটা কোনটা আসবে, 1 আর 2 আসবে হয়তো, ঠিক আছে? কারণ শক্তি আরেকটু ভিন্ন আসবে, একটু বেশি আসার কথা। আচ্ছা, এবার এটা খেয়াল করো, এফ এর মান কত? খুব ইজি না? খুব সিম্পলি আমরা বের করতে পারি না এফ এর মান। কোন নম্বর ফর্মুলা? এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কিউ ওয়ান দেওয়া আছে, কিউ টু দেওয়া আছে, ডিও এদের মধ্যে মানে এদের মধ্যকার ডিস্টেন্স সেটাও দেওয়া আছে 50 সেন্টিমিটার, মানে 0.5 মিটার। ভ্যালুগুলো বসো আচ্ছা চলে আসবে। ওকে, আচ্ছা, এও বি বস্তু থেকে স্পর্শ করিয়ে পূর্বস্থানে ফিরিয়ে আনলে এফ বৃদ্ধি পাবে। ইনিশিয়াল আগে এফটা বের করছি, ওটা থাকুক। এবার দেখো, যেহেতু দেখতে দুইটাই পুরোপুরি সেম, তাই না? হুবহু সেম, তার মানে এদের বিভবটা ডিপেন্ড করতেছে এদের চার্জের উপর, কারণ এদের ব্যাসার্ধ দুইটাই সেম। এবার তুমি যদি এদেরকে স্পর্শ করো তাহলে কী হবে? চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কারণ এদের আকার আকৃতি সব কিছু সেম। তো চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হওয়া মানে কি? দুটো যদি যোগ করো তাহলে হচ্ছে -10 -5, তাহলে এটাও হয়ে যাবে -5, এটাও হয়ে যাবে -5, তাহলে দুটোর মধ্যে -5 কুলম -5 কুলম চার্জ থাকবে। আচ্ছা, এরপরে তুমি এফ এর মানটা বের করো, ঠিক আছে? এবার তোমার কিউ ওয়ান কিউ টু হচ্ছে -5 আচ্ছা, এবার তুমি যদি এফ এর মান বের করো তাহলে বুঝতে পারবা, এই যে 5 জাস্ট ভ্যালুটা নিছি, তাহলে তোমার আনসার হচ্ছে 9 × 10⁻11, বাট আগে আমার ছিল 7.2 × 10⁻12, আগে বেশি ছিল। তার মানে এখন কি আসবে? এখন আমার আরও কম আসবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে এফ বৃদ্ধি পাবে না। স্থানটিতে জলীয় বাষ্প বৃদ্ধি পেলে এফ বৃদ্ধি পাবে না, কেন? এফ ডিপেন্ড করতেছে কিসের উপর? সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই না? আচ্ছা, এগুলোর সাথে জলীয় বাষ্পের কোনো সম্পর্ক নেই, বাট সিকে তুমি যদি ভাঙো তাহলে তোমার এটা আসবে 4πε0। যদি জলীয় বাষ্প বৃদ্ধি পায় তাহলে এই এপসাইলনটার মান বৃদ্ধি পাবে, এটা এপসাইলন নটের জায়গায় এপসাইলন নট কে হয়ে যাবে। মানে আমি যদি আরেকটু ইজিলি দেখাই, এপসাইলন নট ইন্টু কে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মানটা 1 হয়, ঠিক আছে? শূন্যস্থানে এটা 1 হয়, বাট যদি জলীয় বাষ্প থাকে তাহলে কে এর মানটা বাড়তে থাকে। তাহলে দেখো, এইটার পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে 1/এটা, তার মানে কি এটা কি ছোট হইতে থাকবে না সি এর মান? আর সি এর মান যদি ছোট, তাহলে এফ এর মান কি বাড়বে? এফ এর মান আরো কমতে থাকবে, তাই না? তাহলে এফ এর মান আরো হ্রাস পাবে। আচ্ছা, বস্তু দ্বারা আধানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এফ অপরিবর্তিত থাকবে না। আধানের গুণফল তুমি যদি দ্বিগুণ করো ম্যাটার তো করতেছে না, কারণ এফ ইজ ইকুয়াল প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এটাকে তুমি না হয় দ্বিগুণ করলা, বাট ডি কি এটার সাথে প্রপোর্শনাল সম্পর্কে আছে? ডি কি বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে ডিকে তুমি যদি দ্বিগুণ করো তাহলে এটা 2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2/2 স্কোয়ার আসতেছে, তার মানে হাফ গুণ হয়ে যাবে। হ্যাঁ, ডি যদি √2 গুণ করতো তখন এটা স্কোয়ার করলে 2 আসতো, 2 কাটা গিয়ে ইকুয়াল থাকতো, বাট এটা হবে না, তার মানে একটাও হবে না। তাহলে আমাদের আনসারটা কি? আমাদের আনসারটা হচ্ছে ডি, কোনোটি নয়। ওকে, তো এই ছিল আমাদের সলভ ক্লাস। এখানে আই গেস তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে খুব আহামরি যে নলেজ থাকতে হচ্ছে বা ডিপ নলেজ থাকতে হচ্ছে বিষয়টা এমন না, বাট তোমার বেসিক যেগুলো আছে তুমি যদি সেগুলো বুঝো, বইটা ভালোভাবে পড়ো, তাহলে জাস্ট ফর্মুলা আর ফর্মুলার আইডিয়া থাকলে আর জাস্ট তোমার যে বেসিক কনসেপ্টটা থাকে তুমি ওগুলো দিয়ে সব ম্যাথে সলভ করতে পারবা। এমন আহামরি কোনো ম্যাথ এখানে নাই যেগুলো তুমি সলভ করতে পারবা না। ওকে।